ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব আলিপুর ডিস্ট্রিক্টের প্রশ্নগুলো। এটা তোমাদের 10 নম্বর পেজের প্রশ্ন। এটা শেষ হওয়ার পরেই কিন্তু আমি তোমাদের কথা মতো এমসিকিউ ম্যারাথনের জন্য কাজ করব এবং সেটা খুব শীঘ্রই তোমরা চলে আসবে। ঠিক আছে, তোমরা তার জন্য চ্যানেলটার সাথে জুড়ে থাকো এবং দেখতে থাকো। যারা এখনো পর্যন্ত একটাও ভিডিও দেখোনি তারা কিন্তু 10টা যে আমি তোমাদের ডাব্লিউবিটি থেকে করিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে দেখো। অনেক প্রশ্ন কমন এসেছে এবং একাধিক প্রশ্ন তোমরা সমাধান করতে পারবে এবং তার সাথে সাথে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখো এখানকার প্রশ্নগুলো কি রয়েছে। প্রথম প্রশ্ন দেখো দেওয়া রয়েছে, এফ একটা ফাংশন আর থেকে আর ডিফাইন করা রয়েছে কিভাবে, না এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 5। এবার আমাদের বের করতে হবে এফ ইনভার্স 3-এর মান কত হবে, অর্থাৎ 3-এর প্রাকবিম্ব কী হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে 3-এর প্রাকবিম্ব কী হবে, এক্স। এবার যেহেতু ইনভার্সের অস্তিত্ব আছে তাহলে আমরা বলতে পারি এফ এক্স ইকুয়াল টু 3। এবার এফ এক্সের ফর্মুলা কত আছে, না এক্স কিউব মাইনাস 5, সেটা বসানো হলো। সেখান থেকে এক্স কিউব যদি 8 হয় তাহলে আমাদের এক্স কত হবে, 2 চলে আসবে, কারণ আমরা জানি 8 ইকুয়াল টু 2-এর কিউব বলতে পারি। সেই জন্য এক্স এর মান আসবে 2। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, সাইন অফ π/3 মাইনাস সাইন ইনভার্স মাইনাস অফ হাফ এর ভ্যালু বের করতে হবে। দেখো প্রথম যে ফর্মুলাটা আমাদের ইউজ করা হলো সেটা হচ্ছে সাইন ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ সাইন ইনভার্স এক্স, কারণ আমরা জানি সাইন ইনভার্স ফাংশন মাইনাস অ্যাবজর্ব করতে পারে না। তাহলে সেই মাইনাসটা বেরিয়ে এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল। আবার সাইন ইনভার্স হাফ, অর্থাৎ সাইন কত ডিগ্রির ভ্যালু হাফ হয়, না 30 ডিগ্রি। তাহলে সেটার জন্য আমাদের কী হবে, সাইন ইনভার্স হাফ হয়ে যাবে 30 ডিগ্রি বা π/6। এবার সেটা π/3 সাথে যোগ হয়ে গিয়ে 90 ডিগ্রি, অর্থাৎ সাইন π/2। আর সাইন 90 ডিগ্রির ভ্যালু কত হয়, 1 হয়। তাহলে 1 হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশন তোমার ডিতে রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, এ একটি বর্গ ম্যাট্রিক্স, তাহলে আমাদের নির্ণয় করতে হবে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটি, এইগুলোর কোন শর্ত সিদ্ধ করবে। দেখো প্রথম একক ম্যাট্রিক্স কিনা আমরা এই ম্যাট্রিক্সটা যতক্ষণ না দেওয়া থাকছে সেখান থেকে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট করতে পারবো না যে এটা একক ম্যাট্রিক্স হবে কিনা। আবার শূন্য ম্যাট্রিক্সও বলা যাবে না যতক্ষণ না ম্যাট্রিক্সের কোনো শর্ত দেওয়া থাকছে। সুতরাং হওয়ার মধ্যে কোনগুলো হয়, প্রতিসম হতে পারে, না হলে বিপ্রতিসম হতে পারে। এবার সেটা চেক করার জন্য আমরা জানি কোনো ম্যাট্রিক্স প্রতিসম হবে কখন, না যদি তার ট্রান্সপোজ নিলে সেই ম্যাট্রিক্স ঘুরে আসে, তখনই কি হবে, না প্রতিসম হবে। আর বিপ্রতিসম কখন হবে, যদি কোনো ম্যাট্রিক্সের আমরা ট্রান্সপোজ নেই মাইনাস অফ সেই ম্যাট্রিক্সটা ঘুরে আসে। তাহলে এখন আমাদের এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটাকে চেক করতে হবে। তাহলে কি করছি, তার ট্রান্সপোজ নিচ্ছি। যদি ওই ম্যাট্রিক্সটা নিজে ঘুরে আসে তাহলে বলবো প্রতিসম ম্যাট্রিক্স, আর যদি দেখা যায় মাইনাস ওই ম্যাট্রিক্স ঘুরে আসছে তাহলে তাকে বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। এবার জানি এ প্লাস বি, এটাকে এ ম্যাট্রিক্স ভাবছি, এটাকে বি ম্যাট্রিক্স ভাবছি, তার হোল ট্রান্সপোজ মানে কি জানি, না তাদের ইন্ডিভিজুয়াল ট্রান্সপোজের যোগফল। আবার কি জানি এ ট্রান্সপোজ মানে কি, এখানে তোমাদের ফর্মুলা যেটা ইউজ হয়েছে সেটা হচ্ছে এ বি এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের গুণের যদি ট্রান্সপোজ নেওয়া হয় তাহলে যে ম্যাট্রিক্সটা পরে গুণ হয়েছে যে ম্যাট্রিক্সটা পরে গুণ হয়েছে তার ট্রান্সপোজটা আগে হবে, এবং যে ম্যাট্রিক্সটা আগে রয়েছে তার ট্রান্সপোজটা পরে, এভাবে গুণ হয়। এটা তোমাদের রুল জানা আছে। তাহলে সেই রুল অ্যাপ্লাই করলে এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজটা আগে হয়ে গেল, আর তারপর এ ট্রান্সপোজ একই রকমভাবে পরেরটার ক্ষেত্রে অ্যাপ্লাই হয়েছে। এবার আমরা কি জানি, কোনো ম্যাট্রিক্সের পরপর দুবার ট্রান্সপোজ নিলে অরিজিনাল ম্যাট্রিক্সটাই ঘুরে আসে। তার মানে এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ সমান এ, তাহলে সেটা এখানে বসানো হলো। বসানোর পর দেখো যে ম্যাট্রিক্সটা আসছে সেটাই কিন্তু আমাদের অরিজিনাল যে ম্যাট্রিক্স ছিল, অর্থাৎ যার ট্রান্সপোজ নিচ্ছিলাম সেটাই কিন্তু ঘুরে এসছে। কারণ কি বলতে পারবো, না প্রথম শর্ত স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে বলতে পারবো যে ম্যাট্রিক্সটা একটি প্রতিসম ম্যাট্রিক্স। পরেরটা দেখো দেওয়া আছে রুট এক্স প্লাস রুট ওয়াই যদি 4 হয়, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান। তাহলে সব সিম্পল কাজ, আমাদের প্রথম ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো যেটা দেওয়া আছে তাকে ডেরিভেটিভ করলাম, যেখানে রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স, রুট ওয়াই এর ডেরিভেটিভ 1/2 রুট ওয়াই। যেহেতু ওয়াই আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাই একটা ডিওয়াই ডিএক্স ওর সাথে গুণ হবে, আর ডান দিকে 4 এর ডেরিভেটিভ 0। এখান থেকে ডিওয়াই ডিএক্স কত আসছে, মাইনাস অফ রুট ওভার অফ ওয়াই বাই এক্স। এবার প্রশ্ন হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে মান দরকার, কিন্তু আমাদের এখানে ডিওয়াই ডিএক্স বের করতে গেলে ওয়াই এর মানও কিন্তু পুট করতে হবে। তাহলে সেই জন্য কি দরকার, না আমাদের আগে ওয়াই এর মান প্রয়োজন হবে। সেই জন্য যেহেতু এক্স ইকুয়াল টু 1 বিন্দুটা আমাদের যে বক্রের সমীকরণ দেওয়া আছে তাতে আছে, সেই জন্য সেখানে এক্স ইকুয়াল টু 1 বসানো হলো। সেখান থেকে আমরা ওয়াই কত পাচ্ছি, ওয়াইটা পাচ্ছি 9। তাহলে সেইভাবে হিসাবে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1 এবং ওয়াই ইকুয়াল টু 9, সেই মানটা বসালে কত আসবে, -3, যেটা অপশন ডিতে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো 5 নম্বর বলা আছে 0 to 1 tan ইনভার্স এক্স ডিএক্স ইকুয়াল টু যদি পি হয়, অর্থাৎ একটা ইন্টিগ্রেশনের ভ্যালু আমাদের দেওয়া রয়েছে সেটা পি। তাহলে ওই ইন্টিগ্রেশনটা কাজে লাগিয়ে আমাদের একটা প্রদত্ত আরেকটা ইন্টিগ্রেশন দেওয়া রয়েছে, সেই ইন্টিগ্রেশনের ভ্যালু আমাদের বের করতে হবে। তার জন্য দেখো যেটা দেওয়া রয়েছে tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা কার ফর্মুলা, না এটা আমি লিখে দিয়েছি tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স এক্স। তোমরা যদি একটু খেয়াল করে দেখো ফর্মুলাটা, tan ইনভার্স এক্স মাইনাস অফ tan ইনভার্স ওয়াই এর কি ফর্মুলা ছিল, এটা ছিল tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই
ওয়ান প্লাস এক্স ওয়াই। তাহলে দেখো আমাদের যেই যে ভ্যালু আছে এইটাকে যদি আমরা এক্সের মতো ভাবি, এইটাকে যদি ওয়াইয়ের মতো ভাবি, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্সের সাথে কিছু নেই মানে ওয়ান আছে, তার মানে এক্স ওয়াই আছে। তার মানে আমরা তাকে লিখতে পারি ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। এক্স বলতে যেহেতু ওয়ানকে ভেবেছি আর ওয়াই বলতে যাকে এক্স ভেবেছি, তাহলে ট্যান ইনভার্স ওয়ান মাইনাস ট্যান ইনভার্স এক্স এটা লেখা যায় এই ফর্মুলাটার ঠিক উল্টো দিকটা অ্যাপ্লাই করে। এবার ট্যান ইনভার্স ওয়ানের মান কত জানি না, পাই বাই ফোর, তাহলে পাই বাই ফোর বাইরে বেরিয়ে গেল। আর ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স ওয়াই, এক্সে যখন আমরা 0 to 1 অ্যাপ্লাই করবো তাহলে ওয়ানই থাকবে, তার মানে পাই বাই ফোর থাকছে। আবার পরের যে পার্টটা আছে সেই ইন্টিগ্রেশনের পার্টটা কিন্তু আমাদের সলভ করার দরকার নেই, কারণ আমাদের ওটারই মান বলে দেওয়া আছে পি। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত, পাই বাই ফোর মাইনাস পি, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা দেওয়া রয়েছে, মূল বিন্দুতে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3/2 বক্রটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। স্পর্শকের সমীকরণের জন্য আমাদের কি প্রয়োজন, না স্পর্শকের প্রবণতা প্রয়োজন। এবার যেহেতু এটা মূল বিন্দুতে বলেছে, তাহলে মূল বিন্দু বলতে কত জানি না, 0 0, তাহলে 0 0 বিন্দুতে স্পর্শকের প্রবণতা অর্থাৎ ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আমাদের বের করতে হবে প্রথম। তার জন্য কি দরকার, ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে, সেখান থেকে ডিওয়াই ডিএক্স পাওয়া গেল। এবার ডিওয়াই ডিএক্স অ্যাট 0 0 বের করতে কত আসছে, না 0 চলে আসছে, তার মানে স্পর্শকের প্রবণতাটা 0 পাচ্ছি। এবার আমাদের সমীকরণ কি ছিল, y মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এম বলতে প্রবণতা, এম বলতে 0 চলে এসছে, ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান বলতে কি 0 0, যেহেতু 0 0 বিন্দুতে বলেছে তাহলে আমাদের কত আসছে না, ডান দিকটা 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে, তাহলে y ইকুয়াল টু 0 চলে আসছে আমাদের সমীকরণ। তাহলে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে, y ইকুয়াল টু 0, বা অন্য ভাষায় আমরা বলতে পারি এক্স অক্ষ, কারণ এটাই আমাদের এক্স অক্ষের সমীকরণ, অর্থাৎ এক্স অক্ষটাই তার স্পর্শক হিসেবে কাজ করছে। ঠিক আছে, নেক্সট যে দেওয়া রয়েছে, এ ভেক্টরটি বি ভেক্টর এবং সি ভেক্টর উভয়ের উপর লম্ব। তাহলে এ ভেক্টরটি বি এর উপর লম্ব হলে তাদের জানি কি ডট প্রোডাক্ট 0, আবার সি এর উপর লম্ব মানে কি সি এর সাথেও ডট প্রোডাক্ট 0। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটা ঠিক হবে। দেখো অনেকের এটা মনে হতে পারে যে প্রথম অপশনটা ঠিক, কারণ প্রথম অপশনের ক্ষেত্রে দেখো আমরা এই দুটো যে কন্ডিশন আছে, এই দুটো কন্ডিশনকে যদি আমরা যোগ করি, যোগ করলে কি আসবে না, এ ডট বি প্লাস এ ডট সি ইকুয়াল টু 0, কারণ 0 প্লাস 0 0 হয়। এবার বাঁ দিক থেকে যদি আমরা এ ডট কমন নিই তাহলে কি আসবে, বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে অনেকেরই মনে হতে পারে এটাই তো আমাদের অপশন এতে রয়েছে, তাহলে এটা ঠিক নয় কেন, কারণ একটু খেয়াল করে দেখো বাঁ দিকে যেটা রয়েছে কি, সেটা হচ্ছে বি প্লাস সি একটা ভেক্টর রাশি, এও একটা ভেক্টর রাশি, আর দুটো ভেক্টরের যখন ডট প্রোডাক্ট হয় সেটা একটা স্কেলার কোয়ান্টিটি আসে। তার মানে এই জন্য দেখো রাইট সাইডে যেটা আসছে আমাদের স্কেলার 0 আসছে, কিন্তু অপশন এতে দেওয়া রয়েছে দেখো ওটা কিন্তু ভেক্টর 0, অর্থাৎ ভেক্টর 0 কখনোই ডট প্রোডাক্টের ক্ষেত্রে আসা সম্ভব নয়, সেই জন্যই কিন্তু অপশন এটা হচ্ছে না, নাহলে কিন্তু অপশানে হতো। তাহলে কি হবে, কোন অপশনটা সঠিক হবে, অপশন বি সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না, কারণ এ ক্রস বি প্লাস এ ক্রস সি সেটা যে 0 ভেক্টর হবে কি হবে না সে সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না, কারণ আমাদের লম্ব বলা আছে মানে আমরা ডট প্রোডাক্ট সম্পর্কে বলতে পারবো। আচ্ছা, এবার অন্য একটা কনসেপ্ট যদি আমরা অ্যাপ্লাই করি, বি ক্রস সি যদি আমরা নিই সেটা কি হবে না, বি ক্রস সিটা বি ভেক্টর ও সি ভেক্টর দুজনের উপরে লম্ব হবে, কারণ আমরা জানি দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে উভয়ের উপর লম্ব ভেক্টর একটা পাওয়া যায়। তাহলে বি ক্রস সি এর ক্ষেত্রে আমরা বলতে পারবো সে বি আর সি দুজনের উপর লম্ব। আবার এ ভেক্টরটাকেও বি আর সি দুজনের উপর লম্ব বলা আছে। তার মানে এখান থেকে একটা ক্লিয়ার কনসেপ্ট করতে পারি, এই যে বি ক্রস সি ভেক্টর আর এই যে এ ভেক্টর এরা পরস্পর কি না পরস্পর সমান্তরাল, এই সম্পর্কে কিন্তু আমরা একটা কনসেপ্ট, তারা যে একই বিন্দু দিয়ে যাবে সেটা বলতে পারবো না, কিন্তু পরস্পর যে সমান্তরাল হবে সেই জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ারলি বলতে পারবো, কারণ দুজনেই বি আর সি দুজনের উপর লম্ব হয়, কারণ বি ক্রস সি তো অটোমেটিক লম্ব, আর এটা যে লম্ব সেটা বলে দেওয়া আছে। এবার প্রশ্ন হচ্ছে এরা দুজন যদি প্যারালাল ভেক্টর হয় তাহলে এদের ক্রস প্রোডাক্ট করলে কত হবে না 0 ভেক্টর আসবে। কেন না, যখন দুটো ভেক্টর প্যারালাল হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি, আর আমরা জানি ক্রস প্রোডাক্ট করলে কি আসে না সাইন থিটা আসে, তার মানে কি আসবে সাইন 0, তাহলে সাইন 0-এর ভ্যালু কত না আমরা জানি 0, অর্থাৎ দুটো ভেক্টর যদি প্যারালাল হয় বা সমাপতিত হয় সেক্ষেত্রে তাদের ক্রস প্রোডাক্টটা 0 আসবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো এ ক্রস বি ক্রস সি এইটা কিন্তু 0 ভেক্টর আসবে, আর যেহেতু এটা ভেক্টর প্রোডাক্ট সেই জন্য যে 0টা আসবে সেটা 0 ভেক্টর 0ই আসবে। তাহলে দেখো অপশন নাম্বার সিটা কিন্তু এক্স্যাক্টলি আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট যেটা দেওয়া রয়েছে, দুটো সরলরেখা সমীকরণ দেওয়া রয়েছে, দুটো সরলরেখা পরস্পর লম্ব হবে কখন, লম্ব বা অন্য ভাষায় বলতে পারো লম্ব হওয়ার শর্ত চেয়েছে। লম্ব কখন হয় না, আমরা জানি দুটো সরলরেখা পরস্পর লম্ব হয় যদি তাদের দিক অনুপাতগুলির গুণফলের সমষ্টিটা শূন্য হয়। দিক অনুপাতগুলি কি কি রয়েছে, L1 M1 N1 এবং অপরটা রয়েছে L2 M2 N2, তাহলে তাদের গুণফলের সমষ্টি কত হবে, L1 L2 M1 M2 N1 N2, এগুলোর যোগ, সেটা কত হবে 0 হবে, তার অপশন সি হয়ে যাবে উত্তর। এবার যদি প্রশ্নটা সমান্তরাল থাকতো তাহলে সেক্ষেত্রে কোন অপশনটা হতো, দেখো অপশন ডি হতো, কারণ তখন সমান্তরাল হলে কি জানি দিক অনুপাতগুলি পরস্পর সমানুপাতি হবে, সমান নয় এক্স্যাক্টলি আমরা সমানুপাতি কথাটা ইউজ করি, কারণ সমান হতে পারে, কারণ আমরা জানি দিক অনুপাতগুলিকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, সেই সেন্সে ইকুয়াল হয়ে যায়, কিন্তু আমাদের বেসিক লজিক কি তারা পরস্পর সমানুপাতি হবে, তার মানে L1/L2
সমান m1/m2 সমান n1/n2 বলবো। অর্থাৎ যদি প্রশ্নটা যদি তোমাদের এই প্রশ্নই দিয়ে যদি ঘুরিয়ে বলা থাকতো যে লম্ব নয় সমান্তরাল হবে, তাহলে কিন্তু তোমাদের অপশন ডি হয়ে যেত সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট বলা আছে একটি ছক্কা 3 দিক হলুদ 2 দিক লাল এবং 1 দিক নীল। ছক্কাটিকে 3বার ছোঁড়া হলো, তাহলে প্রথমবারে হলুদ, দ্বিতীয়বারে লাল এবং তৃতীয়বারে নীল পড়ার সম্ভাবনা আমাদের বের করতে হবে। দেখো প্রথম কথায় যদি 3 দিকে হলুদ, ছক্কা মানে কি 6টা দিক টোটাল, এই 6টা দিকের মধ্যে 3 দিক যদি হলুদ থাকে তাহলে হলুদ পড়ার সম্ভাবনা কত না 3-এর 6, কেন সেটা 3 বা 6টার মধ্যে 3টা দিকে হলুদ করা আছে, তাহলে 3-এর 6। এখানে কি রয়েছে, তাকে পি অফ ওয়াই, ওয়াই বলতে ইয়েলো আর রেড বলতে আর বলতে রেড আর বি বলতে ব্লু, জাস্ট নোটেশনের সুবিধার জন্য ইউজ করা হয়েছে, আলাদা কিছু না, তোমরা এবিসিও ধরতে পারো, একই কথা। লাল পড়ার সম্ভাবনা কত 2-এর 6, কারণ বলেছে দুটো দিক লাল করা রয়েছে, এবং নীল পড়ার সম্ভাবনা 1-এর 6, কারণ 6টার মধ্যে একটা দিক নীল করা রয়েছে। তাহলে দেখো প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি আমাদের বেরিয়ে গেল। এবার আমাদের দরকার ছক্কাটিকে যদি 3বার চালা হয়, 3বার 3 রকম পড়েছে, কি পড়েছে, প্রথমবারে ইয়েলো পড়েছে, দ্বিতীয়বারে রেড পড়েছে এবং তৃতীয়বারে ব্লু পড়েছে। এই 3টা কন্ডিশন একসাথে হোল্ড করতে হবে। তাহলে এবার দেখো প্রথমবারে ইয়েলো পড়া, দ্বিতীয়বারে রেড পড়া এবং তৃতীয়বারে ব্লু পড়া, এগুলো কিন্তু পরস্পর স্বাধীন ঘটনা। এবার মনে হতে পারে কেন, কারণ দেখো আমি যখন ছক্কাটিকে প্রথমবার চালছি তখন সেটাতে হলুদ পড়বে কি লাল পড়বে কি নীল পড়বে, এটা কিন্তু একে অপরকে প্রভাবিত করবে না। কারণ প্রথমবার যদি হলুদ পড়ে, সেই হলুদ পড়া নীলকে কিভাবে প্রভাবিত করবে, কারণ নীল তো রয়েছে অন্য সাইডে, তাহলে সেটা সম্ভব নয়। সেই জন্য পরস্পর একটা ঘটনা যখন অন্য ঘটনাকে প্রভাবিত করতে পারে না, তখন তারা কি হয়, পরস্পর স্বাধীন ঘটনা। সেই জন্য কি হয়ে যাচ্ছে না, প্রথমটাতে যেটা হলুদ পড়ার সম্ভাবনা এবং দ্বিতীয়টাতে লাল পড়ার সম্ভাবনা এবং তৃতীয়টিতে নীল পড়ার সম্ভাবনা, এগুলো পরস্পর গুণ হয়ে যাবে যেহেতু স্বাধীন ঘটনা। আরও একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে একটা ছক্কাকে 3বার চাললে এমনটা তো নাও হতে পারে যে প্রথমটাতে হলুদ, দ্বিতীয়টাতে লাল এবং তৃতীয়টাতে নীল পড়তে পারে। অর্ডারটা তো এমনও হতে পারে প্রথমটাতে ধরো ব্লু পড়লো, দ্বিতীয়টাতে রেড পড়লো, তৃতীয়টাতে হোয়াইট, এটাও হতে পারতো, কারণ এখানেও তো কি রয়েছে, একটা রেড একটা ব্লু একটা ইয়েলো রয়েছে। কিংবা এইভাবেও হতে পারতো আর বি ওয়াই, এমনও হতে পারতো। তাহলে এই ঘটনাগুলোকে কাউন্ট করা হচ্ছে না কেন, শুধুমাত্র আমাদের ওয়াই আর বিটাই কাউন্ট করা হচ্ছে? কারণ বলেই দিয়েছে দেখো একটু ক্লিয়ার করে, যে প্রথমবারেই হলুদ পড়তে হবে, দ্বিতীয়বারেই লাল পড়তে হবে, তৃতীয়বারেই নীল পড়তে হবে। একদম স্ট্রিক্টলি বলা আছে, আমাদের কিন্তু এটা চাইনি যে একবার হলুদ একবার লাল একবার নীল পড়লে তার সম্ভাবনা কত। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্ত কেসগুলোকে কাউন্ট করতে হতো, কিন্তু এক্ষেত্রে সেই জিনিসটার প্রয়োজন নেই, কারণ এখানে স্ট্রিক্টলি বলে দেওয়া রয়েছে যে প্রথমবারেই হলুদ, দ্বিতীয়বারে লাল এবং তৃতীয়বারে নীল পড়তে হবে। তাহলে সেক্ষেত্রে অর্ডারটা কিন্তু মেনটেন করতে হবে, এবং এই অর্ডার মেনটেন করে একটাই কেস হতে পারে ওয়াই আর বি, এই জন্য শুধুমাত্র ওয়াই আর বিটা নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 3টের প্রবাবিলিটি আমরা যদি গুণ করি তাহলে কত আসছে, 1/36 চলে আসছে। নেক্সট বলা রয়েছে কোনো শুটার লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনা 1/5, তার মানে সফলতার সম্ভাবনা যদি আমরা 1/5 ধরি, অর্থাৎ লক্ষ্যবস্তুকে আঘাতটাকে যদি আমরা সফলতা ধরি, তাহলে সফলতার সম্ভাবনা 1/5 আর অসফলতার সম্ভাবনা কত 4/5, কারণ টোটাল প্রবাবিলিটি জানি 1 হয়, আর একটা যদি 1/5 হয় তাহলে 1 - 1/5 কত হবে, 1 - 1/5, সেটাই হয়ে যাবে কত 4/5 চলে আসবে, তাহলে সেটাই আমাদের অসফলতা। এবার লক্ষ্যবস্তু কি করেছে শুটার, না শুটার 10টি শট করেছে। আর 10টি শট বলতে তোমরা এখানে যদি ভাবো যে এটা বার্নৌলি ট্রায়ালসের মতো, তাহলে কিন্তু n বারের বদলে 10 বার কিন্তু বার্নৌলি ট্রায়ালস ঘটানো হয়েছে, অর্থাৎ 10 বার সে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। সেখান থেকে কি বের করতে হবে না, কমপক্ষে একবার লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা, অর্থাৎ মিনিমাম একবার সে লক্ষ্যবস্তুতে আঘাত করবেই তার সম্ভাবনা। তার মানে কি, একবার হতে পারে, দুবার হতে পারে, 3বার হতে পারে, 4বার হতে পারে, এইভাবে সে 10 বার পর্যন্ত কিন্তু সে 10টা শটে কিন্তু আঘাত করে ফেলতে পারে, সম্ভাবনা রয়েছে। তার মানে আমাদের অন্তত পক্ষে একটাতে আঘাত করার সম্ভাবনা মানে কি বের করতে হবে, যে তার একটাতেও আঘাত হয়নি তার সম্ভাবনা আমাদের টোটাল প্রবাবিলিটি থেকে বাদ দিয়ে দিতে হবে। কারণ আমাদের ওই কেসটাই কি হচ্ছে না বাদ যাচ্ছে, কারণ বাকি সমস্ত কেসের মধ্যে অন্তত একবার হলেও তার আঘাত হবে, পরিষ্কার। এবার প্রশ্ন হচ্ছে তাহলে বার্নৌলি ট্রায়ালস অনুযায়ী এক্সটি লক্ষ্যবস্তুতে আঘাত হওয়ার সম্ভাবনা কত, না আমাদের ফর্মুলা জানি NCx p⁴x q⁻n−x, এখানে n বলতে কত 10 রয়েছে, আর p এর মান q এর মান বসানো হয়েছে, তাহলে 1 - p0 করলে কত হবে, x এর জায়গায় 0 বসানো হয়েছে, সেটাই দেখো ক্যালকুলেট করলে আসে 1 - 4/5 × 10, তার মানে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রশ্ন বলেছে বাস্তব সংখ্যার সেট আর এর উপর সংজ্ঞায়িত R1 একটা রিলেশন বলা আছে, যেখানে কিভাবে ডিফাইন আছে R1টা, না সেই সমস্ত এ বি এর কালেকশন যেখানে L ≤ B, অর্থাৎ প্রথম এলিমেন্টটা দ্বিতীয় এলিমেন্টের থেকে ছোট বা যদি সমান হয় তাহলে কিন্তু সেই অর্ডার পেয়ারটা রিলেশনে থাকবে। আমাদের দেখাতে হবে কি না ওই রিলেশনটা সসম বা রিফ্লেক্সিভ হবে, কিন্তু প্রতিসম হবে না। দেখো আমরা জানি কোনো জিনিস হবে মানে কি আমাদের থিওরিটিক্যাল প্রুফ করতে হবে, আর কোনো জিনিস হবে না মানে আমাদের একটা কাউন্টার এক্সাম্পল দিলেই যথেষ্ট।
তাহলে সবসময় দেখো আমরা কি জানি, যদি ইকুয়ালিটিটা না থাকতো, এ লেস ফর ইকুয়াল টু বি কথাটা না থাকতো, তাহলে কিন্তু এটা কখনো সসম হতো না। কারণ আমরা কি জানি, সসমর ক্ষেত্রে এ কমা এ কে রিলেশনে থাকতে হবে। এবার বলা আছে যে এ কমা বি রিলেশনে থাকবে যদি এ লেস অর ইকুয়াল টু বি হয়, অর্থাৎ প্রথম এলিমেন্টটা দ্বিতীয়টার সাথে ছোট বা সমান হয়। এই যে সমান হয় কথাটা আছে, এই সমান হয় কথাটা থাকার জন্যই সবসম জিনিসটা কিন্তু হোল্ড করে যাবে। সেটাই বলা হয়েছে দেখো, যেহেতু এ সমান এ অলওয়েজ হোল্ড করে, তাহলে এ লেস অর ইকুয়াল টু এই কথাটা সত্যি প্রত্যেকটা এ বিলংস টু আর এর জন্য। পরিষ্কার? কারণ শুধুমাত্র লেস দেনটা তো হোল্ড করবে না কখনোই, শুধু ইকুয়ালিটিটা হোল্ড করবে। আর আমাদের লেস অর ইকুয়াল টু মানে কি, হয় লেস না হলে ইকুয়াল টু। আর এখানে যেহেতু ইকুয়াল টু করছে, তার মানে সসম হবে, এই জিনিসটা আমরা কিন্তু বলতে পারবো। সুতরাং বলা যাবে আরেকটি সসম সম্বন্ধ। এবার প্রতিসম নয় কেন, প্রতিসম হয় কখন? না, প্রতিসম হয় যদি এ বি রিলেশনের মধ্যে থাকে, তাহলে বি এ কেও রিলেশনে থাকতে হবে। যদি এই কন্ডিশনটা হোল্ড করে, তাহলে কিন্তু বলা হবে যে প্রতিসম হয়। এবারে দেখো 2 লেস অর ইকুয়াল টু 3, এ নিয়ে কোনো সমস্যা নেই, কারণ 2 3-এর থেকে ছোট, এটা হোল্ড করে, তার মানে 2 3 রিলেশনে আছে। কিন্তু এটা আমরা কখনোই বলতে পারবো না যে 3 2-এর থেকে ছোট বা সমান, কোনোটাই না, ছোটও নয় সমানও নয়। তার মানে 3 নট লেস অর ইকুয়াল টু 2, তার মানে 3 2 কি হচ্ছে, রিলেশনে থাকছে না। অর্থাৎ প্রতিসম হতে গেলে কি হতে হতো, 2 3 রিলেশনে থাকলে 3 2 কেও রিলেশনে থাকতে হতো, কিন্তু সেই জিনিসটা এখানে হোল্ড করছে না। তার মানে এখানে ডেফিনেটলি বলতে পারবো যে এটা প্রতিসম না। এটাই আমাদের প্রমাণ করতেছিল, ঠিক আছে। নেক্সট মান নির্ণয় করতে বলেছে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3। দেখো tan ইনভার্স 1 এর মান তোমরা সবাই জানো যে π/4, কারণ tan 45 এর মান 1 হয়, ঠিক আছে। তাহলে ওটা π/4 লেখা হলো। এবার পরের যে পার্টটা রয়েছে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, সেক্ষেত্রে দেখো এখানে x বলতে কাজ করছে কত, না x বলতে কাজ করছে 2 আর y বলতে কাজ করছে 3। দেখো x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0, এই শর্ত হোল্ড করেছে। এবং xy বলতে কত, না xy ইকুয়ালটা আমাদের 6 আসছে, ডেফিনেটলি সে গ্রেটার দেন 1। তাহলে যখন এই কন্ডিশনগুলো হোল্ড করে, তখন আমাদের, তোমরা ফর্মুলাটা যদি খেয়াল করে দেখো, ফর্মুলা কি আছে, না tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এইটা কিন্তু তখন ফর্মুলা হয়ে যায়, ফর্মুলা কিন্তু চেঞ্জ আছে। নর্মাল টাইমে কি এই পাই প্লাসটা থাকে না, নয় পাই প্লাসটা থাকে না কখন, না যখন এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, কিন্তু এক্স ওয়াই লেস দেন 1। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পাই প্লাস করার প্রয়োজন হয় না, নর্মাল tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়। কিন্তু এক্ষেত্রে কন্ডিশনটা ডিফারেন্ট রয়েছে, কারণ এক্স ওয়াই বলতে যেটা কাজ করছে তারাও গ্রেটার দেন 0, এবং তাদের যে গুণফলটা সে আবার গ্রেটার দেন 1 হয়ে যাচ্ছে। সেই জন্য একটা অ্যাডিশনাল পাই প্লাস হয়ে যাবে। তারপর দেখো এক্স এর আমাদের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা বসানো হয়েছে, তাহলে 5 5 কেটে গিয়ে 1, তাহলে tan ইনভার্সও -1। আবার tan ফাংশন আমরা কি জানি, না মাইনাসটা ডাইরেক্ট অ্যাবজর্ব করতে পারে না, বাইরে মাইনাস হিসেবে বেরিয়ে আসে। আবার tan ইনভার্স 1 মানে কি, π/4 আমরা জানি, তাহলে দেখো প্লাস π/4 মাইনাস π/4 ক্যান্সেল আউট হয়ে যাবে, যে পাইটা ফর্মুলা ছিল সেই পাইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট বলা রয়েছে নির্ণায়কের ধর্ম প্রয়োগ করে প্রদত্ত নির্ণায়কটির মান নির্ণয় করতে হবে। নির্ণায়কের ধর্ম প্রয়োগ করে মানে কি, রো কলাম অপারেশনের সাহায্যে, কিংবা কোনো কিছু যদি কমন নেওয়া যায় সেই কমন নেওয়ার সাহায্যে, বা আমরা কোনো একটা রো বা কলামকে অপর একটা রো বা কলামের সাথে কিছু গুণ করে, যোগ করে, বা কখনো বিয়োগ করে, যখন যে অপারেশনগুলো আমরা ইউজ করি, যারা নির্ণায়কের রো কলাম অপারেশনের সাহায্যে ইনভার্স বের করেছে তারা কিন্তু অপারেশনগুলো সম্পর্কে অবগত রয়েছে। এই অপারেশনগুলো ইউজ করে বা ধর্মগুলো প্রয়োগ করে আমরা কিন্তু এই নির্ণায়কের মান বের করতে হবে। দেখো আমাদের কি করা হয়েছে, না c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c3, অর্থাৎ প্রথম কলামে প্রথম আর থার্ড কলামকে যোগ করা হয়েছে। কি হবে, না একটা এক্স রয়েছে, এখানে 3টা এক্স, তাহলে হয়ে যাবে 4x। 4x কে কি লেখা আছে, 2 ইন্টু 2x। আবার একটা ওয়াই রয়েছে, আরও একটা ওয়াই, তাহলে দুটো ওয়াই, তাহলে 2 ইন্টু ওয়াই, তার ওর জন্য একবারে গিয়ে 2 কমন নেওয়া হয়েছে। একইভাবে পরেরটা একবারে 2 কমন নিলে 2 ইন্টু 3x প্লাস ওয়াই, পরেরটা তারপরেরটাতে 2 ইন্টু 6x প্লাস ওয়াই। এবার দেখো আমরা জানি কি, না কোনো ডিটারমিনেটের কোনো একটা রো বা কোনো একটা কলাম থেকে একটা পার্টিকুলার এলিমেন্ট যদি সম্ভব হয় কমন নেওয়া যেতে পারে। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, ফার্স্ট কলামে একটা 2 পেয়ে যাব, সেই জন্য একটা 2কে কমন নেওয়া হয়েছে। তাহলে বাকি যে এলিমেন্টগুলো পড়ে থাকছে একটু খেয়াল করলে বুঝতে পারবে, এখানে যে c1 রয়েছে আর যে c2 রয়েছে, অর্থাৎ কলাম 1 আর কলাম 2 হুবহু আইডেন্টিক্যাল হয়ে গেছে, অর্থাৎ একই হয়ে যাচ্ছে। এবার আমরা নির্ণায়ক প্রপার্টি কি জানি, না কোনো নির্ণায়কের দুটি স্তম্ভ বা সারি যদি অভিন্ন হয় সেখানে মান কি হয়, 0 হয়। তাহলে দেখো সেটাও আমাদের নির্ণায়কের প্রপার্টি। তার মানে বলতে পারি এই যে নির্ণায়কের মান আর আমাদের ক্যালকুলেট করার প্রয়োজন নেই, ডাইরেক্ট বলতে পারবো 2 ইন্টু 0, তার মানে 0 চলে আসছে। তাহলে দেখো আমরা কিন্তু কোথাও নির্ণায়ককে এক্সপান্ড না করেই এখানে নির্ণায়কের প্রপার্টি কাজে লাগিয়েই বলতে পারলাম যে নির্ণায়কটির মান কত হবে, না 0 হবে, ঠিক আছে। পরেরটা দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, a ইকুয়াল টু 1/2 √3/2 মাইনাস √3/2 এবং হাফ
হলে আমাদের এ এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখাতে হবে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এ এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স কার ক্ষেত্রে হয় না, যদি এ লম্ব ম্যাট্রিক্স হয়। যদি আমাদের এখানে বলেনি, অর্থাৎ তোমাদের এটুকু খেয়াল রাখতে হবে একই ম্যাট্রিক্স দিয়ে তোমাদের কিন্তু লম্ব ম্যাট্রিক্স প্রমাণ করতে বললেও একই জিনিস কিন্তু করতে হবে। এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? কারণ লম্ব ম্যাট্রিক্সের প্রপার্টি হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার দেখো আমি কি করেছি না, এ ম্যাট্রিক্সে দেখো সবার নিচে একটা 2 ভাগ আছে। সেই জন্য ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে এই 2 ভাগটা না রেখে আমি কি করলাম, 2টাকে হাফ হিসাবে, যেহেতু নিচে রয়েছে তাই হাফ হিসাবে কমন নিয়ে নিলাম। এইবার এ ট্রান্সপোজ গুণ করা হয়েছে, এর ক্ষেত্রে যা ম্যাট্রিক্স হাফ কমন নেওয়ার পরে ছিল সেটা, আর এ ট্রান্সপোজ মানে কি রো কলামগুলো ইন্টারচেঞ্জ হবে। কিন্তু রো কলাম ইন্টারচেঞ্জ হলে এই যে বাইরে কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্টটা কিন্তু ঘুরে যাবে না, যে হাফটা 2 হয়ে গেল এমনটা কিন্তু হবে না, কারণ রো কলাম ইন্টারচেঞ্জ হওয়ার পরেও সবার নিচে 2 থাকবে। তাহলে সেক্ষেত্রে আবার একটা কিন্তু হাফ কমন নিতে পারি, সেই সেন্সটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে। এবার কি না, এই যে বাইরের হাফ আর তারপরে হাফ, এই দুটো হাফে মিলে হাফ ইন্টু হাফ মানে 1/4 চলে আসছে। তারপর দুটো ম্যাট্রিক্সের যা গুণের নিয়ম আছে সেই ম্যাট্রিক্সের গুণের নিয়মে গুণ করা হয়েছে। তাহলে কত আসছে 4004। এবার আমরা কি জানি, ডিটারমিনেন্টের মতো কিন্তু ম্যাট্রিক্স নয়, ডিটারমিনেন্টে একটা রো বা একটা কলাম থেকে কমন নেওয়া যেত। এখানে কিন্তু তেমন নয়, এখানে কোনো কিছু কমন নিতে গেলে প্রত্যেকটা রো প্রত্যেকটা কলাম থেকে কিন্তু কমন নিতে হবে। তাহলে এখানে কি করা হলো, সব জায়গা থেকে যদি 4 কমন নেই, সেই 4টা কি বাইরের 4-এর সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে কি থাকবে 1001। সেটাই আমাদের কি 2x2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে মানে I2 বলতে পারি, বা যেহেতু সিম্পলি আইও তোমরা বলতে পারো, যেহেতু প্রমাণে আমাদের সিম্পলি আছে তাই সিম্পলি আই ইউজ করবো, বা কোথাও কোথাও এটাকে I2 বলা থাকতে পারে। হয়ে গেল, তার মানে আমরা দেখাতে পারলাম এ এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, রাইট? নেক্সট বলা আছে কে এর কোন মানের জন্য নিম্নলিখিত অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে। দেখো x ইকুয়াল টু 0 বিন্দুতে কোনো ফাংশন সন্তত হলে আমরা কি জানি না, ওই বিন্দুতে তার লিমিটিং ভ্যালু এবং ওই বিন্দু তার ফাংশনাল ভ্যালু এই দুটো পরস্পর ইকুয়াল হবে। অর্থাৎ লিমিট নিলে ফাংশনের যা মান আসে আর ফাংশনের ওই বিন্দুতে এক্স্যাক্টলি মান বসালে যা আসে, এই দুটো মান ইকুয়াল হয়। এবার প্রশ্ন হচ্ছে লিমিটিং ভ্যালু কত হবে না, লিমিট এক্সটেন্ডিং টু 0 যখন বের করছি, তাহলে এক্সটেন্ডিং টু 0 মানে কিন্তু এক্স্যাক্টলি 0 নয়, 0-র খুব কাছাকাছি। তার মানে তখন ফাংশন কি ভ্যালু নেবে, এই যে প্রথম কন্ডিশন x নট ইকুয়াল টু 0 হলে যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটা নিল 1 + 2x হোল টু দি পাওয়ার 1/3x। এবার এইটার লিমিটিং ভ্যালু আমাদের কি হবে, তার জন্য দেখো তোমাদের এই ফর্মুলাটা একটু দেখতে হবে। ফর্মুলা কি ছিল, লিমিট এক্সটেন্ডিং টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x যদি হয় তাহলে তার ভ্যালু ই হয়। তাহলে এখন আমরা কি করব, সেইটার মতো করে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তাহলে 1 + x বলতে কত কাজ করছে না 2x, তাহলে উপরে যদি 2x থাকে নিচেও কত, উপরে মানে আমাদের পাওয়ারে কত থাকতো সেটা হবে 1/2x থাকতে হবে। তাহলে যখনই 1/2x করবো ভ্যালু চেঞ্জ হচ্ছে, সেইটাকে অ্যাডজাস্ট করার জন্য বাইরে একটা 2-এর 3 দিয়ে গুণ করতে হবে। কারণ একটু খেয়াল করে দেখো, ব্যাক ক্যালকুলেশন করলে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, নিচে যেমন 3 ছিল 3টা x এর সাথে গুণ হয়ে 3x হয়ে যাবে। তাহলে এইবার কি না, আমাদের যে ফর্মটা দরকার সেই ফর্মটা চলে আসছে 1 + x হোল টু দি পাওয়ার 1/x, এই ফর্ম। এবার কি লিমিট আমাদের ব্র্যাকেটের মধ্যে চলে এলো, তার লিমিট চলে এলে এই ভ্যালুটা কত হয়ে যায় না, আমরা জানি ই হয়ে যায়। তাহলে ওই ভ্যালুটা ই আর পাওয়ারে 2-এর 3 ছিল, তাহলে ই টু দি পাওয়ার 2-এর 3। আবার x ইকুয়াল টু 0-তে ফাংশনাল ভ্যালু কত, f0-এর ভ্যালু যেটা আমরা বলি সেটা কত না, বলেই দেওয়া আছে x ইকুয়াল টু 0 যখন হবে f(x)টা কে দেবে। আবার দেখো লিমিটের সন্ততার কনসেপ্ট আমরা বলেই রেখেছি যে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু ইকুয়াল হয়, তার মানে কে মানেই কত বলতে পারবো ই টু দি পাওয়ার 2-এর 3, ঠিক আছে? নেক্সট ওয়াইটা দেওয়া আছে √1 - x/1 + x, এখান থেকে আমাদের বের করতে হবে বা দেখাতে হবে 1 - x² * dy/dx + y ইকুয়াল টু 0। দেখো এই অঙ্কটা তোমাদের এসএনডি বইতেও রয়েছে 285 উদাহরণ 3-এর 2। যদি তোমাদের মনে হয় তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, কোনো সমস্যা নেই, বা এখানে আমি যেটুকু করেছি সেটুকু তোমাদের একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে দেখো যেহেতু রুটের ভেতর 1 - x/1 + x রয়েছে, সেহেতু আমরা এক্সকে এমন কিছু ভ্যালু ধরার চেষ্টা করব যার প্লাসের ফর্মুলা এবং মাইনাসের ফর্মুলা দুটোই রয়েছে। দেখো আমরা জানি cos 2θ 1 - cos 2θ করলেও ফর্মুলা হয়, 1 + cos 2θ করলেও ফর্মুলা হয়। সেই জন্য এক্সকে আমরা কি ধরলাম, cos 2θ ধরেছি। পরিষ্কার? তাহলে সেটা যখন বসাচ্ছি কত আসছে, 1 - cos 2θ মানে 2 sin square θ, আর 1 + cos 2θ মানে 2 cos square θ। 2 ক্যান্সেল আউট হলো, sin স্কোয়ার বাই cos স্কোয়ার কত tan স্কোয়ার থিটা। এবার যেহেতু রুটের ভেতর tan স্কোয়ার থিটা, তাই রুটের বাইরে এলে সেটা tan থিটা হয়ে যাচ্ছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের তো দরকার dy/dx, তাহলে আমরা dy/dx বের করা হলো। কিন্তু যখন dy/dx বের করব, ডান দিকে যে ভ্যালুটা আছে সেটা কিন্তু ইন টার্মস অফ থিটা রয়েছে, তাই ডাইরেক্ট আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো না। এই জন্য একে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করে একটা dθ/dx গুণ করে দেওয়া হলো, অর্থাৎ এটাকে চেন রুল অ্যাপ্লাই করা হলো। পরিষ্কার? তাহলে চেন রুল অ্যাপ্লাই করা হলো, tan এর ডেরিভেটিভ sec স্কোয়ার থিটা, একটা dθ/dx গুণ হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে dθ/dx এর ভ্যালু কত।
এই জিনিসটা আমাদের বের করতে হবে। দেখো তার জন্য আমাদের যেটা ধরা আছে যে cos 2 থিটা ইকুয়াল টু এক্স, সেখান থেকে আমরা 2 থিটা ইকুয়াল টু কত বলতে পারবো, cos ইনভার্স এক্স, কারণ cosকে ডান দিকে পাঠালে ইনভার্স হয়ে যাবে। আর থিটা ইকুয়াল টু কত হবে, cos ইনভার্স এক্স বাই টু বা হাফ অফ cos ইনভার্স এক্স। এবার এর যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, কারণ আমাদের ডি থিটা ডি এক্স দরকার, তাহলে এক্স এর রেসপেক্টে যখন করবো হাফ তো কনস্ট্যান্ট বাইরে থাকছে, cos ইনভার্স এক্স এর ডেরিভেটিভ জানি মাইনাস অফ 1/1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার থাকে একটা। ঠিক আছে, তাহলে সেইটা হলো। তাহলে দেখো সেই ভ্যালুটা এখানে এনে বসানো হলো, সেক্ষেত্রে কি হলো না 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে ফাইনালি যে ভ্যালুটা পড়ে থাকছে সেটা হচ্ছে এটা। এবার এক্ষেত্রে কি করা হলো না, নিচে যেহেতু এক্স প্লাস ওয়ান আছে আর আমাদের প্রমাণে দেখো একটা 1 মাইনাস এক্স স্কোয়ার লাগবে, তাহলে 1 প্লাস এক্স এর সাথে কি গুণ করলে, এখানে কি এমন গুণ করতে হবে যাতে আমাদের ফাইনাল ভ্যালুটা 1 মাইনাস এক্স স্কোয়ার আসে। দেখো এ প্লাস বি আছে, আমরা যদি এখানে এ মাইনাস বি দিয়ে দিই তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে আর 1 মাইনাস এক্স স্কোয়ার চলে আসবে। সেই জন্য কি করা হলো, উপর নিচে একটা 1 মাইনাস এক্স দ্বারা গুণ করা হলো, দিলে নিচটা কি আসছে 1 মাইনাস এক্স স্কোয়ার চলে আসছে, আর উপরে একটা যেহেতু গুণ করেছি সেটা নর্মাল থেকে যাচ্ছে। এইবার এই 1 মাইনাস এক্স স্কোয়ারকে কি করা হলো, বাম দিকে পাঠানো হলো, কারণ প্রমাণের দেখো প্রমাণের টাইপটাই রয়েছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স, অর্থাৎ ডিওয়াই ডিএক্স এর কাছে 1 মাইনাস স্কোয়ার থাকবে, পাঠানো হলো। এবার বাকি পার্ট তাহলে কি পড়ে থাকছে না, বাকি পড়ে থাকছে উপরে 1 মাইনাস এক্স আর নিচে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার আর সামনে একটা মাইনাস সাইন। এইবার আমরা এটা লিখতেই পারি এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার, এই জিনিসটা আমরা সবাই জানি লিখতে লেখা যায়। তো সেই জিনিসটাই করা হলো, রুট 1 মাইনাস এক্স যেটা ছিল সেটা রুটের ভেতর নিয়ে হোল স্কোয়ার আকারে লেখা হলো, আর নিচে যেমন 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল থাকছে। তারপরের টার্ম কি না, এইবার দেখো আমাদের যে জিনিসটা চলে এসছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এরকম একটা জিনিস এসে গেছিল। এবার এই 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা কি লিখতে পারি না, উপরটা 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার আর নিচটাকে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলাতে ভেঙে ফেলতে পারি। কি সুবিধা তাতে না, একটা 1 মাইনাস এক্স উপর নিচে ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কি রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, দেখো সেই জিনিসটাই পড়ে আছে। আবার দেখো একটু আগে দেখেছি যে ওইটাই আমাদের অঙ্কে বলা ছিল কত ওয়াই, তার মানে ওটাকে লিখতে পারি মাইনাস অফ ওয়াই, কারণ মাইনাস সাইনটা আগে থেকে ছিল। এবার দেখো এই মাইনাস ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে গেলেই আমাদের যেটা প্রমাণ ছিল সেটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, নেক্সট দেখো বলা রয়েছে সমাকলন করতে ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 প্লাস কস থিটা ইকুয়াল টু ডি থিটা। দেখো এটা করার জন্য আমাদের কি করা হলো, এখানেও উপর নিচে একটা সেক থিটা মাইনাস 1 দিয়ে গুণ করে দেওয়া হলো রুটের ভেতরে। কারণ কি না, আমরা জানি ফর্মুলা যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 যদি আনতে পারি তাকে চেঞ্জ করে আমরা লিখতে পারবো ট্যান স্কোয়ার থিটা, সেটাই আমাদের টার্গেট। তাহলে সেক থিটা প্লাস 1 তো রয়েছে, তাহলে একটা সেক থিটা মাইনাস 1 যদি আমি উপর নিচে গুণ করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসবে, আর সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে আমি এটাকে ট্যান স্কোয়ার থিটা লিখতে পারবো, যেটা রুটের বাইরে গেলে ট্যান থিটা হয়ে যাবে। এবার কি কাজ করছি না, নিচে যে রুটের ভেতর যে পার্টটুকু রয়েছে সেই পার্টটুকু আমি জেড স্কোয়ার ধরছি। দেখো শুধু জেড ধরলেও হতো, সেক্ষেত্রে রুটটা থেকে যেত, যেহেতু আমরা রুটটা ওমিট করতে চাইছি সেই জন্য জেড স্কোয়ার ধরা হলো। এবার ডেরিভেটিভ করলে সেক থিটা ডেরিভেটিভ কি না, সেক থিটা ট্যান থিটা ইন্টু ডি থিটা আর জেড স্কোয়ারের ডেরিভেটিভ 2z dz। এবার দেখো উপরের পার্টটা কি রয়েছে, ট্যান থিটা ইন্টু ডি থিটা রয়েছে, তাহলে এই যে ট্যান থিটা ইন্টু ডি থিটা পার্ট এইটা কিন্তু আমাদের প্রয়োজন, এই যে সেক থিটা এটা কিন্তু প্রয়োজন নেই, সেই জন্য কি করা হলো সেক থিটাকে ডান দিকে ভাগ করে দেওয়া হলো। এবার প্রশ্ন হচ্ছে সেক থিটা ডান দিকে ভাগ হলে তো থিটা থাকলে চলবে না, কারণ আমরা নতুন ভেরিয়েবল জেড ইন্ট্রোডিউস করেছি, তার মানে পুরোটা ইন টার্মস অফ জেড আনতে হবে। তাহলে সেখানে দেখো উপরেই আমাদের যে ট্রান্সফরমেশন রুল লাগানো হয়েছে সেখান থেকে সেক থিটা ইকুয়াল টু কত পারি, মাইনাস 1টা যদি এদিকে আনি জেড স্কোয়ার প্লাস 1 বলতে পারি, এই জন্য তাকে চেঞ্জ করে জেড স্কোয়ার প্লাস 1 লেখা হলো। এবার দেখো যা ভ্যালুগুলো ছিল সেটা বসিয়ে দেওয়ার পর দেখো পুরোপুরি জেড এর আকারে কনভার্ট হয়ে গেল। সুবিধা কি হলো না, জেড জেড ক্যান্সেল আউট হয়ে গেল আর 2টা কনস্ট্যান্ট যেহেতু ইন্টিগ্রেশনের বাইরে চলে আসছে। বাকি যে পার্টটা থাকছে সেটা কি না, ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1, অর্থাৎ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ফর্ম, অর্থাৎ যেটা আমাদের ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ। তার মানে বলতে পারি 2টা কনস্ট্যান্ট বাইরে ছিল 2 ইন্টু ট্যান ইনভার্স জেড। আবার কি জেড যাকে ধরেছিলাম জেড এর ভ্যালুটা বসিয়ে দেওয়া হলো, বসিয়ে দেওয়ার পর যেটা আসছে সেটা আমাদের অ্যান্সার। সিটা সমাকলন ধরবো, এগুলো বেসিক জিনিস তোমরা জানো লিখতে হবে, পরিষ্কার। তাহলে আশা করি তোমাদের ইন্টিগ্রেশনটা ক্লিয়ার হলো। খুব কিছু কঠিন কনসেপ্ট না, শুধু একটু খেয়াল রাখতে হবে যে আমাদের বেসিক ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা, এইটুকু যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। এবারে অনেক জায়গায় তোমরা এটা করা দেখতে পারো, বা তোমাদের নিজের কোনো বন্ধু কিন্তু এমনটাও করতে পারে, এই সেক থিটাকে সাইন কসে ভেঙে নিয়ে তারপর সাইন কসের যে ফর্মুলা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ওইটা লাগিয়েও কিন্তু অনেক জায়গায় অঙ্কটা করা রয়েছে। এবার সেক্ষেত্রে মনে হতে পারে তাহলে তো দুজনের অ্যান্সার আলাদা আসবে, ডেফিনেটলি নয়। ইনিশিয়াল দেখতে আলাদা লাগলো, তোমাদের এখানে যে 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করে দাও তার সাইনের আকারে যে ফর্মুলাটা ছিল তাহলেও কিন্তু দুজনের অ্যান্সার সেম আসবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে ইনিশিয়াল দেখতে, কেন আমাদের কারো দেখো অ্যান্সার দেখো একেবারে এলো সাইন ইনভার্স এক্স এলো প্লাস সি,
তাহলে কারো অ্যান্সার যদি কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি আসে, তাহলে কি তার ভুল এসছে যে তার সাইন ইনভার্স আসেনি? ডেফিনেটলি নয়, কারণ আমরা জানি সাইন ইনভার্স এক্স মানেই কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, একই কথা। প্রশ্নটা বোঝা গেছে তোমাদের? যে যেহেতু ব্যাপারটা আমাদের ইনভার্স ফাংশনের কনভার্জন রুল রয়েছে, সেহেতু আমরা একটা ফাংশন থেকে অন্য ফাংশনে যেতে পারি। তোমাদের এইটুকু এটা বোঝা যাচ্ছে কিনা দেখো। তোমাদের যদি মনে হয় এটা ইজি আছে, তাহলে তোমরা অবশ্যই এটা ট্রাই করো। আমার মনে হয় না খুব একটা কঠিন, কারণ এই টাইপের আমি আগের অঙ্কটাও বোঝালাম যে ফর্মুলাতে এনে তারপর ভ্যালু বের করা, ঠিক আছে। নেক্সট বলা রয়েছে যে সমস্ত বৃত্তের কেন্দ্র y ইকুয়াল টু এক্স সরলরেখার উপর অবস্থিত সেই সকল বৃত্তের অবকল সমীকরণ। তাহলে প্রশ্ন হচ্ছে যে বৃত্তের সমীকরণটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের বৃত্তের বেসিক জিনিসটা ধরে নিচ্ছি যে বৃত্তের কেন্দ্র কত, আলফা বিটা, আর ব্যাসার্ধ আর, এটা বেসিক জিনিস আমরা ধরে নিলাম। এবার কেন্দ্র যেহেতু y ইকুয়াল টু এক্স সরলরেখার উপর অবস্থিত, তার মানে এই সমীকরণকে স্যাটিসফাই করবে। তার মানে আমরা বলতে পারবো আলফা ইকুয়াল টু বিটা, অর্থাৎ এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট ইকুয়াল হবে। তাহলে আলফা বিটা যদি ইকুয়াল হয়ে যায়, কেন্দ্র আর আলফা বিটাতে থাকছে না, সেটা কি হয়ে যাবে? হয় আলফা আলফা ভাবতে পারি, অথবা এটাকে বিটা বিটা ভাবতে পারি, একই কথা। কারণ আলফা ইকুয়াল টু যেহেতু বিটা, এখানে আমি কি করলাম, সেটাকে আলফা আলফা ভাবলাম, এই জিনিসটাকে আমি নিয়েছি। আর ব্যাসার্ধ যা ছিল, ব্যাসার্ধ সম্পর্কে আমরা কোনো কনক্লুশন করতে পারবো না, কারণ বৃত্তের আকার বড় ছোট হতে পারে, সেই নিয়ে কিন্তু কোনো ক্লিয়ার কনসেপ্ট দেওয়া নেই। তার মানে সেটাকে আরই রাখছি। তাহলে বৃত্তের সমীকরণ কি হয়? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করা হলো। এখানে আলফা বিটা যেহেতু সমান, তাই দুটোকেই আলফা লেখা হয়েছে। এবার কি করা হলো না, বর্গ এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র ভেঙে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ডান দিকে যে পুরো পার্টটা, পুরো কনস্ট্যান্ট পার্টটাকে ডান দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো একটু খেয়াল করে যে এখানে আননোন কনস্ট্যান্ট কটা? আননোন কনস্ট্যান্ট দুটো, একটা হচ্ছে আর, একটা হচ্ছে আলফা। অর্থাৎ ম্যাক্সিমাম আমাদের দুবার ডেরিভেটিভ কিন্তু অ্যালাউড আছে, এর বেশি কিন্তু আমরা ডেরিভেটিভ করতে পারবো না। তাহলে দেখো প্রথমবার যখন ডেরিভেটিভ করছি, ডান দিকের এই দুটো কনস্ট্যান্টের পার্টটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো। কিন্তু বাঁ দিকের যে আলফা পার্ট, এটা কিন্তু থেকে যাবে, সেই জিনিসটা কিন্তু থেকে যাচ্ছে। নেক্সট স্টেপ কি করা হলো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর একটা টু সবার কাছে ছিল, সেই জন্য টুটা ক্যান্সেল আউট করা হয়েছে। নেক্সট এই আলফা যুক্ত পার্টটাকে ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে, এবং এর যে সহগ ছিল, সহগতে বাঁ দিকে ভাগ করে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন বাঁ দিকে ভাগ করবো, বা বাঁ দিকে ভাগ না করলে কি হবে না? ডেফিনেটলি নয়, বাঁ দিকে ভাগ না করলেও হবে। সেক্ষেত্রে তোমাদের যে ডেরিভেটিভটা আসবে, আরেকবার ডেরিভেটিভ করার পর সেখান থেকে আলফার মান বের করে পুনরায় এই সমীকরণে বসাতে হবে। আমি সেই জিনিসটাকে অ্যাভয়েড করবো বলে, অর্থাৎ আমাদের ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে যদি আমরা আলফাটাকে আলাদা করে বের করে দিতে পারি। তাহলে একটু খেয়াল করে দেখো, যখন আমরা ডেরিভেটিভ করবো এই পার্টটা জিরো হয়ে যাবে। অর্থাৎ অটোমেটিক যে আলফাটা আমাদের ছিল, যাকে আমাদের তাড়ানোর কথা আরেকবার ডেরিভেটিভ করে, সে কিন্তু এই স্টেপেই কিন্তু অটোমেটিক জিরো হয়ে চলে যাচ্ছে, সেই সুবিধা। এবার এখানে ডিসঅ্যাডভান্টেজ কি না, এখানে হচ্ছে যে আমাদের ইউ বাই ভির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যেটা তোমাদের নর্মাল করলে হয়তো ইউ ভির ফর্মুলাতে হয়ে যেত। এবার প্রশ্নটা হচ্ছে কোন জিনিসটা তোমাদের বেশি প্রেফার করবে, সেটা তোমাদের পার্সোনালি চয়েস, যে আমি মান বসিয়ে ক্যালকুলেশন করব, নাকি ইউ বাই ভি অ্যাপ্লাই করে ডাইরেক্ট আনসার আনবো। ঠিক আছে, আমার মনে হয় যে ইউ বাই ভি করে ডাইরেক্ট করার বেশি বেটার, সেক্ষেত্রে অনেকটা বেশি সুবিধা হয় মান বসিয়ে ক্যালকুলেশন করার থেকে। কারণ আমাদের ইউ বাই ভির ফর্মুলা জানা আছে কি, ইউ এর ডেরিভেটিভ ভি কনস্ট্যান্ট মাইনাস ভি এর ডেরিভেটিভ ইউ কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ভি স্কোয়ার, এই তো ফর্মুলা। তো সেই জিনিসটা অ্যাপ্লাই করা হলো। নিচে ভি বলতে কাজ করছে 1 প্লাস y1, তার হোল স্কোয়ার নিচে হয়ে যাবে। আর উপরে এক্স প্লাস y1 এর ডেরিভেটিভ, তখন নিচেরটা কনস্ট্যান্ট, অর্থাৎ 1 প্লাস y1 কনস্ট্যান্ট, আর 1 প্লাস y1 এর ডেরিভেটিভ y2, আর তখন উপরেরটা কনস্ট্যান্ট। এবার কি না, নিচে যে পার্টটা রয়েছে সেটা দেখো ডান দিকে জিরোর সাথে গুণ হয়ে পার্টটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। শুধু পড়ে থাকছে বাঁ দিকে যে পার্টটা ছিল, সেই পার্টটা পড়ে থাকছে। এবার কি অনেক জায়গায় এটাকেই অ্যান্সার বলে বলা আছে, কোনো সমস্যা নেই, এটাও অ্যান্সার হিসেবে রাখতে পারো। কিন্তু যদি একটু ক্যালকুলেট করে দেওয়া যায়, অর্থাৎ ব্র্যাকেটটা তুলে দেওয়া যায়, তাহলে একটা টার্ম কেটে যায়, তারপরে যে পার্টটা আছে তোমরা এটাকেও অ্যান্সার বলে রাখতে পারো। ঠিক আছে, কোনোটাই সমস্যা নেই, তোমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটাকে অ্যান্সার বলে রাখলে কিন্তু গ্র্যান্টেড হবে, সেই নিয়ে কোনো সমস্যা নেই, যদি না প্রমাণ করে দেয়। ঠিক আছে, নেক্সট বলা আছে এফ এক্স একটা ফাংশন 2 sin x প্লাস tan x মাইনাস 3x, আমাদের দেখাতে হবে অপেক্ষকটি -π/2 থেকে π/2 যে অন্তরাল রয়েছে সেখানে বর্ধিষ্ণু, অর্থাৎ ওই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা গ্রেটার দেন 0 দেখালেই কাজ শেষ। এবার দেখো যে ফাংশনটা দেওয়া রয়েছে তাকে ফার্স্ট অর্ডার আমরা ডেরিভেটিভ করলাম, sin x এর ডেরিভেটিভ cos x, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, আর 3x এর ডেরিভেটিভ 3, মাইনাসটা যেমন ছিল থাকছে। দেখো এবার এই জিনিসটাকে আমাদের ইনিশিয়াল যা আছে সেটা থেকে কিন্তু বলা যাবে না যে এটা গ্রেটার দেন 0। তার জন্য কি করা হলো, এটাকে আরেকটু ফার্দার ক্যালকুলেশন করা হলো। ফার্দার ক্যালকুলেশন বলতে কি করা হলো না, sec স্কয়ার x কে 1/cos স্কয়ার x লেখা হলো, তারপর লসাগু করা হলো। উপরে যেটা আসছে দেখো cos x এর একটা কিউবিক ইকুয়েশন, 3 ঘাত সমীকরণ cos x এর। তাহলে cos x এর 3 ঘাত সমীকরণটাকে আমি কি করলাম, এখানে ভ্যানিসিং মেথড অ্যাপ্লাই করে আমাদের যে ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ করলাম।
উৎপাদকে বিশ্লেষণ করার পর যেটা সুবিধা হলো, বা তোমাদের যদি মনে হয় cos x এর রেসপেক্টে তোমরা করতে পারছো না, তাহলে ওটা তোমাকে এভাবে ভাবতে পারো 2x³ - 3x + 1, এইভাবে ভেবেও কিন্তু তোমরা ভ্যানিসিং মেথড অ্যাপ্লাই করতে পারো। তোমাদের ভ্যানিসিং মেথড শেখানো হয় ক্লাস 8-এ বা 9-এ, তোমরা যেখানে শিখেছো সেখানে কিন্তু ভ্যানিসিং মেথড ছিল। x এর একটা ট্রায়াল সলিউশন ধরে তারপর কিন্তু ফ্যাক্টরাইজেশন করতে হয়, আশা করি তোমাদের মনে আছে। তাহলে সেই জিনিসটা অ্যাপ্লাই করে আমাদের অ্যান্সারটা এলো কত না, উপরটাকে আমরা লিখতে পারি cos x - 1 এর হোল স্কোয়ার ইন্টু 2 cos x + 1 ডিভাইডেড বাই নিচে তো cos স্কোয়ার x ছিল। এবার একটু জিনিস খেয়াল করে দেখো যে এক্স এর ভ্যালু মধ্যে যাই আসুক না কেন, সেক্ষেত্রে এই cos x - 1 তার পাওয়ারে যেহেতু স্কোয়ার রয়েছে, এই মানটা অলওয়েজ হয় গ্রেটার দেন হবে, নাহলে ইকুয়াল টু 0 হবে। পরিষ্কার? এবার নিচে যে মানটা রয়েছে সেটাও এক্স এর দেখো যাই মান দেই না কেন সেটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হবে। এবার প্রশ্ন হচ্ছে নিচে যদি 0 হয়ে যায়, কিন্তু 0 হতে পারবে না, কারণ cos x 0 তখনই হয় যদি π/2 হয়, আর আমাদের ইন্টারভ্যালটা দেখো π/2 বলা নেই, ওপেন ইন্টারভ্যাল π/2 দেওয়া আছে, মানে কি ওখানে π/2 পয়েন্টটা নেই, তার মানে নিচটা 0 হওয়ার প্রশ্ন কিন্তু নেই, অর্থাৎ আনডিফাইন যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আসবে না। এবার উপরে কিন্তু 0 হতে পারে, কারণ তোমাদের x যে মানটা, x মানটা যদি আমরা 0 নিয়ে নিই তাহলে cos 0 1 হয়ে যাবে, 1 - 1 0 হতে পারে, কারণ 0 পয়েন্টটা -π/2 থেকে +π/2 ইন্টারভ্যালে রয়েছে। 0 হলে কোনো সমস্যা নেই, কারণ আমাদের তো যথার্থ বর্ধিষ্ণু যদি দেখাতে বলতো তাহলে কিন্তু 0টাও হতে পারতো না, স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হতে হতো, কিন্তু এখানে সেই জিনিসটা নয়, যথার্থ নয়, যেহেতু আমরা এটা গ্রেটার ইকুয়াল টু 0 বলতে পারি। প্রশ্নটা হচ্ছে এই পার্টটাকে নিয়ে যে 2 cos x + 1 এই জিনিসটা কি হবে। এবার তোমরা একটু খেয়াল করে দেখো, যদি -π/2 থেকে +π/2 এই ইন্টারভ্যালটাকে আমি একটু ভেঙে বলছি, যে মাঝে আমাদের কি রয়েছে, মাঝে 0 পয়েন্টটা রয়েছে। এবার এই ইন্টারভ্যালের মধ্যে যদি যে কোনো ভ্যালু দেয়, এই ভ্যালুটা কোথায় না -π/2 থেকে 0, তোমরা যদি একটু পাদটা খেয়াল করে দেখো, -π/2 বলতে কোনটা না, এই লাইনটাকে আমাদের -π/2 বলা হয় কখন না, যদি আমরা ঘড়ির কাঁটার দিকে কাউন্ট করি, তাহলে এই পাদটা কার জন্য, -π/2 থেকে 0, এই যে পাদটা এটা কার, কসের নিজের পাদ, তাহলে এখানে কস তো নেগেটিভ হতে পারে না, তাহলে কস পজিটিভ। আবার 0 থেকে π/2 এই রেঞ্জটা, এই যে যেটা বলা আছে এটা কোনটা না, এটা হচ্ছে প্রথম পাদ, আবার প্রথম পাদে কি অলের ঘর, এখানে তো সবাই পজিটিভ, তার মানে -π/2 থেকে +π/2 এই যে পুরো রেঞ্জটা রয়েছে এখানে কিন্তু কস অলওয়েজ পজিটিভ ভ্যালু। তাহলে একটা পজিটিভ ভ্যালুর সাথে যদি আমরা 2 গুণ করি সেটা পজিটিভই থাকবে, বা তার সাথে 1 যোগ করলে তো আরও ভ্যালুটা বড় হয়ে যাবে। পরিষ্কার? সেই জিনিসটাই বলা হয়েছে, যখন x বিলংস টু -π/2 থেকে +π/2 তখন cos x গ্রেটার দেন 0। তার মানে আমরা বলতে পারবো f'(x)টা গ্রেটার ইকুয়াল টু 0, কারণ ইকুয়াল টু 0 হতে পারে, তোমাদের বোঝালাম, তাহলে গ্রেটার ইকুয়াল টু 0 ফর অল x বিলংস টু -π/2 থেকে +π/2। তার মানে ওই অন্তরালে থাকলে আমাদের f'(x) গ্রেটার ইকুয়াল টু 0, আর গ্রেটার ইকুয়াল টু 0 হলে কি জানি, বর্ধিষ্ণু হবে। যথার্থ কথাটা বলা নেই, তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যথার্থ হলে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হতে হতো, ইকুয়াল টু হতেও পারতো না, ঠিক আছে। তার মানে আমরা কি বলতে পারলাম, যে f(x) ওই অন্তরালে যে বর্ধিষ্ণু প্রমাণ করতে ছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম। নেক্সট বলা আছে একটি x এর দ্বিঘাত রাশিযুক্ত অপেক্ষকের মান 19 যখন x এর মান 1 এবং গরিষ্ঠ মান 20 যখন x এর মান 2, তাহলে অপেক্ষকটি নির্ণয় করো। যেহেতু দ্বিঘাত অপেক্ষক বলেছি, আমরা না কিছু ভেবে, যেহেতু আমাদের দ্বিঘাত অপেক্ষক দেখতে কিরকম হয়, f(x) = ax² + bx + c, এটা আমরা জানি, তাহলে সেই অনুযায়ী সেই আকারে ধরে নেওয়া হলো, যেখানে a b c টা কনস্ট্যান্ট আমাদের বের করতে হবে। এবার প্রদত্ত শর্ত অনুযায়ী ওই অপেক্ষকের মান 19 হবে যখন x = 1, তার মানে f1 = 19 এটা বলা আছে, এবং সেটা বসালে একটা প্রথম শর্ত পাচ্ছি a + b + c = 19। আবার ওর গরিষ্ঠ মান 20 যখন x = 2, গরিষ্ঠ মান বলতে কি সংখ্যাগুরু মান বা চরম মান আমরা বলতে পারি। তাহলে চরম মান যদি 20 হয় এবং কখন না x = 2 তে, তার মানে আমাদের চরম মান পাওয়ার কন্ডিশন কি ছিল না, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 হতে হতো, এখান থেকে একটা x এর মান পেতাম, তারপর f ডবল ড্যাশ ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে ওই পয়েন্টে x এর যা মান বেরাতো সেই পয়েন্টে <0 দেখাতো। এবার যেহেতু বলেছে এখানে x = 2 বিন্দুতে গরিষ্ঠ মান আছে, তাহলে এই যে x এর মানটা কত এখন 2, তার মানে f'2 এর মান কিন্তু 0 হবে, এটা কিন্তু আমাদের কন্ডিশন ঘুরিয়ে বলা আছে। পরিষ্কার? তাহলে সেটাই লেখা আছে, দেখো f'(x) বের করা হয়েছে 2ax + b। এবার x = 2 বিন্দুতে চরম বা গরিষ্ঠ মান আছে, তাই f'2টা কি হবে 0 হয়ে যেতে হবে। তাহলে f'2 যদি 0 হয়, এখানে x এর জায়গায় 2 বসাও, তাহলে 2a × 2 তার মানে 4a + b = 0। তাহলে দেখো 1 আর 2 দুটো কন্ডিশন পেলাম। আরও কন্ডিশন কি না, যে বিন্দুতে সংখ্যাগরিষ্ঠ মান থাকবে সেখানে সংখ্যাগরিষ্ঠ মানটা পেতে গেলে কি করতে হবে, ওই মানটা ফাংশনে গিয়ে বসাতে হবে। তার মানে f2 = 20 হবে, কারণ সংখ্যাগরিষ্ঠ মানটাও 20 বলা আছে, তাহলে f2 = যে 20 হবে সেই কন্ডিশনটাও বলা আছে। তাহলে সেখান থেকে আবার একটা কন্ডিশন পেলাম 4a + 2b + c = 20। তাহলে দেখো এই যে 1 2 3 তিনটে পেলাম, তিনটে অজানা রাশি abc বের করার জন্য।
আমরা জানি 3টে অজানা রাশি আর 3টে সমীকরণ থাকলে তাকে সমাধান করা যায়। সেই সমাধানের প্রসেস দেখো এখানে লিখে দেওয়া রয়েছে। দুটো থেকে বিয়োগ করে এ আর বি এর মধ্যে একটা রিলেশন আনলাম, আবার সেইটার সাথে আবার এই যে 2 এ বি এর একটা রিলেশন আছে তাকে সমাধান করে, এই সমাধানটা একদম বেসিক জিনিস, তোমরা 1 2 3কে সমাধান করলেই পেয়ে যাবে এবিসি এর যে মান। আর এবিসি এর মান পাওয়া গেলেই আমাদের যে ফাংশন সেটা কিন্তু চলে আসবে, কারণ ওখানে অজানা বলতে এবিসি ছিল, সেটা বসানো হলেই জাস্ট চলে আসছে। সমাধানটা তোমরা নিজেরা বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট এ একটা পয়েন্ট দেওয়া আছে, তার কোঅর্ডিনেট দেওয়া, বি পয়েন্ট তার একটা কোঅর্ডিনেট দেওয়া। এবার সেই কোঅর্ডিনেটের মধ্যে আননোন দেওয়া রয়েছে মিউ, আবার পি এর কোঅর্ডিনেট কিউ এর কোঅর্ডিনেট দেওয়া, তার মধ্যে আননোন দেওয়া রয়েছে ল্যামডা। আমাদের এই পি ল্যামডা এবং মিউ এর মান বের করতে হবে, তার জন্য একটা কন্ডিশন দেওয়া আছে যে এ বি কে জয়েন করলে যে সরলরেখা পাবো আর পি কিউ কে জয়েন করলে যে সরলরেখা পাবো তারা পরস্পর সমান্তরাল। এবার আমরা কি জানি, দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তার দিক অনুপাতগুলি পরস্পর সমানুপাতি হয়, যেটা তোমাদের আমি একটু আগে এমসিকিউতে এক্সপ্লেন করলাম। তাহলে তাদের দিক অনুপাতগুলি আমি যদি বের করতে পারি, সেখান থেকে সমানুপাতি করলে ল্যামডা বা মিউ এর মান আমরা কিন্তু বের করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, দুটো সরলরেখার দিক অনুপাত ডাইরেক্ট দেওয়া নেই, দুটো বিন্দু দেওয়া আছে। আর আমরা জানি বিন্দু দেওয়া থাকলে দিক অনুপাতের ফর্মুলা কি না, x2 - x1, y2 - y1, z2 - z1, অর্থাৎ করসপন্ডিং কোঅর্ডিনেটগুলোকে বিয়োগ করলেই আমাদের তার দিক অনুপাত পেয়ে যায়। সেই জিনিসটাই করে দুটোর দিক অনুপাত কিন্তু একই ফর্মুলা অ্যাপ্লাই করে বের করা হলো। এবার যেহেতু তারা প্যারালাল বলা আছে, আমরা একটু আগে বলেছিলাম সমানুপাতি হয়, অর্থাৎ প্রথমটার সাথে প্রথমটার অনুপাত, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার অনুপাত আর তৃতীয়টার সাথে তৃতীয়টার অনুপাত পরস্পর কি হবে, ইকুয়াল হবে। সেই জিনিসটাই দেখো এখানে অ্যাপ্লাই করা হয়েছে। নেক্সট কি করা হয়েছে, প্রথমটার সাথে দ্বিতীয়টা নিয়ে সমাধান করা হয়েছে আর প্রথমটার সাথে তৃতীয়টা নিয়ে সমাধান করা হয়েছে, দিলেই দেখো ল্যামডা আর মিউ এর মান বেরিয়ে আসছে, ঠিক আছে। নেক্সট দেওয়া রয়েছে যে সরলরেখা -1 3 2 বিন্দুগামী এবং প্রদত্ত সরলরেখার সাথে সমান্তরাল তার ভেক্টর ও কার্টেসীয় সমীকরণ বের করো। দেখো প্রদত্ত সরলরেখার সাথে সমান্তরাল মানে কি, এক্ষুনি ডিসকাস করা হয়েছে যে দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হলে তাদের দিক অনুপাতগুলি সমানুপাতি বা সমান হয়। তাহলে এক্ষেত্রেও এই যে সরলরেখার দিক অনুপাত 3 -6 আর 5 আর আমাদের নির্ণয় সরলরেখার দিক অনুপাত সেটাও একই হবে। তাহলে দেখো 1 নম্বর সরলরেখার দিক অনুপাত 3 -6 5, যেহেতু 1 নম্বর সরলরেখার সাথে আমাদের নির্ণয় সরলরেখা সমান্তরাল, তাহলে তার দিক অনুপাত কত হবে 3 -6 5, অর্থাৎ একই থাকবে। তাহলে এবার কোন বিন্দুগামী আমাদের নির্ণয় সরলরেখা, -1 3 2 বিন্দুগামী, এটাও বলা আছে। আবার প্রদত্ত দিক অনুপাত এখন আমাদের জানা, যেহেতু অন্যটা জানা ছিল এবং সমান্তরাল বলা ছিল, তাহলে সেটাও জানা। তাহলে সেক্ষেত্রে তার কার্টেসীয় সমীকরণ কি হবে, x - x1 a, y - y1 b, z - z1 c, যেখানে abc তার দিক অনুপাত, সেই অনুযায়ী বসিয়ে দেওয়া হয়েছে। আর ভেক্টর সমীকরণ কি হয় না, যে বিন্দুগামী তার সাথে i j k ক্যাপ দিয়ে দিতে হয়, প্লাস ল্যামডা ইন্টু যার সাথে সমান্তরাল সেই সমান্তরাল ভেক্টর। প্রশ্ন হচ্ছে সমান্তরাল ভেক্টর পাবো কি করে না, তার দিক অনুপাতগুলো যা রয়েছে তার সাথে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ গুণ করলে দিক অনুপাতগুলো পাওয়া, আমাদের প্যারালাল ভেক্টরটা পাওয়া যায়। তাহলে সেই অনুযায়ী বসিয়ে দেওয়ার পর তার কার্টেসীয় সমীকরণ এবং ভেক্টর সমীকরণ চলে আসছে। নেক্সট অঙ্কটা আমি তোমাদের আগের পেজেও ডিসকাস করেছি এবং ঠিক তার আগের পেজেও ডিসকাস করে, পরপর কিন্তু দুটো পেজে ডিসকাস করা রয়েছে। তোমরা 9 নম্বর ভিডিও বা 8 নম্বর ভিডিও যে কোনো দেখলেই ডিটেলস এক্সপ্লেনেশন পাবে। এছাড়াও তোমাদের বইতে 862 পেজে হুবহু করে দেওয়া রয়েছে উদাহরণ 6। আবারও বলছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা আগের ভিডিও দেখতে পারো, সেখানে আমি ডিটেলসে এই একই টাইপের অঙ্ক কিন্তু ডিটেলসে এক্সপ্লেন করেছি। সেখানে বলা ছিল 10 বারের মধ্যে 8 বার সত্যি কথা বলে, এটুকুই পার্থক্য ছিল, আর কোনো পার্থক্য নেই। আর এখানে যে বলেছিল 6 পড়বে বলে বলেছে, সেখানে তার বদলে ছিল 5 পড়বে বলে বলেছে, ঠিক আছে। অর্থাৎ সেটাকে আমি কিভাবে হয় বা কোন কনসেপ্টে ভাবতে হয় সেই ভাবনাটা কিন্তু আমি তোমাদের ডিটেলস এক্সপ্লেন করেছি, সেটা দেখতে পারো। আর যদি মনে হয় তোমাদের বই থেকেই যেটা লেখা আছে সেটা দেখে বোঝা যাচ্ছে, তাহলে তোমরা বইয়ে 862 পেজ গিয়ে দেখে নিতে পারো, সেখানেও কিন্তু কোনো সমস্যা নেই। নেক্সট অঙ্কটা বলা রয়েছে এ ও বি 3টি করে ঝুঁকিহীন মুদ্রা টস করে, অর্থাৎ নর্মাল মুদ্রা, ঝোঁক নেই, মুদ্রা টস করে, উভয়েই সমসংখ্যক হেড পাওয়ার সম্ভাবনা। দেখো 3টি করে মুদ্রা টস করা মানে কি, আমাদের সিনারিও কি না, এর ক্ষেত্রে যদি 3টা কেস হয়, বি এর ক্ষেত্রেও 3টা কেস। এবার দুজনে যে সংখ্যাটা পাবে, দুজনেই হেড পেলে দুজনেই হেড পাবে, দুজনেই একটা করে হেড পেলে দুজনেই একটা করে, দুজনেই দুটো করে যদি হেড পায় তাহলে দুজনকেই দুটো করে হেড। আবার যদি 3টা করে যেহেতু টস করছে, দুজনেই 3টে করে হেড পেলে তাহলে প্রত্যেকেই 3টে করে পাবে। আবার এমনও তো হতে পারে কেউই একটাও করে হেড নেই, একটাও করে হেড নেই, তার মানে কি দুটো সবগুলোই টেল পেয়েছে, এমনও হতে পারে। অর্থাৎ এই 4টা কেস হতে পারে। এটাই বলা হয়েছে যে 3টি মুদ্রা টস করলে দুজনে একই সংখ্যক হেড পেলে দুজনে একটি করে, দুটি করে, 3টি করে হেড পেতে পারেন, অথবা দুজনেই হেড নাও পেতে পারেন। সেক্ষেত্রে তো তাদের একই সংখ্যক হেড থাকবে, মানে 0 সংখ্যক হেড থাকবে, একই সংখ্যক বলতে 0 সংখ্যক হেড থাকবে, পরিষ্কার। এবার দেখো একটি মুদ্রায় হেড পাওয়ার সম্ভাবনা কত, কেন মুদ্রাতে হেড বা টেলের যে কোনো একটাই পড়বে, তাহলে হাফ। আবার টেল পাওয়ার সম্ভাবনা বা হেড না পাওয়ার সম্ভাবনা সেটাও হাফ। এবার একজনের একটি হেড পাওয়ার সম্ভাবনা 3 কেন
না একটি হেড পাওয়ার সম্ভাবনা 3-এর, এখন একটা করে হেড পাবে এরকম ঘটনা কতগুলো আছে না একটু খেয়াল করে যদি দেখো, 3টে করে তো চলেছে টোটাল। 3টে করে চলে, তোমাদের যে ইভেন্টগুলো হয় সেই ইভেন্টগুলো কি কি না, ইভেন্টগুলো একটু যদি বলি, এইচ এইচ এইচ, এইচ টি এইচ, এইচ এইচ টি, আর আরেকটা রয়েছে তোমাদের এইচ টি টি, এটা আবার টি দিয়ে টি এইচ এইচ, টি টি এইচ, টি এইচ টি, আর সবগুলো টি টি টি। এই 8টা ইভেন্ট কিন্তু হতে পারে। তাহলে এই 8টা ইভেন্টের মধ্যে একটা করে হেড কটা ইভেন্টে রয়েছে সেই জিনিসটা তোমাদের দেখতে হবে। দেখো 3টা ইভেন্ট পাবে, এই একটা ইভেন্ট, এই একটা ইভেন্ট, আর রয়েছে এই একটা ইভেন্ট এইচটিটি। তাহলে 3টে ইভেন্টে রয়েছে একটা করে হেড, তাহলে 3-এর 8টার মধ্যে 3টে। আবার 2টি করে হেড রয়েছে এমন ইভেন্ট কটা রয়েছে সেটাও দেখো 3টে রয়েছে। কোনটা না, এইটা, এইটা, আর এইটা, এগুলোতে 2টি করে হেড রয়েছে, সেটাও 3-এর 8টার মধ্যে 3টে। আবার 3টি করে হেড রয়েছে সেই ঘটনা দেখো একটাই রয়েছে, আবার একটিতেও হেড নেই সেই ঘটনাও দেখো একটা রয়েছে। তাহলে দেখো কোনোটাতে হেড না পাও সেটাও 1-এর 8, আর 3টা করে হেড পাও 1-এর 8। তাহলে এবার নির্ণয় সম্ভব করার ক্ষেত্রে একই জিনিসগুলোকে দুবার করে গুণ করা হয়েছে কেন? কারণ দুজনের ক্ষেত্রে একই জিনিস পেতে হবে। প্রথমের জন যদি একটা করে হেড পায়, দ্বিতীয় জন একটা করে হেড। আবার প্রথমের জন 2টো করে পেলে দ্বিতীয় জন 2টো করে, প্রথমের জন 3টে করে পেলে দ্বিতীয় জনও 3টে করে, আবার একটাও করে না পেলে দুজনেই একটাও করে পায়নি। কারণ একই সংখ্যক হেড পাবে তার সম্ভাবনা আমাদের বের করতে হবে। পরিষ্কার? তাহলে সেক্ষেত্রে আমাদের সম্ভাবনা যোগ করলে কত আসছে, 20/64, কাটাকাটি করলে 5/16। ঠিক আছে। নেক্সট বলা রয়েছে এফ একটা ফাংশন বা চিত্রণ যেটা f(x = x³ + x) দ্বারা সংজ্ঞাত, এবং আমাদের সেটা বাইজেক্টিভ কিনা যাচাই করতে হবে। এটা অবশ্যই বাইজেক্টিভ হবে, সেটা তোমাদের পেজ নাম্বার 29-এ উদাহরণ নম্বর 8-এ ডিটেলসে এক্সপ্লেন করা আছে। বা তোমাদের আমি এই মুহূর্তে বলবো উদাহরণ না দেখে নিজেরা ট্রাই করো। 1-1-এর কন্ডিশন কি ছিল না, 1-এর কন্ডিশন ছিল x1 x2 দুটো যদি আমরা ডোমেন থেকে তুলি, তারপর f(x1 = f(x2) ধরে নিয়ে দেখাতে হয় x1 = x2। আবার 1-2-র ক্ষেত্রে কি না, y একটা এলিমেন্ট কোডোমেন আর এর থেকে তুলে নিতে হবে এবং ধরে নিতে হয় f(x = y), তারপর x কে y এর আকারে লিখতে হয়, y এর আকার প্রকাশ করতে হয়, তারপর দেখাতে হয় এই যে yটা সেটাই এই আর ডোমেনের মধ্যে আছে সেই জিনিসটা দেখাতে হয়। তোমাদের কিন্তু এই জিনিসগুলো আমি একাধিক অঙ্কে কিন্তু এক্সপ্লেন করেছি। এক্স্যাক্টলি এই অঙ্কটা যেহেতু বইতে আছে আর এক্সপ্লেন করছি না, কিন্তু আগের পেজগুলো থেকে আমি কিন্তু এই টাইপের অঙ্ক এক্সপ্লেন করেছি যে কিভাবে করতে হয়। তোমরা কিন্তু সেই জিনিসটা অ্যাপ্লাই করে নিজের আগে ট্রাই করো, না পারলে তারপর বইয়ের সাহায্য নিতে পারো। নেক্সট বলা আছে tan ইনভার্স 2x + tan ইনভার্স 3x = π/4, এটাও তোমাদের বইয়ে রয়েছে পেজ নাম্বার 100 উদাহরণ 31-এর 1। কিচ্ছু নেই, আবারও সেই তোমরা বাঁ দিকে tan ইনভার্সের ফর্মুলা লাগাও, tan ইনভার্সের ফর্মুলা লাগালেই কিন্তু নিজেরা ট্রাই করলেই পেরে যাবে। আবার খুব নিতান্তই যদি না পারো তাহলে বই দেখো, কারণ এই ফাইনাল মোমেন্টে যতটা বই না দেখে নিজে ট্রাই করবে ততটাই কিন্তু বেটার। ঠিক আছে, আমি তোমাদের সলিউশনের কোথায় আছে সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু চেষ্টা করো নিজেরা করার। ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা আমি একই অঙ্ক, একদম হুবহু একই অঙ্ক, প্রথম পেজে কলকাতা ডিস্ট্রিক্টের যে প্রথম পেজটা সে আমি আলোচনা করেছিলাম, সেই প্রথম পেজেই কিন্তু আলোচনা করেছি। কোথায় ছিল, 3-এর বিয়ের 2-এর দাগে ছিল, এখানে 3-এর বিয়ের 1-এর দাগে রয়েছে, ওখানে 3-এর বিয়ের 2-এর দাগে ছিল অথবাতে। এখানে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি যে কিভাবে কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকলে তোমাদের মেইনলি 3/3 থাকবে, তাকে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়, বা এই টাইপের উদাহরণ কিন্তু তোমাদের বইয়েও করে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু সেখানে দেখলেও পারবে, বা যাদের মনে হচ্ছে না বই থেকে দেখে বুঝতে পারছে না, তোমরা কিন্তু প্রথম ভিডিওটা দেখো, আমি লিঙ্ক কিন্তু আই বাটনে দিয়ে দিচ্ছি, বা তোমরা আমার প্লে লিস্টে গেলেও কিন্তু সেখানে প্রথম ভিডিওটা কলকাতা ডিস্ট্রিক্টের পেয়ে যাবে, দেখবে পার্ট 1 লেখা রয়েছে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। এবং সেখানে সেকশন করা রয়েছে, তোমরা একেবারে ম্যাট্রিক্সের 4 নম্বরে জাম্প করে যাবে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে। পরের অঙ্কটা দেখো বলা রয়েছে এটা ম্যাট্রিক্স হবে, ডিটারমিনেন্ট নয়, এটা একটা ম্যাট্রিক্স হবে, ভুলে দিয়েছে, এটা দুদিকেই আমাদের সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট হবে, কারণ এটা একটা ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, তাহলে আমাদের বের করতে হবে বা দেখাতে হবে A ইনভার্স = A ট্রান্সপোজ। এবার A ইনভার্স = A ট্রান্সপোজ দেখাতে হবে, আমি বের করেছি A × A ট্রান্সপোজ। কেন? তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে কন্ডিশন কি ছিল না, A ট্রান্সপোজ = আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা ছিল। আর সেক্ষেত্রে আমরা দুদিকে যদি A ইনভার্স দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যায়, A ইনভার্স A ট্রান্সপোজ = A ইনভার্স I। আর A ইনভার্স I মানে কি জানি, A ইনভার্স, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যাকেই গুণ করবো সেই ম্যাট্রিক্সটা ঘুরে আসবে। আবার বাঁ দিকে এই যে A ইনভার্স × A, এর ভ্যালু কত, এটাও কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স × A ট্রান্সপোজ = A ইনভার্স। আবার আইডেন্টিটির সাথে যাকে গুণ করবো সেই পাবো, তার মানে A ট্রান্সপোজ = A ইনভার্স। অর্থাৎ A ইনভার্সের সাথে A ট্রান্সপোজটা ইকুয়াল হয় কখন না, যদি লম্ব ম্যাট্রিক্স হয়। অর্থাৎ আমি ম্যাট্রিক্সটাকে যদি লম্ব ম্যাট্রিক্স দেখিয়ে দিতে পারি তাহলেই আমি বলতে পারবো A ট্রান্সপোজ = A ইনভার্স হবে।
সেই জন্যই এবার প্রশ্ন হচ্ছে লম্ব ম্যাট্রিক্স কখন হয় না, লম্ব ম্যাট্রিক্স হয় যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তাহলে আমাদের টার্গেট থাকবে যদি আমরা এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখাতে পারি তাহলেই লম্ব ম্যাট্রিক্স প্রমাণ হয়ে যাবে। আর লম্ব ম্যাট্রিক্স হয়ে গেলেই আমরা কিন্তু প্রমাণ করে দিতে পারবো যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স হবে, বা এ ইনভার্স হলে এ ট্রান্সপোজ হবে। এটা সবসময় তোমাদের কিন্তু এমসিকিউ এর জন্য খেয়াল রাখবে যে কোনো ম্যাট্রিক্স যদি লম্ব হয় তার ইনভার্সটা এ ট্রান্সপোজই হয়। পরিষ্কার? তাহলে দেখো আমি এবার এ ট্রান্সপোজ বের করা হয়েছে। একই জায়গায় দেখো বাইরে যদি কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্টটাকে ভেতরে না গুণ করে বাইরেই রেখে দিতে হবে, কারণ আমি একটু আগে তোমাদের বললাম যে সেই কনস্ট্যান্ট ট্রান্সপোজ নিলে কিন্তু পরিবর্তন হয় না। তাহলে সেটা 1/9 × 1/9 1/81। তারপর দুটো ম্যাট্রিক্সের সিম্পলি গুণের নিয়ম, এই গুণের নিয়ম অ্যাপ্লাই করলে দেখো আমাদের চলে আসছে 3/3 অর্ডারের বা I3 বলতে পারো, বা আমাদের নর্মাল আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে। অর্থাৎ আমরা দেখাতে পাচ্ছি এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই। এবারে কি করা হলো, এই যে প্রসেসটা তোমাদের বললাম সেই প্রসেসটা এখানে দেখিয়ে দিয়েছি যে ওই পক্ষে বাম দিকে এ ইনভার্স দ্বারা যদি গুণ করি তাহলে দেখো ইজিলি দেখাতে পাচ্ছি এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখানে ফর্মুলা কি লেগেছে না এ ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা লেগেছে, আর যে কোনো ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে সেটা যে সেই ম্যাট্রিক্সটাই ঘুরে পায় সেই জিনিসটা লেগেছে। এই দুটো ফর্মুলা। তাহলে দেখো সিম্পলি আমাদের সহজেই প্রুফ করা যাচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স। নেক্সট বলা রয়েছে একটা ডিটারমিনেন্টের ভ্যালু 0 এবং আমাদের আরও বলা রয়েছে a প্লাস বি প্লাস সিটাও 0। তাহলে এখান থেকে এক্স এর মান বের করতে হবে। দেখো খুব সহজ কনসেপ্ট, প্রথমে সমস্তগুলোকে আমি একটা কলামে এনে যোগ করেছি, অর্থাৎ c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। এই অপারেশন কিন্তু প্রথম অ্যাপ্লাই করা হয়েছে। সেক্ষেত্রে কি সুবিধা হলো না, যে a প্লাস বি মাইনাস এক্স এ প্লাস বি মাইনাস এক্স সেটা কিন্তু তিনটে পদেই বা তিনটে সারিতেই চলে এলো। তাহলে সেটা আমরা কি কমন নিতে পারি। এবার আমাদের নিয়ম বলা ছিল কি না, যদি কোনো একটা রো বা কোনো একটা কলামে সবগুলো এক চলে আসে তাহলে যে কোনো একটা এককে ফিক্স রেখে বাকি একগুলোকে 0 করে দেওয়া, ওটা মানে বিয়োগ করে দিলেই 0 চলে আসে। সেই জিনিসটা এখানে করা হয়েছে। রো অপারেশনটা কি লাগানো হয়েছে, তাহলে r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 এবং r3 ড্যাশ সমান r3 মাইনাস r1, এই অপারেশন দুটো অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে এবার ডিটারমিনেন্টটাকে যদি আমরা এক্সপান্ড করি, এক্সপান্ড করলে কি হবে না, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, সেই জিনিসটা দেখো এখানে করা হয়েছে। এই এক্সপান্ড করার পর যে ভ্যালুটা আসছে সেখান থেকে আমাদের কি না বের করতে হবে এক্স এর ভ্যালু। এবার বাঁ দিকে দেখো দুটোর প্রোডাক্ট এসছে, কারণ এটা ইন্টু এটা, তার মানে আমরা কি জানি হয় এটা 0 নতুবা এটা 0। তাহলে প্রথম কেসে কি না ওইটাকে 0 করলে এক্স এর মান কত আসে a প্লাস বি প্লাস সি। তাহলে এটা একটা সমাধান হতে পারতো, কিন্তু আরও একটা কন্ডিশন আমাদের দেখো বলে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সেটাও 0। তার মানে এই যে a প্লাস বি প্লাস সি আছে তার পরিবর্তে 0 লিখে দেবো। তাহলে অপর যে পার্টটা রয়েছে এক্স স্কোয়ার ইকুয়াল টু এই পার্টটা, সেটাকে ডান দিকে নিয়ে যাওয়া হলো। ক্যালকুলেশন করলে আসছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। তাহলে এক্স এর মান কত হবে না, যখনই স্কোয়ার থেকে রুট করবো প্লাস মাইনাস আসবে। তাহলে এক্স এর এখানে দুটো মান, তাহলে টোটাল কতগুলো মান না, টোটাল এখানে এক্স এর 3টে মান পাওয়া যাচ্ছে, একটা 0 আর একটা প্লাস দিয়ে রুট ওভার আর একটা মাইনাস দিয়ে রুট ওভার। ঠিক আছে, তাকে আমরা একসাথে লেখা রয়েছে। নেক্সট বলা রয়েছে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab মাইনাস 2b, একটা ডিটারমিনেন্টের ভ্যালু দেওয়া রয়েছে বাঁ দিকটা, দেখাতে হবে ডান দিকটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব। খুবই মানে ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এটা ভিভিআই দিয়ে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো কিভাবে প্রুফ করা হচ্ছে। প্রথমে আমাদের ফার্স্ট রোটা তাকে একটা অপারেশন লাগানো হচ্ছে, সেকেন্ড রোতে আরেকটা অপারেশন লাগাবো। তাহলে যে কোনো একটা রোকে ফিক্সড রেখে তোমরা বাকি রোতেও সে একই অপারেশন লাগাতে পারো। এখানে আমি কি করেছি r3 কে ফিক্সড রেখেছি, দেখো r3 যা ছিল তাই রয়েছে। অপারেশনটা কি লাগানো হচ্ছে, r1 এর সাথে b ইন্টু r3, অর্থাৎ r3 এর সাথে b গুণ করে তারপর r1 এর সাথে যোগ করা হচ্ছে। কি সুবিধা তাতে না, যখনই b গুণ করে যোগ করছি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসছে, আর যেটা আমাদের প্রমাণে রয়েছে 1 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার হোল কিউব, তার মানে 3 বার আনতে হবে, তাহলে সেটা চলে আসছে। এবং আরও একটা পার্ট মাঝের যে পার্টটা সেটা 0 হয়ে যাচ্ছে, আর 0 হলে কি সুবিধা না, যতগুলো বেশি 0 আনতে পারবো লাস্টে যখন এক্সপান্ড করবো সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। আর পরের পার্টটাতে থার্ড পার্টটাতে কি আসছে না, আমাদের দেখো মাইনাস 2b তো অলরেডি ছিল, তার সাথে এই যে থার্ড রোটা ছিল সেই থার্ড রোর সাথে b গুণ করে যোগ করতে হবে। তাহলে যখনই b গুণ করে যোগ করবো, দেখো একটু খেয়াল করে দেখো ক্যালকুলেশনটা ডাইরেক্ট লাগতে পারে, কি হয়ে যাবে 2b প্লাস এর সাথে b গুণ করছি, b গুণ করলে b মাইনাস b ইন্টু এ স্কোয়ার মাইনাস বি কিউ, এইটা আসার কথা। তাহলে দেখো এই 2b মাইনাস 2b প্লাস b, তার মানে এটা আসবে মাইনাস b স্কোয়ার মাইনাস বি কিউ। তাহলে দেখো উভয় পক্ষ থেকে মাইনাস বি কমন নিলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা কিন্তু আসে, সেই জিনিসটা দেখো এখানে লেখা হয়েছে। একইভাবে সেকেন্ড রোতে কি অপারেশন লাগানো হয়েছে না, সেকেন্ড রো মাইনাস এ ইন্টু r3 সাথে এ গুণ করে বিয়োগ করা হয়েছে। কি টার্গেট হচ্ছে দেখো একটা 0 চলে আসছে এবং অপর একটা পার্ট 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে, এবং তারপরেও এখানেও সে একই রকম এইভাবেই ক্যালকুলেশনটা হবে। ক্যালকুলেশন করার পর এ কমন নিলেও 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে। তাহলে দেখো এখান থেকে দুটো জিনিস ক্লিয়ার
যে এক হচ্ছে প্রথম রো থেকে একটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারবো, দু জায়গায় রয়েছে। আবার জিরোর কাছ থেকে তুমি যা ইচ্ছা কমন নিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। একই রকম ভাবে রো 2 থেকেও কিন্তু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নেওয়া যাবে, সেই জিনিসটাও কমন নেওয়া হলো। তাহলে কি আসছে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার চলে আসছে। এবার কমন নেওয়ার পর বাকি এলিমেন্টগুলো যা থাকে সেই অনুযায়ী লেখা আছে। এবার কি করা হলো, এই যে ডিটারমিনেটর চলে এসছে সাথে, এটা দেখো অনেক বেশি ইজি, দুটো 1 দুটো 0 রয়েছে, তাহলে এখানে আমরা এক্সপ্যান্ড করে দিলে অনেক বেশি সহজে চলে আসবে। এই জিনিসটাকে দেখো এক্সপ্যান্ড করা হয়েছে, তারপর ব্র্যাকেট তুলে দেওয়ার পর দেখো ক্যালকুলেশন করলে আরও একটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসছে, কারণ অলরেডি দুটো ছিল, তাহলে আরও একটা চলে এলে কত হবে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব, সেটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ দুটো বা তিনটে স্টেপেই কিন্তু তোমাদের প্রুফটা করতে পারবে। শুধু খেয়াল রাখতে হবে কি, না টার্গেট হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাতে হবে, সেই জন্য যে অপারেশনগুলো লাগাতে হবে সেটাই করা হয়েছে, মুখস্থ কিন্তু নয়। তোমরা টার্গেট যেটা আছে সেটাকে দেখো, দেখলে অটোমেটিক নিজেরাই তৈরি করতে পারে যে কি দিয়ে গুণ করে যোগ করলে বা বিয়োগ করলে ওই এলিমেন্টটাকে বানানো যাবে। ঠিক আছে, নেক্সট দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে দেখাতে হবে 1 মাইনাস এক্স ফোর ডিভাইড এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ফোর মাইনাস 1। দেখো এক্ষেত্রে প্রথম কি করা হলো, ওয়াই স্কোয়ারের ভ্যালু আগে বের করা হলো। ওয়াই স্কোয়ারটা একদিকে রেখে এক্স স্কোয়ার এক্স যুক্ত টার্মগুলোকে ডান দিকে পাঠানো হলো। কি সুবিধা তাতে, না ডিওয়াই ডিএক্স পার্টটা আমাদের একদিকে থাকবে, সেই সুবিধাটা আমরা পাবো। তাহলে সেটা করলে কি, না ডান দিকে ইউ বাই ভি ফর্মুলা লাগবে, তাহলে সেই অনুযায়ী ক্যালকুলেট করলে আসছে 4x বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এবার এদিকে একটা 2 রয়েছে, সেই 2 এর সাথে এই 4কে যদি ক্যান্সেল আউট করি তাহলে 2x হয়ে যাবে, সেটাই দেখো করা হয়েছে 2x, আর এই ওয়াইটাকে এদিকে ডিভাইড করে দেওয়া হলো। এবার দেখো প্রমাণটাকে দেখো, আর আমাদের কিন্তু ডেরিভেটিভ অ্যালাউড নেই, আমাদের কিন্তু একবারই ডেরিভেটিভ করে প্রুভ করতে হবে, কারণ ডিওয়াই ডিএক্স রয়েছে, ডি টু বাই ডিএক্স টু নেই। এবার কিন্তু ডিওয়াই ডিএক্স এর স্কোয়ার রয়েছে, তাহলে কি করা হলো, বোথ সাইডে ডিওয়াই ডিএক্স কে হোল স্কোয়ার করে দেওয়া হলো। যখনই হোল স্কোয়ার করছি নিচে কি চলে আসছে, ওয়াই স্কোয়ার চলে আসছে। আরবার দেখো ওয়াই স্কোয়ারের ভ্যালুটা কিন্তু এখানে অলরেডি আমাদের বের করা ছিল, তাহলে সেই ওয়াই স্কোয়ারের ভ্যালুটা এখানে পুট করে দেওয়া হলো। পুট করে দেওয়ার পর সিম্পল এখানে ক্যালকুলেশন করা হলো। কি ক্যালকুলেশন করা হয়েছে, না দেখো উপরে 4x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল, আর নিচে 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল 4 ছিল, চারটে ছিল। তাহলে একটা 1 মাইনাস এক্স স্কোয়ার উপরের 1 মাইনাস এর সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে দেখো এখানে আর তিনটে 1 মাইনাস এক্স স্কোয়ার পড়ে থাকবে, আর বাকি পার্ট যা ছিল সেটা পড়ে থাকছে। দেখো এক্ষেত্রেও কিন্তু এখনো কিন্তু আমাদের প্রমাণটা আসেনি। তাহলে প্রমাণটা আনার জন্য কি করতে হবে, প্রমাণটা ক্ষেত্রে খেয়াল করে দেখো, বাঁ দিকে এই যে ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার এসছে তার সাথে 1 মাইনাস এক্স ফোর গুণ করতে হবে। সেই জিনিসটা আনার জন্য কি করা হলো, না বাঁ দিকে যেই 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ছিল সেখানে একটা 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার এই 1 প্লাস এক্স স্কোয়ারের সাথে দিয়ে দেওয়া হলো। কারণ আমরা কি জানি, 1 মাইনাস এক্স স্কোয়ার আর 1 প্লাস এক্স স্কোয়ার যদি একসাথে গুণ হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্ম চলে আসে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি হয়। তাহলে এই তিনটের একটা নিয়ে নেওয়া হলো, আর এই 1 প্লাসটাকে নিলেই 1 মাইনাস এক্স ফোর যেটা আমাদের দরকার প্রমাণে সেটা কিন্তু চলে আসবে। সেই জিনিসটা এখানে দেখো করা হলো। নেক্সট স্টেপ, এই 1 মাইনাস এক্স ফোরটাকে বাঁ দিকে গুণ করে দেওয়া হলো, কারণ এটাই আমাদের প্রমাণের বাঁ দিকে রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলেও কি আমাদের প্রমাণ চলে এসছে, না তাহলেও আসেনি। তাহলে কি করা হচ্ছে, না উপরে যে 4x স্কোয়ার ছিল তাকে লেখা হলো 4ab আকারে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো 4ab এর ফর্মুলা কি ছিল, না a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখন a বলতে কাজ করছে এক্স স্কোয়ার, বি বলতে কাজ করছে 1, বা তোমরা অল্টারনেটিভ ভাবতে পারো a বলতে 1, বি বলতে এক্স স্কোয়ার। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী উপরে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার অ্যাপ্লাই করা হলো। এবার স্প্লিট করা হচ্ছে, স্প্লিট করা মানে কি, এইটা বাই নিচেরটা মাইনাস এইটা বাই এটা। যখন প্রথমটা বাই নিচেরটা করা হচ্ছে তখন তাকে পুরোটাকে একটার হোল স্কোয়ার আকারে লেখা যায়, আর পরের পার্টটা দেখো উপর নিচে ক্যান্সেল আউট হয়ে গিয়ে 1 হয়ে যাবে। এবার এইটাকে যে সিঙ্গেল টার্মের হোল স্কোয়ার আকারে লেখা গেল তার ভেতরেরটাকে একটু খেয়াল করে দেখো, 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই দেখো আমাদের এখানে কি ছিল, ওয়াই স্কোয়ার বলেছিল। তাহলে ওটাই যদি ওয়াই স্কোয়ার হয় তাহলে ওকে লিখতে পারি ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে ওয়াই ফোর আর মাইনাস 1, তাহলে ওয়াই ফোর মাইনাস 1। তার মানে দেখো এটা সমান এটা, আমাদের কিন্তু যেটা আমাদের প্রমাণ ছিল সেটা কিন্তু চলে এলো। স্টেপগুলো কঠিন নয়, তোমরা একটু ঠান্ডা মাথায় দেখবে, দেখলে কিন্তু খুবই ইজি আছে, তোমরা কিন্তু করতে পারবে প্রমাণটা। কারণ এখানে মোস্ট ডিফিকাল্ট জায়গাটা কি, না এখানে আমাদের ডবল অর্ডার ডেরিভেটিভ অ্যালাউড নেই। ডবল অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে কিন্তু প্রুফগুলো রিলেটিভলি ইজি। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ডেরিভেটিভ আমাদের একবার করতে হয় ঠিক কথা, কিন্তু তার ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড থাকে, তোমরা কিন্তু ঠান্ডা মাথায় করলে করতে পারবে, কোনো সমস্যা কিন্তু কিছু নেই। নেক্সট যে অঙ্কটা সেটা তোমাদের আমি সাঁতরা র্যাপিড টেস্টে করিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের যে পার্টটা রয়েছে ওটা গিয়ে দেখলে আমি তোমাদের এখানে আই বটনে লিঙ্ক দিয়ে দেবো, বা তোমাদের চ্যানেল ডেসক্রিপশনে গেলেও কিন্তু ওখানে সাঁতরা র্যাপিড টেস্টে পুরো একটা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখতে পারো, কোনো সমস্যা নেই। বা আমি এখানেই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিচ্ছি এই ভিডিওর লিঙ্কটা, তোমরা সেখানে গিয়েও দেখতে পারো। কত মিনিটে দেখতে হবে, 23 মিনিট 25 সেকেন্ড, বুঝতেই পারছো। সেখানে গেলে কিন্তু দেখো হুবহু একই অঙ্ক রয়েছে, এবং এটা তোমরা এখানেও দেখলে বুঝতে পারবে যে এটা 2011 2009 কিন্তু আমাদের এইচএসে পড়েছিল।
তাদের অঙ্কটা কিন্তু মোটামুটিভাবে একটু ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা সেই হিসাবে কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু পেরে যাবে। ঠিক আছে, তোমাদের বারবার বললো এই প্লেলিস্টটাও পুরোটা দেখো, কারণ এটা কমপ্লিট হলে তোমাদের 10টা পেজ কমপ্লিট হয়ে যাচ্ছে। প্লাস 7টা র্যাপিড টেস্টে কিন্তু আমাদের ক্যালকুলাস পার্টটা কিন্তু আমি ডিটেলসে একটু আলোচনা করার চেষ্টা করেছি। সেখানে দেখলে কিন্তু ক্যালকুলাস সম্পর্কে যাদের একটু ভীতি রয়েছে বা মনে হচ্ছে যে একটু ভিত নড়বড়ে আছে, তারা কিন্তু সেখানে দেখলে আরও কিন্তু স্ট্রং কনসেপ্ট তৈরি করতে পারবে তোমরা। ঠিক আছে, নেক্সট আমাদের সমাকলন করতে হবে ইন্টিগ্রেশন √1 - √x/1 + √x। আবারও কিন্তু প্রশ্নটা সেই একই, এক্সকে আমরা এমন কিছু ধরবো যাকে আগে রুট করতে হবে, কারণ √x রয়েছে, তাহলে যাকে আগে রুট করার পর তারপর প্লাস মাইনাস দুটো ফর্মুলা। দেখো আমি একটু আগেই বলেছিলাম যে প্লাস মাইনাস দুটো ফর্মুলা কার আছে, cos 2θ আছে। এবার প্রশ্ন হচ্ছে cos 2θ তো ডাইরেক্ট এক্সকে ধরে দিলে হবে না, কারণ এখানে শুধু 1 - x নেই, 1 - √x রয়েছে, সেই জন্য এক্সকে cos স্কোয়ার করতে হবে। কারণ স্কোয়ার করলে আগে স্কোয়ারটা স্কোয়ার রুট হয়ে নর্মাল আসবে, আর নর্মাল এলে তারপর প্লাসের ফর্মুলা মাইনাসের ফর্মুলা দুটো অ্যাপ্লাই করতে পারবো। সেই জিনিসটা এখানে করা হচ্ছে। তাহলে দেখো এক্সকে যখন cos স্কোয়ার থিটা ধরলাম, তাহলে আমাদের নতুন ভেরিয়েবল ইন্ট্রোডিউস করলে আমাদের পুরো অঙ্কটা নতুন ভেরিয়েবলের আকারে আসবে। সেই জন্য ডিএক্স বের করতে হবে। ডিএক্স কত আসবে, cos স্কোয়ার থিটার ডেরিভেটিভ, মানে এক্স স্কোয়ারের মতো ভাবছি, তাহলে 2 × cos থিটা, cos 2θ। আবার যাকে ভেবেছি অর্থাৎ cos 2θ তার ডেরিভেটিভ, cos 2θ ডেরিভেটিভ sin 2θ। আবার sin 2θ যখন করছি 2θকে আবার এক্সের মতো ভাবা হয়েছে, তার 2θ ডেরিভেটিভ 2। তাহলে অল ওভার এই স্কোয়ারের একটা 2 আর এই 2θর একটা 2, দুটো মিলে 4 হয়ে যাবে। আর কসের ডেরিভেটিভ যেহেতু মাইনাস sin থিটা, সেই জন্য একটা মাইনাস আসবে, বাকি ইন্টু ডি থিটা গুণ হবে। পরিষ্কার? এবার এই যে ভ্যালুগুলো লেগেছে একটু লাস্টে আমাদের প্রয়োজন হবে, সেটা আমি লাস্টে বলছি। তাহলে দেখো আমাদের পুরো ইন্টিগ্রেশনটা ট্রান্সফার হয়ে যাচ্ছে কিসে, না ডিএক্সটাকে চেঞ্জ করে এটা লিখতে পারছি, আর এক্স এর পরিবর্তে যে cos স্কয়ার থিটা ধরেছিলাম সেটা বসানোর পর ভ্যালুটা এরকম আসছে। এটা এক্সপ্লেন করেছি। 1 - cos 2θ কি 2 sin স্কয়ার থিটা, আর 1 + cos 2θ 2 cos স্কয়ার থিটা। তাহলে উপর থেকে উপর নিচে 2 ক্যান্সেল আউট হলো, তারপর sin স্কয়ার থিটা রুটের বাইরে বেরোলো sin থিটা, আর cos স্কয়ার থিটা রুটের বাইরে বেরোলে cos থিটা। তারপর দেখো সেটা যখন এই যে sin 2θ রয়েছে, sin 2θর ফর্মুলা আমরা কি জানি, 2 sin θ × cos θ। এটা আমরা কার ফর্মুলা, sin 2θর ফর্মুলা জানি, সেইটা দেখো এখানে অ্যাপ্লাই করা হয়েছে। কি সুবিধা, না নিচে উপরে একটা cos θ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবং এই যে 2 আর বাইরে যে -4 ছিল সেটা গুণ হয়ে -8 হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাদের চলে আসবে, কিন্তু সেটা -8 করা হয়নি, এই 2টাকে আমাদের রেখে দেওয়া হয়েছে একটা ফর্মুলার জন্য, সেটাও বলছি। তাহলে নেক্সট কি আসছে, না একটা sin θ, এখানে একটা sin θ, তাহলে sin স্কয়ার থিটা ইন্টু একটা cos θ দেখো পড়ে আছে, আর মাইনাস সাইনটাকে বাইরে বের করে দেওয়া আছে। এবার এখানে ডাইরেক্ট যদি আমাদের ভ্যালু ওর ইন্টিগ্রেশন করতে চাইছি, ইন্টিগ্রেশনটা কিন্তু সম্ভব নয়, কারণ এখানে sin থিটার ডেরিভেটিভ তো cos 2θ নয়, sin থিটার ডেরিভেটিভ শুধু cos θ, cos 2θ নয়। তো সেখান থেকে আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করতে পারবো না, কিন্তু যদি একটু চেঞ্জ করি, আমাদের ফর্মুলা একটু আগে একটা ইউজ করলাম, 1 - cos 2θ = 2 sin স্কয়ার থিটা, এটা ইউজ করলাম। তাহলে এটাকে যদি ঘুরিয়ে বলি, তাহলে 2 sin স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারবো, 1 - cos 2θ লিখতে পারবো। এটাই দেখো এখানে লেখা হলো। কি সুবিধা হলো, না এই cos 2θ যখন 1 এর সাথে গুণ হয়ে স্প্লিট করবে, তখন cos 2θ চলে আসবে, আর -4 তো দুটো জায়গায় আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +4, আর cos 2θ গুণ হয়ে cos স্কয়ার 2θ হয়ে যাবে। এবার cos স্কয়ার, এই প্রথম পার্টের ইন্টিগ্রেশন আমাদের জানা, cos mx এর ইন্টিগ্রেশন -sin mx/m, সেটা অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। কিন্তু সেকেন্ড ইন্টিগ্রেশনের পার্টটা ডাইরেক্ট ইন্টিগ্রেশন আবার পসিবল নয়। সেই জন্য কি করা হলো, না আমি একটু আরেকটা যে ফর্মুলা ইউজ করেছিলাম, 1 + cos 2θ = 2 cos স্কয়ার থিটা, এই জিনিসটা এবার অ্যাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে। তার জন্য একটা 2 লাগবে, সেই জন্য এই 4 থেকে কি করা হলো, একটা 2 নিয়ে নেওয়া হলো ভিতরে, আর একটা 2 বাইরে থাকছে। এবার 2 cos স্কয়ার থিটা মানে 1 + cos 2θ। এখন থিটা বলতেই 2θ যেহেতু কাজ করছে, তাহলে যখন 2θ করবো 2 × 2θ হয়ে যাবে, মানে 4θ চলে আসবে। আবার 1 এর ইন্টিগ্রেশন হয়ে যায় থিটা, আর এটা cos mx এর ইন্টিগ্রেশন sin mx/m, এই জিনিসটা দেখো এখানে অ্যাপ্লাই করা হলো। তাহলে আমাদের ভ্যালু কার কার প্রয়োজন, sin 2θর প্রয়োজন, শুধু থিটার প্রয়োজন, আর sin 4θর প্রয়োজন। এইগুলো দেখো বের করা। sin 2θ মানে কি, √1 - cos 2θ², তার মানে √1 - x। আবার sin 4θ মানে ভাবতে পারি 2 × sin 2θ × cos 2θ। sin 2θর এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে, এখানে থিটা বলতে কাজ করছে 2θ। sin 2θর ভ্যালু কত, √1 - x, cos 2θ আমরা ধরেইছিলাম √x, কারণ cos স্কয়ার থিটা যদি x হয়, তাহলে cos 2θ কত হবে, √x হয়ে যাবে। এই ভ্যালুটা এখানে বের করা হলো। এবার প্রশ্ন হচ্ছে শুধু থিটার ভ্যালু কত, না শুধু থিটার ভ্যালু আমাদের দেখো প্রয়োজন। দেখো cos 2θ আমরা যেটা ধরেছিলাম, সেটা অনুযায়ী cos 2θ যদি √x হয়, তাহলে 2θ হয়ে যাবে কত, cos ইনভার্স √x। তাহলে দেখো যেখানে 2θ আসছে, সেই 2θর বদলে cos ইনভার্স √x লেখা হয়েছে। আবার এই 2টা এই 4 এর সাথে ক্যান্সেল আউট হয়ে একটা 2 পড়ে থাকবে, এবং সেই 2টা এই যখন sin 4θ 2, সেই 2 এর সাথে
ক্যান্সেল আউট হয়ে গিয়ে ওখানে কোনো 2 থাকবে না, তার মানে শুধু √(x - x² পড়ে থাকবে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা, এটাও তোমাদের আমি কোচবিহার ডিস্ট্রিক্টে কিন্তু আলোচনা করেছি। মোস্ট প্রবাবলি এটা তোমাদের পার্ট 2 নম্বর পার্টে কিন্তু আমি এটা আলোচনা করেছি। তোমাদের এই জন্য বারবার বলছি পুরো প্লেলিস্টটা ভালো করে দেখো, অনেক অঙ্ক কিন্তু আমাদের কমন চলে এসেছে, ঠিক আছে। সেখানে কিন্তু 3C এর 2 এর দাগ সেখানে পেয়ে যাবে। আমি এই ভিডিওর লিঙ্কটাও কিন্তু এর সাথে অ্যাটাচ করে দিচ্ছি, বা তোমাদের আবারও বলছি প্লেলিস্টে গেলে কিন্তু পেয়ে যাবে। সেখানে কিন্তু ডিটেলস এক্সপ্লেন করা রয়েছে যে অঙ্কটা আমাদের কীভাবে করবো। নেক্সট যেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া রয়েছে, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে করে নেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড ফর্মে করতে গেলে কি করতে হবে, এই dy/dx এর সাথে যে এক্সটা রয়েছে সেই এক্সটা দিয়ে ডিভাইড করে দেওয়া হলো। ডিভাইড করার ফলে একটা এক্স ছিল, নিচে আরও একটা x² হয়ে যাবে এবং ডান দিকে y/x চলে আসবে। এবার দেখো এক্স আর ওয়াই এমনভাবে আছে, সেটা কিন্তু আমাদের একটা হোমোজিনিয়াস ফর্ম। হোমোজিনিয়াস ফর্ম চেনার রুল কি না, dy/dx = f(x y), অর্থাৎ xy এর যে ফাংশনটা থাকছে সেটা ডান দিকে পাঠিয়ে বাঁ দিকটাকে যদি dy/dx করা হয়, তাহলে এই যে f(x y) পাচ্ছি, সেই f(x y) এ x এর জায়গায় λx আর y এর জায়গায় λy বসিয়ে দাও। তার মানে কি আসবে, f(x y)টা চেঞ্জ হয়ে যাবে f(λx λy)। যদি সেটা f(x y) আবার পুনরায় ঘুরে আসে, তাহলেই কি হবে না, সেটা একটা হোমোজিনিয়াস হয়ে যাবে। যেমন এখানে dy/dx বলতে কি কাজ করছে, -y/x আর y²/x²টাকে পাঠিয়ে দাও, y²/x² মাইনাস হয়ে যাবে। এবার x এর জায়গায় λx, y এর জায়গায় λy, তাহলে উপরে হয়ে যাবে λy/λx মাইনাস λ²y²/λ²x²। তাহলে এখানেও λ² কেটে যাবে, এখানেও λ² কেটে যাবে। তার মানে দেখো যেই y/x মাইনাস y²/x² ছিল সেটাই আবার ঘুরে আসছে, তার মানে যা f(x y) ছিল সেটাই ঘুরে আসবে। তার মানে বলতে পারবো কি এটা হোমোজিনিয়াস রয়েছে। আর যখনই হোমোজিনিয়াস থাকবে আমাদের দুটো ফর্ম, হয় y = vx ধরবো, না হলে x = vy ধরবো। y = vx কার জন্য ধরবো না, যখন dy/dx থাকবে। আর x = vy কখন ধরবো না, যখন dx dy থাকবে। পরিষ্কার? তাহলে সেই অনুযায়ী y = vx বসানো হলো। না y = যখন vx বসাচ্ছি, বাঁ দিকে dy/dxটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। dy/dx চেঞ্জ হয়ে কি হবে, v + x dv/dx হয়ে যাচ্ছে। এইবার সেইটা অনুযায়ী বসানো হলে বাকি y এর জায়গায় যেখানে y ছিল সেই জায়গায় vx বসানো হয়েছে, তারপর উপর নিচে কেটে গিয়ে ক্যান্সেল আউট করলে এটা চলে আসবে। সেক্ষেত্রে তারপর কি করা হলো না, এই ভিটাকে ডান দিকে পাঠানো হলো এবং এই v²টাকে ডান দিকে পাঠানো হলো। সেক্ষেত্রে চলে আসছে -v² + 2v। এরপর আমাদের আর কোনো কাজ নেই, সিম্পল ভেরিয়েবল সেপারেশন, অর্থাৎ dv এর কাছে v যুক্ত পার্ট, dx এর কাছে x যুক্ত পার্ট, সেটা করা হলো। তারপর বোথ সাইডে ইন্টিগ্রেশন করা হলো। যখন ইন্টিগ্রেশন করছি বাঁ দিকটাকে দুটি বর্গের সমষ্টি বা অন্তর যেটা পসিবল হবে, এখানে অন্তর পসিবল হয়েছে, তা সেই আকারে প্রকাশ করা হলো। প্রকাশ করার পর তার ফর্মুলা, ডেরিভেটিভের ফর্মুলা কি ফর্মুলা না, ওটা আমাদের dx/x² - a², তার ফর্মুলা কি ছিল 1/2a log mod x - a/x + a + c, এই ফর্মুলাটা ছিল, সেটা এখানে অ্যাপ্লাই করা হলো। পরিষ্কার? আর ডান দিকে তো আমাদের dx/x মানে log mod x, যেহেতু দুটোতেই লগ আসছে সেই জন্য কনস্ট্যান্টটাকেও log c নেওয়া হয়েছে। এটা log c না নিয়ে কেউ শুধু c নাও তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু এখানে সব দিকে যেহেতু লগ আছে তাই লগ নিলে সেই লগটা আমরা তুলতে পারবো। নেক্সট কি করা হলো না, এই যে হাফটা রয়েছে হাফটাকে ডান দিকে 2 হিসাবে পাঠিয়ে দেওয়া হলো। যখনই 2 দিকে পাঠিয়ে দেওয়া হলো, আমরা জানি 2টা যখন লগের ভেতর যাবে স্কোয়ার হয়ে চলে যাবে, কারণ উপরে স্কোয়ার থাকলে লগের বাইরে 2 হিসাবে বেরোয়। তাহলে তার উল্টো প্রসেস অ্যাপ্লাই করা হয়েছে, 2টা যখন লগের ভেতরে যাবে স্কোয়ার হয়ে চলে যাবে। কি সুবিধা, দুদিক থেকে এবার আমরা লগ তুলতে পারবো, তার দুদিক থেকে লগ তুলে ফেললাম। এইবার যে ভ্যালুটা আসছে এখান থেকে মড রয়ে যাচ্ছে, তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে মড তুলতে গেলে কিন্তু আমাদের আবার বোথ সাইডকে স্কোয়ার করে দিতে হবে, কারণ লগের ভেতর যে ভ্যালু থাকে সে তো নেগেটিভ হতে পারবে না, পজিটিভ হতে হবে। এই জন্য মড দিতে হবে। সেই মড তোলার জন্য যখন আমাদের কি করতে হবে, বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া হলো। এবার কি এই c এর ভ্যালু বের করার জন্য আরও একটা কন্ডিশন আমাদের বলা আছে, যে যখন y = 1 এবং x = 1, এই কন্ডিশন কিন্তু তোমাদের বলে দেওয়া ছিল, এটাও আছে। তাহলে সেই কন্ডিশন যখন বসাচ্ছি, c4 এর ভ্যালু কত পাচ্ছি, 1/9। তাহলে এই যে লাইনটা, এই লাইনে c4 এর জায়গায় তোমরা আবার 1/9 বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পর যেটা আসবে এটাই হয়ে যাবে তোমাদের সেই রিকোয়ার্ড দ্বিঘাত সমীকরণ, মানে আমাদের সলিউশন, আমাদের যে অবকল সমীকরণ ছিল সেই অবকল সমীকরণের সলিউশন। ঠিক আছে, পরের যে অবকল সমীকরণটা রয়েছে, এটা তোমাদের একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা হচ্ছে তোমাদের রৈখিক অবকল সমীকরণের দুটো ফর্মের একটা। কি ছিল একটু খেয়াল করে দেখো, দ্বিতীয় ফর্মটা dx dy প্লাস rx সমান s, যেখানে এই r আর s কার ফাংশন, y এর ফাংশন, এই ফর্মটা। তাহলে এই ফর্ম থাকলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হয়, if = e⁻∫r dy, এটা হয়ে যায়। তাহলে সেইটাই মানে আর বলতে কত কাজ করছে, -1/y, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে -e⁻1/y dy। ইন্টিগ্রেশন করলে আসছে log mod y, আবার লগের ভিতরে মাইনাসটা যখন পাওয়ারে পাঠাবো y⁻−1 হয়ে যাবে।
ওয়াই টু দি পাওয়ার -1 মানে আমরা কি জানি না 1/y, সেই জিনিসটা লেখা হয়েছে। এবার আমরা কি জানি না সমীকরণটাকে আমাদের যে অরিজিনাল স্ট্যান্ডার্ড ফর্ম, সেই স্ট্যান্ডার্ড ফর্মকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দিতে হয়। যখনই গুণ করব বাঁ দিকটা কি আসবে, বাঁ দিকটা আসবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে না যে উপরে আছে, উপরে বলতে এক্স আছে, এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে 1/y, তার মানে x/y ইন্টু ডিডি আসছে। আর ডান দিকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমাদের 2y² ছিল, আর একটা 1/y করলে একটা y কেটে যাবে, শুধু 2y পড়ে থাকবে। এবার ভেরিয়েবল সেপারেশন, এই ডিওয়াইটাকে ডান দিকে পাঠানো হলো, বাঁ দিকটা ডি অফ আকারে থাকলো, বোথ সাইডে ইন্টিগ্রেশন করা হলো। বাঁ দিকে ডি এর ইন্টিগ্রেশন হচ্ছে নর্মাল ডিএক্স এর মতো এক্স হয়ে যাবে, আর ডান দিকে তোমাদের 2y এর ইন্টিগ্রেশন y²/2, 2 ক্যান্সেল আউট হয়ে গিয়ে শুধু y² প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। আবার এই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি বের করার জন্য আরো একটা কন্ডিশন দেওয়া আছে কি না x = 0 y = 1 এটাও বলা আছে। তাহলে সেটা বসানোর পর সি এর ভ্যালু -1 চলে আসছে। সেই -1 যখন আমাদের অরিজিনাল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনে বসাচ্ছি, তাহলে আমাদের আসছে কত x = y³ - y। ঠিক আছে, নেক্সট অঙ্কটা যেটা, এটাও তোমাদের আমি আগে করে দিয়েছি, হুগলি ডিস্ট্রিক্টের কোশ্চেন পার্ট 3। এটাতে আমি কিন্তু হুবহু এই অঙ্কটা কিন্তু তোমাদের সলভ করে দিয়েছি। 3 ডি এর একে ছিল। ঠিক আছে, অঙ্কটা তোমরা কিন্তু সেখানে গিয়ে দেখতে পারো। আবারও বলছি, একই টাইপের অঙ্ক আমি আগের পেজেও করেছি। সেই পেজটাতে তোমাদের এই গামা ডট যে আমাদের রো রয়েছে সেটা 21 রয়েছে, সেটা এখানে 18 ছিল। কোনো কোনো জায়গায় এটাই 91 রয়েছে। অর্থাৎ টাইপগুলো সেম, কি না 2-3টে ভেক্টর দেওয়া থাকে, আমাদের এমন একটা ভেক্টর নির্ণয় করতে হবে যেটা হচ্ছে প্রদত্ত দুটো ভেক্টরের সাথে লম্ব এবং 3 নম্বর ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করলে একটা সার্টেন ভ্যালু হয়। সেটাই কখনো 21, সেটাই কখনো 18, সেটাই কখনো 91, বিভিন্ন মান কিন্তু যখন ইচ্ছে দেওয়া থাকতে পারে। কিন্তু প্রসেসটা 3টের ক্ষেত্রে সেম। তোমরা যে কোনো একটা প্রসেস দেখে কিন্তু বাকিগুলো নিজেরা ট্রাই করো, সবগুলো এরকম বই দেখে বা কোথাও থেকে সলিউশন দেখে ট্রাই করো না, কারণ এখন আর সেই সময়টা নেই। নিজেরা ট্রাই করতে হবে যতটা সম্ভব। ঠিক আছে, কোথাও যদি আটকে যায় তখন কিন্তু আমি তোমাদের রেকমেন্ড করে দিয়েছি যে হুগলি ডিস্ট্রিক্টের প্রশ্ন সেখানে গিয়ে দেখে নেবে, না হলে কিন্তু নিজেরাই ট্রাই করলে কিন্তু পেরে যাবে। পরে বলা আছে এবিসি 3টি অশূন্য ভেক্টর এবং দুটো শর্ত দেওয়া রয়েছে a × b = c আর b × c = a, এটা বলা আছে। অর্থাৎ a × b মানে কি জানি, a b এর উপর লম্ব ভেক্টর। এই জিনিসটা কিন্তু আমরা আগেও বলেছিলাম যে ক্রস প্রোডাক্ট করলে ওদের উপর লম্ব ভেক্টর পাই। তাহলে a b এর উপর লম্ব ভেক্টরটা সেটা কিন্তু c, আবার b c এর উপর লম্ব ভেক্টর সেটা a, এটা বলা আছে। প্রমাণ করতে হবে a b c একে অপরের উপর লম্বভাবে অবস্থিত। দেখো সেটাই বলা হয়েছে যে a × b = c যদি হয়, উভয় পক্ষে আমি কি করেছি, a দ্বারা স্কেলার গুণ বা ডট গুণ একই কথা। তাহলে উভয় পক্ষে ডট গুণ করা হলো। যখন আমরা ডট গুণ করছি আমরা কি জানি, ডট গুণের ফর্মুলা a ডট b × c মানেই আমরা লিখতে পারি বক্স অফ abc, এটা আমাদের জানা রয়েছে। তাহলে সেই অনুযায়ী বাঁ দিকটাকে বক্সের আকারে লিখলে কি আসবে, a a b আসবে, কারণ a ডট a × b রয়েছে, আর ডান দিকটা নর্মাল ডট গুণ। আবার ফর্মুলা রয়েছে বা ডটের প্রপার্টি রয়েছে বা বক্সের প্রপার্টি রয়েছে ভেক্টর ট্রিপল প্রোডাক্টের, স্কেলার ট্রিপল প্রোডাক্টের, যে বক্সের মধ্যে দুটো এলিমেন্ট যদি একই থাকে, অর্থাৎ দুটো ভেক্টর একই হয়, তাহলে সেই বক্সের ভ্যালু কত হয়ে যায়, 0 হয়ে যায়। এটাই স্কেলার 0, যেহেতু স্কেলার প্রোডাক্ট তাই স্কেলার 0 আসবে। তার মানে বলতে পারি a ডট সিটা 0। আবার কি জানি না দুটো ভেক্টরের গুণফল যদি ডট গুণ যদি 0 হয়, তারা পরস্পর কেমন ভেক্টর হয়, লম্ব ভেক্টর। তাহলে a c এর সাথে লম্ব প্রমাণ হয়ে গেল। আবার 1 নম্বরকে যদি b দ্বারা গুণ করি, যদি b দ্বারা গুণ করি কি, তাহলে b ডট a × b আসবে, আর ডান দিকে b ডট c আসবে। সেক্ষেত্রেও দেখো যে বক্সের ভেতর যেটা আছে সেক্ষেত্রে দুটো b আছে, অর্থাৎ দুটো আবার একই ভেক্টর, তার মানে আবারও মান 0। তাহলে সেখান থেকে প্রমাণ হয়ে যায় b c এর উপর লম্ব। তাহলে প্রমাণ হয়ে গেছে c ভেক্টরের উপর a আর b দুটোই লম্ব, কিন্তু a আর b যে নিজেদের মধ্যে লম্ব সেটা এখনো প্রমাণ হয়নি। সেটার জন্য আরো একটা কন্ডিশন দেখো দেওয়া রয়েছে b × c = a। এই জন্য b × c = এটা থেকে b দ্বারা স্কেলার গুণ করে দিয়েছি। স্কেলার গুণ করলে আবারও দেখো সেই বাঁ দিকে দুটো একই ভেক্টরের জন্য 0, ডান দিকে a ডট b। তার মানে এখান থেকে প্রমাণ হয়ে যায় a b এর উপর লম্ব। তাহলে এই যে 2 3 4, 2 3 এবং এদিকে 4, এইটাতে কি কনক্লুশন করতে পারি, a b c পরস্পর 3টি লম্ব ভেক্টর, অর্থাৎ একে অপরের উপর লম্ব, এটা প্রমাণ হয়। কিন্তু আরো একটা পার্ট আছে কি না, mod b 1 আর mod c = mod a ভেক্টর, এই পার্টটাও প্রমাণ করতে হবে। দেখো আমাদের দেওয়া রয়েছে a × b = সেটা প্রদত্ত রয়েছে, বোথ সাইডে আমরা মডিউলাস নিয়েছি। যখনই মডিউলাস নিলাম, দেখো আমাদের প্রোডাক্ট জানা আছে বা সিস্টেম জানা আছে a × b কি হয় না mod b sin θ, তাই তো, ইন্টু n ক্যাপ হয়। তাহলে এদের যখন আবার হোল মডিউলাস নেব তখন এইটারও মডিউলাস চলে আসে। এবার n ক্যাপ মানে কি ইউনিট ভেক্টর, তার মডিউলাস নর্মাল 1 হয়ে যায়, তার মানে পড়ে থাকে কি mod b ইন্টু মডিউলাস অফ sin θ, এই পার্টটা পড়ে থাকে। তাহলে এক্ষেত্রে a × b যখন করলাম শুধু mod a mod b লেখা হলো, এই sin θ মডটা কোথায় নেই কেন,
কারণ দেখো আমরা প্রমাণ করে ফেলেছি এ বি আর সি পরস্পর লম্ব ভেক্টর। তাহলে পরস্পর যদি লম্ব ভেক্টর হয় তাহলে থিটার মান কত? 90 ডিগ্রি। আর থিটা যদি 90 হয় আমরা জানি সাইন 90 এর মান 1 হয়। সেই জন্য কিন্তু দেখো এই পার্টটা নেই, আর অন্য কোনো কারণ নেই। তাহলে এখান থেকে একটা কন্ডিশন পাচ্ছি 5 নম্বর বলে বলছি। আরও একটা কন্ডিশন আমাদের বলা আছে বি ক্রস সি ইকুয়াল টু, এখান থেকেও মডিউলাস নিলে আবার সেই একই রকম লজিকে যেহেতু ওরা লম্ব তাই সাইন ফাই কত হবে? 1 হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে একটাকে থিটা একটাকে ফাই বললাম কেন? কারণ এ আর বি এর মধ্যে যে কোণ সেটা বি আর সি এর মধ্যে কোণের সাথে সমান নাও হতে পারে, কিন্তু এক্ষেত্রে আমাদের যা কন্ডিশন আছে এক্ষেত্রে আমাদের কিন্তু থিটা ইকুয়াল টু ফাই। পরিষ্কার? তাহলে সেক্ষেত্রেও এটা যদি 1 হয়ে যায় তাহলে এখান থেকে আরেকটা কন্ডিশন পাচ্ছি। এবার এই যে 5 নম্বর আর 6 নম্বর কন্ডিশন পাচ্ছি, সেখান থেকে আমরা কি করছি, যে কোনো একটা জায়গা থেকে মান নিয়ে গিয়ে অপর জায়গায় বসাচ্ছি। এখান থেকেই মড এ ভেক্টরের মানটা নিয়ে গিয়ে এখানকার যে বাঁ দিকে মড এ ভেক্টর সেখানে বসানো হয়েছে। দেখো বসানো হলো, দিলে বাঁ দিকটা মড বি এর হোল স্কোয়ার আসছে সেটা 1। তাহলে মড বি এর স্কোয়ার যদি 1 হয়, কারণ মড সি নট ইকুয়াল টু 0, এই বোথ সাইড থেকে মড সি কেটে দেওয়া হয়েছে। এবার কেটে দেওয়া কখন যায় না, যদি নন জিরো হয়। কে বলেছে এটা নন জিরো হবে? এমন তো নাও হতে পারে, জিরো হতে পারে। কারণ দেখো প্রশ্নেই বলা রয়েছে এবিসি তিনটি অশূন্য ভেক্টর, এটা প্রশ্নেই বলা ছিল। তার মানে তাদের মডুলাসের ভ্যালু কখনোই জিরো হতে পারবে না। এই জিনিসটাই দেখো অ্যাপ্লাই করা হয়েছে এখানে। তাহলে মড বি স্কোয়ার যদি 1 হয় তাহলে বারবার মধ্যে স্কোয়ার থেকে স্কোয়ার রুট করবো, তাহলে প্লাস মাইনাস হবে না কেন? না দেখো মডিউলাসের ভ্যালু কখনোই নেগেটিভ হতে পারে না, সেই সেন্সটাও তো খেয়াল রাখতে হবে। সেই জন্য মড বি ইকুয়াল টু শুধু +1। তাহলে মড বি যদি 1 হয় সেটাই তোমাদের 5 নম্বর বা 6 নম্বরে যে কোনো আরেকটা জায়গায় বসিয়ে দাও, সেখান থেকে মড সি ইকুয়াল টু মড এ চলে আসবে। তার মানে মড বি ইকুয়াল টু 1 আর মড এ মড সি যে পরস্পর সমান, এটা কিন্তু সেকেন্ড পার্টটাও কিন্তু প্রুফ আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট যে এলপিপিটা রয়েছে, আমি তোমাদের বলেছিলাম যে এলপিপির আর কোনো অঙ্ক আমি কিন্তু করে দেবো না, কোনো ফরমেশন বা সলিউশন তোমাদের নিজেদের ট্রাই করতে বলেছিলাম, সমস্যা হলে গ্রুপে জানাতে বলেছিলাম। কিন্তু এই অঙ্কটা একটু ডিফারেন্ট দেখলাম, সেই জন্য কিন্তু অঙ্কটা ট্রান্সপোর্টেশনের অঙ্ক আমি কিন্তু এখনো একটা পেজে করাইনি, সেই জন্য এই অঙ্কটা কিন্তু করে দিলাম। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, তোমরা একটু দেখো। আর সলিউশনটা তোমরা নিজেরাই ট্রাই করো, যেটিকে চরম করো, জেড ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স, আর কতগুলো শর্ত দেওয়া রয়েছে এগুলো কিন্তু নিজেরাই ট্রাই করো। সলিউশনটা অসুবিধা হলে আমাকে জানাবে, আমি ফরমেশনটা শুধু দেখো করে দিয়েছি। বলা রয়েছে কোনো একটা কোম্পানি দুটো কেন্দ্রে তার হচ্ছে টোটাল প্রোডাকশনটা তার দুটো কেন্দ্রে হয়। এ কেন্দ্র, ছকটা দেখলেই বুঝতে পারবে, এ কেন্দ্র আর বি কেন্দ্রে তার হচ্ছে টোটাল প্রোডাকশনটা হয় কত একক না, এ কেন্দ্রের ম্যাক্সিমাম প্রোডাকশন 4 একক, বি কেন্দ্রের প্রোডাকশন 7 একক। এবারে কাজ হচ্ছে তাকে হচ্ছে এ কেন্দ্র আর বি কেন্দ্র থেকে C1 C2 C3 তিনটা কেন্দ্রে বিশেষ দ্রব্য চাহিদার জন্য সাপ্লাই করতে হবে, যেখানে চাহিদার ইউনিটগুলো দেওয়া রয়েছে। C1 কেন্দ্রে চাহিদা 3 একক, C2 কেন্দ্রে চাহিদা 5 একক এবং C3 কেন্দ্রে চাহিদা 3 একক, এটা বলে দেওয়া আছে। দেখো কাজটাকে যদি পুরো এত বড় অঙ্কটাকে আমি একটা ছকের মাধ্যমে কিন্তু খুব সহজেই বলতে পারছি। তোমাদের চেষ্টা করতে হবে যদি অঙ্কটা পড়ে পারা যায় একটা ছক রেডি করে নাও। এবং আর কি কি কন্ডিশন বলা আছে, এ থেকে C1 ইউনিটে পাঠাতে প্রতি এককে খরচ হচ্ছে 150 টাকা, এ থেকে C2 তে পাঠাতে প্রতি এককে খরচ হচ্ছে 120 টাকা। সাইডে ইউ লিখেছি, এটা মানে 120 টাকা পার ইউনিট প্রতি এককে। ঠিক আছে, সেটাকে জন্য পার ইউ লেখা আছে। আর এই ছকটা কিন্তু কম্পালসারি নয়, কিন্তু ছকটা করলে তোমাদের অঙ্কগুলো লিখতে সুবিধা হবে, আর কিছু না। আবার এ থেকে C3 তে পাঠাতে গেলে 100 টাকা পার ইউনিট খরচা আছে। আবার একই রকমভাবে বি থেকে C1 C2 C3 তে পাঠাতে তিনটে খরচের কিন্তু তালিকা আমাদের দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে আমাদের কাজ কি না, আমাদের এমনভাবে বিভিন্ন দ্রব্যগুলোকে পাঠাতে হবে তিনটে ইউনিটে এ আর বি থেকে, যাতে আমাদের যে কস্টিংটা সেই কস্টিংটা মিনিমাম হয়। কারণ আমরা সবসময় চাইবো কি সবথেকে কম খরচে পাঠাতে কোনো জায়গা দ্রব্য, সেই কস্টিংটা যেন মিনিমাম আসে। তাহলে কিভাবে কোন ইউনিট থেকে কোন ইউনিটে কত দ্রব্য পাঠানো হবে সেটা আমাদের বের করতে হবে, আর তার একটা ফরমেশন আমাদের তৈরি করতে হবে এলপিপিটা। দেখো সেই জন্য ধরে নেওয়া হয়েছে এ থেকে C1 এ এক্স একক পাঠানো হবে আর এ থেকে C2 তে ওয়াই একক। তাহলে এখানে এ থেকে C3 তে জেড একক ধরলাম না কেন? কারণ ধরতে পারতাম তিনটা ভেরিয়েবল, কিন্তু তিনটা ভেরিয়েবল করলে মানে ক্যালকুলেশনটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। আমরা কিন্তু দুটোর মাধ্যমেই প্রকাশ করতে পারি, সেই জিনিসটা তোমাদের আগে এক্সপ্লেন করছি, তারপর আমি কিন্তু তোমাদের লেখাটা বলে দিলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো এ থেকে C1 এ যদি এক্স ইউনিট পাঠিয়ে দিই আর C2 তে এক্স ওয়াই ইউনিট পাঠানো হয়, তাহলে এতে টোটাল প্রোডাকশন 4 ইউনিট। তাহলে আর কত প্রোডাক্ট বাকি থাকে না, 4 মাইনাস এক্স মাইনাস ওয়াই বা 4 মাইনাস অফ এক্স প্লাস ওয়াই, কমন নিলে মাইনাস অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এই ইউনিটটা সে কোথায় পাঠাবে? এ থেকে C3 তে। তাহলে সেই যে C3 তে আমাদের জেডের ধরার প্রয়োজন ছিল সেটা কিন্তু আর প্রয়োজন নেই, তাকে আমরা কিন্তু নর্মাল এক্স ওয়াই এর আকারেই প্রকাশ করতে পারছি। নেক্সট কি না, C1 এ হচ্ছে আমাদের টোটাল নিড ছিল কত? 3 ইউনিট। সেই 3 ইউনিটের মধ্যে এ থেকে কিন্তু এক্স ইউনিট অলরেডি চলে এসছে, তাহলে আর এখন নিড কত? এখন 3 মাইনাস এক্স ইউনিট নিড। তাহলে সেই 3 মাইনাস এক্স ইউনিট নিড কে পূরণ করবে না, আরেকটা আমাদের কেন্দ্র রয়েছে বি, সেই বি কেন্দ্র থেকে আসবে। একইভাবে C2 কেন্দ্রে মোট নিড 5 একক, সেখান থেকে অলরেডি এ থেকে আমাদের ওয়াই একক চলে এসছে, তাহলে বাকি নিড হচ্ছে 5 মাইনাস ওয়াই একক, সেটা পূরণ করবে কি না, সেটা বি থেকে আসবে।
একইভাবে C3-তে নিট কি 3 একক, অলরেডি পূরণ করে দিয়েছে এ 4 - x - y একক, তাহলে সেখান থেকে আর রিমেনিং নিট কত না 3 - 4 - x, এটাই ক্যালকুলেট করলে কত আসে x + y - 1 আসে। এই নিটটা কে পূরণ করবে? এই বি পূরণ করবে, সে কাকে তো শিখে দেবে। এবার প্রশ্ন হচ্ছে আর কি শর্ত না, আর শর্ত রয়েছে কত কস্টিং হবে, সেই কস্টিংটা দরকার। দেখো এ থেকে C1-এ পাঠাতে যদি পার ইউনিটে 150 টাকা খরচ হয়, আমি কত ইউনিট পাচ্ছি x ইউনিট, তাহলে খরচ হবে কত 150x। একইভাবে C2-তে পাঠাতে খরচ হবে 120y, C3-তে পাঠাতে হবে 100 × 4 - x + y। একইভাবে বি থেকে পাঠাতে 3 - x ইউনিটের জন্য খরচ হবে 120 টাকা হিসাবে 120 × 3 - x, আর বি থেকে C2-তে পাঠাতে 100 × 5 - y, আর বি থেকে C3-তে পাঠাতে 140 × x + y - 1। এই হচ্ছে টোটাল খরচ, যাকে আমাদের কি করতে হবে মিনিমাম করতে হবে। এবার দেখো সেই জিনিসটা এখানে লেখা আছে কিনা। দেখো প্রথম ধরা আছে এ কেন্দ্র থেকে C1 C2-তে যথাক্রমে x1 একক এবং y একক দ্রব্য পরিবহন করতে হবে। পরিষ্কার, সেটাই তোমাদের প্রথমে বললাম। নেক্সট, তাহলে xy > 0 হতে হবে, কারণ যে এককগুলো পাঠাতে হবে সেটা নিশ্চয়ই আমরা নেগেটিভ ইউনিট পাঠাতে পারবো, যে -5 ইউনিট পাঠিয়ে দিলাম, সেটা তো সম্ভব নয়, তাহলে পজিটিভ হতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে এ কেন্দ্রে মোট উৎপাদন 4 একক, তাই বাকি 4 - x + y একক সে C3 কেন্দ্রে পাঠানো হবে, সেটাই তোমাদের আমি এক্সপ্লেন করেছিলাম। এবার যেহেতু এটাও একটা দ্রব্যের পরিমাণ বা সংখ্যা, তাহলে এটাও কি হতে হবে > 0 হতে হবে, তাহলে সেখান থেকে একটা কন্ডিশন পাবো। তাহলে C1 কেন্দ্রের মোট চাহিদা 3 একক ছিল, সেখান থেকে এ কেন্দ্র থেকে যদি আমাদের x একক চলে আসে সরবরাহ হচ্ছে, তাই বাকি 3 - x একক কে দেবে না বি কেন্দ্র থেকে আসবে। এই কথাগুলো কিন্তু তোমাদের যা বুঝবে সেটা কিন্তু লিখতে হবে, কারণ এলপিপির ফরমেশনে লেখার জন্য নাম্বার থাকে। তাহলে অতএব কি বলতে পারবো 3 - x একক > 0, তাহলে x > 3। আবার C2 কেন্দ্রের মোট চাহিদা 5 একক, এ কেন্দ্র থেকে y একক যদি চলে আসে তাহলে বাকি 5 - y হবে, বাকি 5 - y একক বি কেন্দ্র থেকে আসবে, তাহলে 5 - y কি হবে > 0 হবে, তাহলে সেখান থেকে পাচ্ছি y > 5। অনুরূপভাবে C3 কেন্দ্রের চাহিদা কত 3 একক, কত একক অলরেডি পৌঁছে গেছে 4 - x + y, কোথা থেকে এ কেন্দ্র থেকে, বাকি কত আছে না বাকি আছে টোটাল 3 একক ছিল, যেটা পৌঁছে গেছে সেটা বাদ দিতে হবে, তাহলে বাকি দরকার হচ্ছে x + y - 1, এটা কি সেটাও আবার > 0 হতে হবে। এইবার কি না আমাদের কস্ট ফাংশন, না এ কেন্দ্র থেকে ও বি কেন্দ্র থেকে যথাক্রমে C1 C2 C3-তে দ্রব্য পাঠাতে খরচ যদি 150 120 100 এবং 120 100 140 টাকা হয়, তোমাদের ছক দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিন্তু দেখলে মনে হতে পারে কি বোঝানো আছে, ছক থেকে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এই জন্য বলছি রাফে হলেও এবং কিন্তু ছকটা আঁকার চেষ্টা করবে, এই লেখাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে মোট খরচ কত হবে, যা যেভাবে বলেছিলাম সেইভাবে দেখো জিনিসটাকে লেখা রয়েছে। ক্যালকুলেশন করলে কত আসছে 70x + 60y + 1120। তাহলে বিষয়াত্মক অপেক্ষক জেড কি হলো এই খরচ ফাংশনটাই, যাকে কি করতে হবে অবম করতে হবে। যখন বাধা গোষ্ঠী কি হবে না এই যে এতগুলো কনস্ট্যান্ট যেতগুলো শর্ত কি, এই যে x + y > 1, y <= 5, x <= 3, x + y <= 4 এবং নন নেগেটিভ কন্ডিশন x y > 0, এইগুলোই দেখো আমাদের বাধা গোষ্ঠী হিসেবে কাজ করছে। এই হচ্ছে আমাদের নির্ণয় এলপিপি, ঠিক আছে। নেক্সট আমাদের প্রবাবিলিটি দেওয়া রয়েছে একটি ব্যাগে 5টি বল রয়েছে, ওই ব্যাগ থেকে যথেচ্ছভাবে 2টি বল তোলা হলো, দেখা গেল যে 2টি বলই লাল, এই জিনিসটা বলে দেওয়া রয়েছে। তাহলে ব্যাগে যে সবগুলো বলই লাল ছিল তার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। এবার দেখো এইটা যখন করছি তাহলে ব্যাগ থেকে 2টা বল তোলা, 2টো বল যে লাল হয়েছে তার ঘটনাকে আমরা x ধরে নিচ্ছি। তাহলে একটা ব্যাগের মধ্যে যদি 5টা বল টোটাল থাকে তার মধ্যে 2টো বলকে লাল কম্পালসারি হতেই হবে, কারণ তবেই না আমাদের সেখান থেকে 2টো লাল বল উঠে আসবে। না হলে একটা ব্যাগে 2টো লাল বল নেই, তাহলে কি করে আমরা যে 2টো বল তুলবো সেখান থেকে লাল আসার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু তার মানে এটা বলতে পারবো না যে ওই ব্যাগে বাকি সব বলগুলো লাল। তাহলে বাকি বলগুলো কি কি হতে পারে, বাকি বলগুলো সবগুলোই লাল হতে পারে। বাকি যে 3টা মানে বাকি আর কটা বল 3টা বল রয়েছে, ওই বাকি 3টা বলের একটা লাল হতে পারে, 2টো লাল হতে পারে, 3টে লাল হতে পারে, ঠিক আছে। তাহলে সেই জিনিসটা বলা হয়েছে। তাহলে বাকি ঘটনাগুলো কি কি, যে ব্যাগে 5টি বল নিম্নরূপে হতে পারে, 2টি বল লাল, বাকি 3টি বল অভিন্ন, অর্থাৎ লাল ছাড়া অন্য কিছু, কি কালার তো আমাদের বলা নেই, তো লাল ছাড়া অন্য কিছু। আবার 3টি বল লাল হতে পারে, কারণ 2টির কম লাল হতে পারে না, কিন্তু এটা মাথায় আসে না, কারণ শুরুটা কেন তাহলে মনে হতে পারে যে 2টি লাল দিয়ে শুরু করলাম, কেন একটি লাল দিয়ে নয় কেন, কারণ কনসেপ্ট কি যদি একটি লাল থাকে তাহলে সেখান থেকে তোমার 2টো লাল পাওয়া সম্ভব নয়, তাহলে সেটা অসম্ভব ঘটনা হয়ে যাবে, ধরতে পারো কিন্তু সেখানে অসম্ভব ঘটনা প্রবাবিলিটি 0 চলে আসবে, কোনো কন্ট্রিবিউশন থাকবে না। পরিষ্কার, তাহলে কি না 3টি বল লাল হওয়ার সম্ভাবনা, এবং বাকি 2টা বল তখন কি হতে পারে ডিফারেন্ট। আবার 4টা বল লাল হতে পারে, তখন একটা বল ডিফারেন্ট, টোটাল তো 5টা বল, আবার 5টা বলই লাল হতে পারে, এই 4টে ঘটনা হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে বেজ কি বলছে না আমাদের যে ঘটনার সম্ভাবনা বলে দেখেন, এটা ডেফিনেটলি বেজ হবে, কারণ বোঝাই যাচ্ছে যে পরের ঘটনা দেওয়া রয়েছে, যে পরে বল তুলে দেখা গেছে এটা লাল, তাহলে পিছনে যে আগেতে ওই ব্যাগে যে লাল বল ছিল সেটা বের করতে হচ্ছে, সেই জিনিসটা কাজ হচ্ছে।
কিন্তু আমাদের লেখার সময় তো ওরকম বলতে পারবো না যে পরের ঘটনা বলা আছে আর পিছনের ঘটনা বের করতে হবে, তাই বেজ লাগবে। তার কন্ডিশন কি না, যে ঘটনাগুলোর আমাদের সম্ভাবনা বের করতে হবে সেই ঘটনাটার বাকি যে ঘটনাগুলোর সাথে যে ইন্টার রিলেটেড যেন হয়। তার মানে কি, ওই যে 4টি ঘটনা, এই 4টি ঘটনার কোনো একটা যদি ঘটে তাহলে যেন এই এক্স ঘটনা ঘটতে পারে, ঘটা সম্ভব। কারণ 4টি ঘটনার প্রত্যেকটিতেই অন্তত করে 2টো করে লাল বল রয়েছে, তার মানে সেখান থেকে আমাদের 2টো লাল বল আসার প্রবাবিলিটি রয়েছে। বোঝা যাচ্ছে? তাহলে এক্ষেত্রেও আমাদের এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে একটা করে লাল বল থাকলে কিন্তু সেই জায়গায় বেস লাগানো যেত না, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সেই জন্য এই কন্ডিশনগুলো আলোচনা করা আছে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে প্রবাবিলিটি অফ d/x। কেন? এক্স ঘটে গেছে তার রেসপেক্টে ডি। এক্স ঘটে গেছে মানে কি 2টো বল লাল হয়ে গেছে, তার রেসপেক্টে ডি বলতে কি 5টি বলই লাল, মানে বাকি বলগুলোও লাল, এটাই। তাহলে এই সম্ভাবনা আমাদের বের করতে হবে। তাহলে বলা হয়েছে যেহেতু এক্স ঘটনাটি ঘটবে যদি এ বি সি ডি 4টি ঘটনা পরস্পর পৃথক এবং স্বাধীন ঘটনা, কারণ কোনো একটা ঘটনা আরেকটাকে এফেক্ট করবে না, সেই জন্য 4টি ঘটনা যে কোনো একটি ঘটে, অর্থাৎ এবিসিডির একটা ঘটলেই কিন্তু সেখান থেকে 2টো লাল বল তোলা সম্ভব। তার মানে বেজের উপপাদ্য এখানে প্রয়োগ করা যাবে, সেটাই বলা আছে। অতএব বেজের উপপাদ্য অনুযায়ী প্রবাবিলিটি অফ d/x ইকুয়াল টু, উপরে ওরই উল্টোটা থাকে, আবার নিচে সামেশন দিয়েছি মানে কি পুরোটা যোগফল, অর্থাৎ probability of A into probability x plus A, probability of B into probability of x plus B, probability of C into probability x plus C, plus probability of D into probability of x plus D। এটা এবার প্রশ্ন হচ্ছে এই প্রত্যেকটার মান বের করতে হবে। তাহলে দেখো PA, PB, PC, PD 1/4 কেন? কারণ দেখো এই 4টি ঘটনার যে কোনো একটা ঘটনা সমানভাবে ঘটতে পারে, কারণ বাকি বলগুলো সম্পর্কে কিছু বলা নেই। তার মানে আমাদের 3টা করে বল লাল হওয়ার যা ঘটনা, 4টা করে বল লাল হওয়ার ঘটনা, 5টা বল লাল, 2টো বল লাল, সব কিন্তু একইভাবে সম্ভব। কতগুলো ঘটনার মধ্যে থেকে? না 4টা ঘটনার মধ্য থেকে। তাহলে 4টা ঘটনার মধ্যে থেকে একটা ঘটনা 1/4 ভাবে ঘটতে পারে, সেটা সবার জন্য ট্রু, সেই জন্য সবার প্রবাবিলিটি কত হয়ে যাবে? 1/4। এবার প্রবাবিলিটি অফ এক্স প্লাস এ বের করতে হবে। তার মানে কি, এ ঘটনা ঘটে গেছে তার রেসপেক্টে যেন এক্স ঘটে। এই ঘটনা ঘটে গেছে মানে কি, 2টো বল লাল বলা আছে আর বাকি 3টা ভিন্ন, তার রেসপেক্টে 2টো বল লাল। তাহলে যেহেতু 2টো বল লাল বলা আছে তার রেসপেক্টেই 2টো বল লাল তুলতে হবে, তার মানে যে 2টো লাল বল আছে সেটাই তুলতে হবে। সেই জন্য দেখো উপরের সম্ভাবনাটা 2c2, ওই 2টো লাল বল থেকে 2টো, আর নিচে অলওয়েজ যেহেতু 5টা থেকে 2টো তুলতে হবে তাই 5c2। ক্যালকুলেট করলে 1/10। এক্স প্লাস বি, তার মানে বি ঘটে গেছে তার রেসপেক্টে এক্স। বি ঘটে গেছে মানে কি, 3টা বল লাল হয়ে আছে আর বাকি 2টো ডিফারেন্ট। তাহলে এবার সেখান থেকে 2টো লাল তোলা মানে কি, ওই 3টে লাল থেকেই যেন 2টো লাল আমাদের উঠে আসে, সেই জিনিসটা সেটাই দেখো বলা আছে 3c2 ডিভাইডেড বাই 5c2। একইভাবে 4টে লাল বলা থাকলে 4c2 ডিভাইডেড বাই 5c2, আর 5টাই যদি লাল হয় 5c2 ডিভাইডেড বাই 5c2। সম্ভাবনাগুলো বের করা হলো, তারপর যে ফর্মুলা পি অফ d/x রয়েছে সেখানে ভ্যালু বসানো হলো, বসিয়ে ক্যালকুলেট করলে আসছে হাফ। ঠিক আছে, হাফটাই আমাদের অ্যান্সার। নেক্সট বলা আছে যদি একটি পরীক্ষায় সামগ্রিকভাবে ব্যর্থতার হার 40% দেওয়া থাকে, ব্যর্থতাকে আমরা সাধারণত কি ধরি, কিউ দ্বারা ডিনোট করি, তার মানে সেটা 40% মানে কি 40/100, সেটা ক্যালকুলেট করলে 2/5। তাহলে সফলতার হার কত হবে না 1 মাইনাস ব্যর্থতা, তার মানে 60%, তার মানে 60/100 সমান 3/5। এবার 6 জনের মধ্যে কমপক্ষে 4 জনের পাস। তাহলে যদি বার্নৌলি ট্রায়ালসের মতো ভাবো, তাহলে 6টার মধ্যে থেকে কমপক্ষে 4টা ঘটনায় আমাদের সফলতার সম্ভাবনা বের করতে হবে। পাস মানে আমরা সফলতা ধরছি তাকে। তাহলে 6 জনের মধ্যে x জনের সফলতার সূত্র কি না 6cs x p টু দি পাওয়ার x ইন্টু q টু দি পাওয়ার 6 মাইনাস x। ওটা আমাদের কি ছিল না ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। এখানে n বলতে কত কাজ করছে না 6 কাজ করছে। তাহলে x জন সফলতা হওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের এই সূত্র দ্বারা বের করতে পারবো। ঠিক আছে, এবার বলছি কমপক্ষে 4 জনের পাস, তার মানে p অফ x গ্রেটার ইকুয়াল টু 4, 4 বা তার থেকে বেশি, কমপক্ষে 4 জন। তার মানে কি কি হতে পারে, যেহেতু 6 জন আছে তার মধ্যে কমপক্ষে 4 জন মানে কি 4 জনই হতে পারে, 5 জনও হতে পারে, আবার 6 জনই হতে পারে। তাহলে এই জিনিসটা x এর জায়গায় একবার 4, একবার 5, একবার 6 বসিয়ে সিম্পল ক্যালকুলেশন করা আছে, তোমাদের ক্যালকুলেটর অ্যালাউড আছে, অথবা এত ডিটেলসে যেতে হবে না, তোমরা কিন্তু ক্যালকুলেটরে বসালে খুব সহজেই চলে আসবে এবং সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 1701 ডিভাইডেড বাই 3125। তোমাদের কিন্তু কখনোই অ্যান্সার প্রবাবিলিটির এই দশমিকে রাখবে না, 0.245 সামথিং এরকম টাইপের রাখবে না। কখন রাখবে দশমিকে, যখন এমসিকিউ করবে বা শর্ট কোশ্চেন করবে, সেক্ষেত্রে যদি আমাদের প্রশ্নটা দশমিকে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটাও দশমিকে আনবে। আদারওয়াইজ কিন্তু অলওয়েজ প্রবাবিলিটির অ্যান্সার ভগ্নাংশ আকারে মানে a/b এই আকারে আনার চেষ্টা করবে। এবার তোমাদের মনে হতে পারে যে সবসময় এভাবে বের করবো কিভাবে, তোমরা দেখবে ক্যালকুলেটারে একটা a/b এইরকম একটা বটন দেওয়া রয়েছে লেফট সাইড ক্যালকুলেটারে, এরকম লেফট সাইডের কোণে কিন্তু এরকম একটা বটন দেওয়া রয়েছে। তোমরা যদি অটোমেটিকভাবে 1/4 মারো, ক্যালকুলেটর কিন্তু সঙ্গে সঙ্গে অ্যান্সার দেবে, মানে 0.25 এই অ্যান্সারটা দেবে। কিন্তু যখন এই বাটনটা, এই কোণে যেটা রয়েছে বাটনটা, এই বাটনটা সঙ্গে সঙ্গে প্রেস করে দিলে ওই 1/4টা কিন্তু দেখিয়ে দেবে কিভাবে 1
বাই 4 এইরকম আকারে কিন্তু ডিসপ্লেতে শো করবে। এই জিনিসটা কিন্তু তোমরা খেয়াল করে দেখবে, আশা করি তোমরা জানো সবাই, তবু আমি একটু মনে করে দিচ্ছি যে বাই আকারে বের করার নিয়ম কি। আবার যখন দেখবে দুটো বাই আকারে আছে, 2/4/5 এরকম আকারে কখনো কখনো দেবে, এটার মানে কি? এটার মানে হচ্ছে 2/4 পরপর বাই। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা আশা করি সবাই জানো, তবু তোমাদের একবার বলে দিলাম যে সবসময় প্রবাবিলিটির ক্ষেত্রে চেষ্টা করো বাই আকারে অ্যান্সার নিয়ে আসা। তোমরা যদি না জেনে থাকো অবশ্যই এক্ষুনি ক্যালকুলেটর বের করে ট্রাই করে দেখতে পারো। নেক্সট দেখো, আমাদের নির্দিষ্ট সমাকলনের মান বের করতে হবে সংজ্ঞার সাহায্যে। সংজ্ঞার ফর্মুলা তোমাদের জানো, আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি। এটাই হচ্ছে আমাদের সংজ্ঞার ডেফিনেশন। a টু বি এফ এক্স ডিএক্স থাকলে লিমিট h টেন্ডিং টু 0 h r ইকুয়াল টু 1 to n f অফ a প্লাস আর এইচ। এবার কখনো কখনো h এর জায়গায় n এর দিয়ে ফর্মুলা ইউজ করা হয়, n টেন্ডিং টু ইনফিনিটি 1/n থাকে বা b মাইনাস a বাই n থাকে। ঠিক আছে, এই এটা h এর জায়গায় এটা রিপ্লেস করলে যা আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমাদের যে ইন্টিগ্রেশনটা দেওয়া রয়েছে তাকে যদি এই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনের সাথে কম্পেয়ার করি, অর্থাৎ এটা আমাদের স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, এর সাথে কম্পেয়ার করলে a কত 1, b 2 আর fx কত, fx বলতে ভেতরে যেটা ইন্টিগ্র্যান্ড পার্ট থাকে সেটা 2x + 5। তাহলে আমাদের h এর ফর্মুলা জানি b মাইনাস a বাই n, এখানে b মাইনাস a করলে কত 2 - 1/n মানে 1/n চলে আসছে। এটা আমাদের ইন ফিউচার ইউজ হবে। তাহলে কি না, সংজ্ঞার সাহায্যে মানে আমাদের ডান দিকে লিমিটের কাজে ব্যবহার করে মান বের করতে হবে। এবার এর বদলে কত আছে, 1 আছে, তাহলে f অফ 1 প্লাস আর এইচ হয়ে যাচ্ছে। তাহলে এবার আর এর মান কি, 1 থেকে n পর্যন্ত রান করবে, তাহলে f অফ 1 প্লাস h, 1 প্লাস 2h, 1 প্লাস 3h, এভাবে 1 প্লাস nh। f অফ 1 প্লাস h এর মান কত না, fx যত আছে সেখানে x এর জায়গায় 1 প্লাস h বসাতে হবে, বসানো হয়েছে। 1 প্লাস 2h এর ভ্যালু কত, x এর জায়গায় 1 প্লাস 2h, x এর জায়গায় 1 প্লাস 3h, x এর জায়গায় 1 প্লাস nh বসানো হলো। নেক্সট ক্যালকুলেশন কি করা হলো না, দেখো এই যে একটা 2 সেটা 1 এর সাথে গুণ হয়ে 2 প্লাস 5 7, আবার 2 × 1 2 প্লাস 5 7। তার মানে দেখো এইভাবে 7 কিন্তু প্রত্যেকটা টার্মেই আসবে, সেই জিনিসটা আলাদা করে লেখা হলো। আর কি না 2 × h 2h হবে, আবার 2 × 2h তাকে লেখা যাবে 2h × 2, 2 × 3h তাকে লেখা যাবে 2h × 3, আবার 2 × nh তাকে লেখা যাবে 2h × n। তাহলে সেই আকারে লিখলে দেখো লেখা 2h × 1, 2h × 2, 2h × 3, 2h × n লেখা যাবে। তাহলে এই যে প্রথম টার্মগুলো সেখান থেকে একটা 2h কমন গেলে কি পড়ে থাকবে, 1 + 2 + 3 করে n পর্যন্ত যোগফল। আর এখানে কতগুলো 7-এর যোগফল না n খানা, প্রত্যেক টার্মে একটা করে 7 রয়েছে। আর এখানে r = 1 to n মানে nটা টার্ম রয়েছে, তাহলে nটা টার্মে কতগুলো 7, 7n খানা 7 থাকবে। ঠিক আছে, 7 সংখ্যক সাথে যোগ করলে 7n হবে। নেক্সট কাজ কি করা হলো না, এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা ইউজ করা হয়েছে, n × n + 1/2, সেখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেলে পড়ে থাকছে এটা। এবার বাইরের যে এইচটা ছিল সেই এইচটাকে ভেতরে গুণ করে দেওয়া হয়েছে। যখনই ভেতরে গুণ করছি একটা nh h এর সাথে nh, এই যে h রয়েছে আর একটা nh হয়ে যাচ্ছে, আরেকটা h কে n + 1 এর সাথে দেওয়া হলো, আর এই hটা পরেরটার সাথে গুণ করলে 7nh হয়ে যায়। এবার দেখো আমাদের ভ্যালু রয়েছে h = 1/n, তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে nh কত হবে, 1 আসবে। তাহলে nh যদি 1 হয়, এই যে 1/n বলা ছিল, তাহলে এখানে 7 × 1 হয়ে যাবে, তার মানে 7। আর পরের পার্টে এই nhটাকে 1 বসানো হলো, আর এখানে ডাইরেক্ট তো nh এর ভ্যালু 1 বসানো সম্ভব নয়, সেই জন্য h এর জায়গায় 1/n বসানো হলো, তাহলে n + 1/n হয়ে গেল। এবার যখনই n এর আকারে পুরোটা কনভার্ট হয়ে গেল, লিমিট আর h টেন্ডিং টু 0 রেখে n টেন্ডিং টু ইনফিনিটি করে দেওয়া হলো। কারণ একটু খেয়াল করে দেখো, h যদি 0-র দিকে যায় n ইনফিনিটির দিকে যেতে হবে। নেক্সট কি না, এটাকে স্প্লিট করে দেওয়া হলো, n + 1/n কে স্প্লিট করলে কি হবে, n/n + 1/n, n/n মানে 1, সেই 1টা এই সাথে সাথে যোগ হয়ে 8 হয়ে যাচ্ছে, আর 1/n নর্মাল পড়ে থাকছে। তাহলে এবার n টেন্ডিং টু ইনফিনিটি হলে 1/n কার দিকে যাবে, 0-র দিকে যাবে, তাহলে 8 + 0 তার মানে 8 হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমাদের যে ইন্টিগ্রেশনটা করতে হবে, ডেফিনেট ইন্টিগ্রেশন 0 to π/2 cos² x dx ডিভাইডেড বাই 2 + sin x + cos x। তাহলে ডেফিনেট ইন্টিগ্রালের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা i ধরে শুরু করবো, এখানেও ঠিক তাই করা হয়েছে, i ধরে অঙ্ক শুরু করা হয়েছে। তারপর কোন ফর্মুলা ইউজ করা হয়েছে না, বারবার তোমাদের আমি বলেছি যে 0 to a fx dx = 0 to a f of a minus x dx। এই ফর্মুলাটা প্রচুরবার ইউজ হয়েছে ডেফিনেট ইন্টিগ্রালের ক্ষেত্রে, কিন্তু একটা ভাইটাল ফর্মুলা, মানে ইনফাইনাইট টাইম ইউজ হয় বলতে পারো তোমরা। ঠিক আছে, তাহলে সেই ফর্মুলা প্রথমে ইউজ করা হয়েছে। কি সুবিধা হয়েছে তাতে না, উপরে cos of 90 - θ মানে sin θ হয়ে গেছে বা sin x হয়ে গেছে, আর নিচে sin x টা cos x হয়ে গেছে, cos x টা sin x হয়ে গেছে। কিন্তু তা হওয়ার পরেও নিচটা কিন্তু আলটিমেট সেম থেকে গেছে যা ছিল। সেই জন্য কি করা হয়েছে, যেহেতু এটাকে i ধরেছি আর ওর পরে ফর্মুলা লাগালে সেম থাকে, তার মানে এই ভ্যালুটাও i। তাহলে এবার কি করছি, 2i করছি। 2i করার সময় একই i দুবার যোগ না করে উপরের আইটা একবার, নিচের আইটা একবার, এই টেকনিক কিন্তু ইউজ করা হয়েছে আগেও, এটা লেখা হয়েছে। যখনই যোগ করছি নিচটা সেম থাকার জন্য লসাগু একই হয়ে যাচ্ছে, উপরে কি হয়ে চলে আসবে cos² x + sin² x।
আর cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মানে কি 1 হয়েছে, এই জন্য উপরটা 1 dx। আর নিচটা আমাদের লসাগু 2 প্লাস সাইন এক্স প্লাস কস এক্স যা ছিল সেটা কিন্তু থেকে যাচ্ছে। নেক্সট কাজ কি না, এই টাইপের অঙ্ক কিন্তু আরও একটা ছিল, তোমাদের যদি মনে করিয়ে দিই, dx/4 প্লাস 5 cos x, এই টাইপের অঙ্কও কিন্তু এভাবে হয়। কি করা হতো মনে করো, নিচে যদি সাইন এক্স বা cos x থাকে তাকে tan এর ফর্মুলাতে লিখতে হয়। এখানেও তাই করা হয়েছে, নিচে সাইন এক্স এর tan এর ফর্মুলা আর cos x এর tan এর ফর্মুলা অংশকোণের আকারে লেখা হয়েছে 2 tan x/2 বাই 1 প্লাস tan স্কোয়ার x/2, 1 মাইনাস tan স্কোয়ার x/2 প্লাস 1 প্লাস tan স্কোয়ার x/2। tan x cos x ফর্মুলা লেখা হলো। দুজনের লসাগু কত, 1 প্লাস tan স্কোয়ার x/2। লসাগু কোথায় চলে যাবে, এটা কিন্তু উপরে চলে আসবে, সেই জন্য দেখো এটা উপরে চলে আসছে এবং নিচে সিম্পল লসাগু করা হলো। এবার উপরে 1 প্লাস tan স্কোয়ার x/2 মানে আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার x/2, কারণ 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা, আমাদের অভেদের নিয়ম জানা আছে। দেখো সেই জিনিসটা উপরে sec স্কোয়ার x/2 লেখা হলো। আর নিচটাকে ক্যালকুলেট করলে tan x/2 এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে। এবার যখনই দ্বিঘাত আসছে তখন কি, তাকে দুটি বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করা হলো। প্রকাশ করলে দেখো এই জিনিসটা কিন্তু আসবে। তাহলে এইবার এই যে tan x/2 প্লাস 1 একে আমরা যদি জেড ধরি, তাহলে কি না তারই ডিজেড পার্টটা আমাদের যে উপরে যেটা রয়েছে সেটাই কিন্তু ডিজেড আকারে চলে আসবে। এবারে কি একটা মনে হতে পারে, এখানে সামনে তো একটা হাফ গুণ হওয়ার কথা, কারণ x/2 রয়েছে, অবশ্যই হওয়ার কথা। সেই হাফটা কি করা হলো, 2 আকারে ডান দিকে ডিজেডের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে উপরটা চেঞ্জ হয়ে 2 ডিজেড হয়ে গেল, 2 যেহেতু কনস্ট্যান্ট তাই ইন্টিগ্রেশনের বাইরে একবারে বের করে দেওয়া হয়েছে। এবার যখন নতুন ভেরিয়েবল আমাদের ইন্ট্রোডিউস করা হবে তখন নতুন ভেরিয়েবলের আকারে আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ হবে। তাহলে দেখো যেভাবে ধরা হয়েছে, এক্সটা যদি 0 হয় তাহলে tan 0 প্লাস 1, তার মানে যেটা শুধু 1 হবে। আবার এক্সটা যখন π/2 তখন tan ও π/2/2, তার মানে π/4, তাহলে tan π/4 মানে 1, তার মানে 1 প্লাস 1 কত হয়ে যাবে 2, তার মানে তখন জেড যখন আমাদের 2 হচ্ছে তখন হচ্ছে এক্সটা আমাদের π/2। তাহলে সেই অনুযায়ী আপার লিমিট লোয়ার লিমিটও চেঞ্জ করে দেওয়া হলো। এইবার দেখো ইন্টিগ্রেশন নিচে একটা কি ফর্ম এলো, জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে ইন্টিগ্রেশন আমাদের ফর্মটা চলে আসে dx বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। ইন্টিগ্রেশন কত হয়, 1/a tan ইনভার্স x/a, এটা হয়। তাহলে সেইটাই এখানে অ্যাপ্লাই করা হলো, 1/a বলতে 1/√2, সেই √2টা বাঁ দিকে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আপার লিমিট লোয়ার লিমিট বসানো হলো। বসানোর পর কি আছে, tan ইনভার্স √2 মাইনাস tan ইনভার্স 1/√2। এবার যেহেতু এটা ডেফিনেট ইন্টিগ্রাল তাই এটা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করে দেওয়া হলো, tan ইনভার্স x মাইনাস 1/1 প্লাস xy। তারপর ক্যালকুলেট করলে কত আসবে, √2 tan ইনভার্স 1/2√2। এটা কার ভ্যালু না, এটা 2i এর ভ্যালু। খেয়াল রাখবে, দেখো বাঁ দিকটা 2i রয়েছে, এটা আমাদের 2i এর ভ্যালু। 2i এর ভ্যালু যদি এটা হয়, i এর ভ্যালু কত হবে, এই √2/2 নিচে একটা 2 চলে আসবে, আবার নিচে 2 মানে এদের মধ্যে ক্যান্সেল আউট করলে আর একটা √2 নিচে ভাগ থাকবে, সেই জন্য দেখো অ্যান্সারটা আমাদের 1/√2 tan ইনভার্স 1/2√2। ঠিক আছে, পরের বৃত্তাকার কালির ফোঁটার অঙ্ক, এটাও আমি আগের পেজেও করিয়েছি, তোমাদের আবারও বলছি, সাঁতরা র্যাপিড টেস্টে আমি পুরো ডিটেলসে করিয়েছি। অন্তর্গোলকের ব্যাখ্যার যে ভিডিওটা রয়েছে সেখানে করানো হয়েছে, আমাদের 32 মিনিট 15 সেকেন্ড গিয়ে দেখতে পাবে, বা তোমাদের আমি আই বটনে এটার কিন্তু ডিটেল লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, এটা তোমাদের এক্সারসাইজও রয়েছে, যারা যারা এক্সারসাইজ প্র্যাকটিস করেছো তারা তো অবশ্যই পারবে, আর যারা এখনো করা হয়নি অঙ্কটা কিন্তু অনেকবার রিপিট করেছে এবং দেখছো 2018তেও পড়েছিল, তো অঙ্কটা কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, পরের অঙ্কটাতে বলা রয়েছে যে প্রদত্ত ত্রিভুজে অন্তর্লিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল গরিষ্ঠ হবে, গরিষ্ঠ মানে ম্যাক্সিমাম হবে বা চরম হবে, যখন এর উচ্চতা বলতে কার উচ্চতা না, যখন আয়তক্ষেত্রের উচ্চতা ত্রিভুজের উচ্চতার ক্ষেত্রে অর্ধেক হবে। আয়তক্ষেত্রের উচ্চতা বলতে কি বোঝায় না, এক্ষেত্রে আমাদের প্রস্থ বোঝাবে। ঠিক আছে, দৈর্ঘ্যটা আমাদের নিচ বরাবর থাকে, অনুভূমিক থাকে, আর প্রস্থটা উল্লম্বভাবে থাকে, তো সেই জন্যই বা লম্বভাবে থাকে, সেই জন্য প্রস্থটাকে এখানে উচ্চতা হিসেবে ট্রিট করা হবে। এখানে তোমার দৈর্ঘ্যটা উচ্চতা হিসেবে ট্রিট করতে পারো, যদি ছবিটা সেভাবে আঁকো তাহলে সেখানে দৈর্ঘ্যটা উচ্চতা হিসেবে তোমাদের ট্রিট হতে পারে। ঠিক আছে, সমস্যা কিন্তু তাতে নেই। ধরি এবিসি একটা ত্রিভুজ, প্রদত্ত ত্রিভুজ। এবার প্রদত্ত ত্রিভুজ কথার অর্থ কি না, একটা ত্রিভুজ প্রদত্ত থাকলে তার কি কি গিভেন থাকতে পারে। ত্রিভুজ প্রদত্ত মানে তার সমস্ত বাহুগুলো প্রদত্ত, এটাও ভাবতে পারো। আবার বাহুগুলো প্রদত্ত মানে তার ক্ষেত্রফল প্রদত্ত, এটাও ভাবতে পারো। আবার তার যে উচ্চতা সেটাও প্রদত্ত। অর্থাৎ ত্রিভুজের যে কোনো কম্পোনেন্টকে আমরা ফিক্সড হিসাবে এখানে ধরতে পারি, কারণ ত্রিভুজটা ফিক্সড বলেছে। তাহলে ফিক্সড ত্রিভুজের ক্ষেত্রে তার সমস্তগুলো কিন্তু ফিক্সডই হবে, তার বাহু ফিক্সড হবে, তার ক্ষেত্রফল ফিক্সড হবে, তার উচ্চতা ফিক্সড হবে, এগুলো কিন্তু সব ফিক্সড। এই জন্য এবিসি ত্রিভুজ যার উচ্চতা এডি ইকুয়াল টু এইচ আমরা ধরে নিলাম, তার মানে এখানে এইচটা কিন্তু ফিক্সড, অর্থাৎ এইচ এর ডেরিভেটিভগুলো 0 হয়ে যাবে, বা এইচটা কনস্ট্যান্টের মতো অ্যাক্ট করবে, এটা আমরা ভাবতে পারি। এক্ষেত্রে অন্তর্লিখিত আয়তক্ষেত্রটি ধরে নিলাম PQRS, আমি যেভাবে নাম দিয়েছি সেই অনুযায়ী আমাদের PQRS হচ্ছে অন্তর্লিখিত আয়তক্ষেত্র, গ্রিন কালারে দেওয়া আছে। তাহলে আয়তক্ষেত্র দেওয়া থাকে মানে তার দৈর্ঘ্য প্রস্থ থাকবে। দৈর্ঘ্য বলতে কি, এই PQ আর SR আমরা জানি কি দৈর্ঘ্য দুটো সমান হয়, আবার প্রস্থ দুটোকে PS আর QR সেটাকে Y ধরে নিলাম। এবারে দেখাতে বলেছে, দেখো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল গরিষ্ঠ হবে, তাহলে ক্ষেত্রফলকে ম্যাক্সিমাম করতে হবে। তাহলে ক্ষেত্রফল মানে কি, তাকে আমি M দ্বারা ডিনোট করছি, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, X ইন্টু Y।
এবার প্রশ্নটা কি না, যখন আমরা ম্যাক্সিমাম বের করব দুটো ভেরিয়েবল থাকলে হবে না, কারণ এখানে এক্স আর ওয়াই দুটোই ভেরিয়েবল। সেই জন্য কি করতে হবে, কোনো না কোনো শর্ত কাজে লাগিয়ে যে কোনো একটা ভেরিয়েবলকে তাড়াতে হবে। এবার কাকে তাড়িয়ে কাকে রাখবো, এক্সকে তাড়িয়ে ওয়াই রাখবো না ওয়াইকে তাড়িয়ে এক্স রাখবো? কারণ প্রমাণটা দেখো আছে ত্রিভুজের উচ্চতার সাথে আয়তক্ষেত্রের উচ্চতা প্রমাণ করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের উচ্চতা বলতে কি, এই জিনিসটা যাকে আমরা কি ধরেছি, ওয়াই ধরেছি। তার মানে এই ওয়াইটাকে রাখতে হবে, এক্সটাকে তাড়াতে হবে, দিলে আমাদের একবারে প্রুফ আসবে, নাহলে আরও লং আসবে প্রুফটা, তাতেও হবে, সমস্যা নেই, যারা এখানে ইজি হবে। তাহলে কি করা হলো, এই ওয়াইটাকে রাখা। এবার প্রশ্ন হচ্ছে কীভাবে করবো, তার জন্য দেখো একটা শর্ত আমাদের অ্যাপ্লাই করা হয়েছে যে ত্রিভুজ এপি কিউ আর ত্রিভুজ এবিসি এর মধ্যে, এপি কিউ বলতে এই যে উপরের ত্রিভুজ আর এবিসি বলতে নিচের ত্রিভুজ, যেহেতু এটা আয়তক্ষেত্র তাই পি কিউ এর সাথে এস আর এটা প্যারালাল আমরা বলতে পারি। তাহলে প্যারালাল হলে এই যে কোণগুলো একান্তর কোণ হিসাবে সমান হয়ে যাবে, এটা আমরা বলতে পারি। এবং এই যে এ কোণটা রয়েছে, এই এ কোণটা ফিক্সড, কারণ এ কোণটা দুটোর ক্ষেত্রে রয়েছে, পি কিউ আর ত্রিভুজের, এপি কিউ ত্রিভুজেও রয়েছে আর এবিসি ত্রিভুজেও রয়েছে, তার মানে একই কোণ, এটা বলতে পারি। আর এটা প্যারালাল যেহেতু তাই একান্তর কোণ হিসেবেও বলতে পারি। তার মানে আমরা কি জানি, দুটো ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয়, তৃতীয় কোণ অটোমেটিক সমান হয়। আর সর্বসমতা নয়, এটা সদৃশ্যতার সূত্র অনুযায়ী, কোন সূত্র, ডবল এ বলতে অ্যাঙ্গেল সূত্র। দুটো অ্যাঙ্গেল ইকুয়াল যেহেতু, তাই অ্যাঙ্গেল সূত্র, অ্যাঙ্গেল সূত্র অনুযায়ী এরা কি হবে, সদৃশ্য হয়ে যাবে। সদৃশ্য হয়ে গেলে আমরা কি জানি না, সদৃশ্য হয়ে গেলে তাদের বাহুগুলি সমানুপাতি হয়। এবার প্রশ্ন হচ্ছে এখানে বাহুগুলি সমানুপাতি হয়, এটাও যেমন ঠিক, এবং ওর একটা প্রয়োগ ছিল ক্লাস 10-এ যে সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলি তাদের উচ্চতার সাথেও সমানুপাতি হয়, এই জিনিসটাও ছিল, সেটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। বাহুগুলি বলতে পি কিউ আর বিসি, এই বাহু দুটো নেওয়া হয়েছে, পি কিউ আর বিসি বাহু, তারা কি উচ্চতা, ছোট ত্রিভুজের উচ্চতা কত, এ ই, কারণ এই তো এপি কিউ ত্রিভুজের উচ্চতা কি, এ ই, তাকে কার সাথে সমানুপাতি হবে না, বড় ত্রিভুজের যে উচ্চতা এডি তার সাথে সমানুপাতি হবে, কারণ বললাম যে উচ্চতার সাথে বাহুগুলো সমানুপাতি হয়। এবার এইটা কত না, আমাদের এডি এই পুরোটাকে আমরা ধরেছি এইচ, আবার এই পিএস যত হবে ইডিও তাই হবে, কারণ এর জন্য পরস্পর একই। তার মানে এই পার্টটা ওয়াই, তার মানে রিমেনিং পার্টটা কত, এইচ মাইনাস ওয়াই, পরিষ্কার। আর নিচে রয়েছে এডি, এডি মানে পুরোটাকে তাকে এইচ ধরা হয়েছিল, আর পিকিউটা আমরা এক্স হিসাবে ধরেছি, আর ডিভাইডেড বাই বিসি মানে কি, এবার বিসিটা কি না, বড় ত্রিভুজের পার্ট বা প্রদত্ত ত্রিভুজের পার্ট। আমরা একটু আগেই বলেছিলাম যে প্রদত্ত ত্রিভুজের যে কোনো কম্পোনেন্ট আমরা কনস্ট্যান্ট হিসাবে ধরতে পারি। তার মানে এখানে আমাদের বাহুটা প্রয়োজন, তাহলে বিটাকে আমরা ধরে নিলাম, মানে বিসি বাহুটাকে বি হিসাবে ধরে নিলাম, যাকে ধ্রুবক লিখে দিয়েছি, কারণ ওটা প্রদত্ত ত্রিভুজের অংশ। আর বলেছিল যে প্রদত্ত ত্রিভুজ মানে ও যে কোনো কম্পোনেন্ট, তো আমাদের যে কোনো বাহু, যে কোনো উচ্চতা বা ক্ষেত্রফল, যাকেই আমরা কী করতে পারি, কনস্ট্যান্ট হিসাবে অ্যাক্ট করতে পারি। তা সেই অনুযায়ী অতএব এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এখান থেকে রিলেশন চলে এলো কার কার, এক্স আর ওয়াই এর মধ্যে, কি রিলেশন, এক্স ইকুয়াল টু বি বাই এইচ ইন্টু এইচ মাইনাস ওয়াই, এটা আমরা বলতে পারবো। তাহলে যে ক্ষেত্রফলটা আমাকে সর্বাধিক দেখাতে হবে, সেই ক্ষেত্রফলে এক্স ইকুয়াল টু কত বসিয়ে দেবো, বি বাই এইচ ইন্টু এইচ মাইনাস ওয়াই, এটা আমরা কিন্তু বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এম ক্ষেত্রফলটা চলে আসবে কত, বি বাই এইচ ইন্টু এইচ মাইনাস ওয়াই ইন্টু ওয়াই তো ছিলই। এবার এই ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হলো উইথ রেসপেক্ট টু ওয়াই, তার ডিএম ডিওয়াই ইকুয়াল টু ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা আসছে। এবার চরম বা অবমানের কি জন্য কি জানি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হয়, এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা একসাথে বের করে রাখা হয়েছে। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করলেই এইচ এর মান আমাদের রিলেশন আসছে ওয়াই ইকুয়াল টু এইচ বাই টু, কারণ এখানে ওয়াইটা ভেরিয়েবল, এইচটা নয়, সেই জন্য ওয়াই এর মান বের করতে হবে, ওয়াই ইকুয়াল টু এইচ বাই টু। এবারে চরম মান দেখাতে গেলে আমাদের নিয়ম কি জানা আছে না, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে লেস দেন 0 দেখাতে হবে, কোথায় না ওয়াই এর যে মান পাচ্ছি ওই বিন্দুতে, ওয়াই এর মান পাচ্ছি এইচ বাই টু, সেটা দেখো সেকেন্ড অর্ডার অটোমেটিক নেগেটিভ। কেন নেগেটিভ, কারণ বি একটা দৈর্ঘ্য, বিসি এর দৈর্ঘ্য ছিল, আর এইচটা তো উচ্চতা ছিল, তাহলে এই দুটো যদি নিজেরা নেগেটিভ না কখনো হতে পারে, তাহলে তাদের আগে যে চিহ্নটা আছে সেটাই হচ্ছে নেগেটিভটা কিনা ডিসাইড করবে, সেই জন্য মাইনাস হয়ে যাবে এটা। তার মানে ওয়াই ইকুয়াল টু এইচ বাই টুতেই এম এর চরম মান থাকবে, এম বলতে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের চরম মান থাকবে, এটা আমরা ক্লিয়ারলি এখন বলতে পারছি। তাহলে ওয়াই ইকুয়াল টু এইচ বাই টু মানে কি শর্ত, ওয়াইটা কি ছিল, ওয়াইটা আয়তক্ষেত্রের উচ্চতা ছিল, এই পিএস ছিল, তাহলে আয়তক্ষেত্রের উচ্চতাটা কত হয়ে যাবে, এইচ বাই টু, এইচ কার উচ্চতা ছিল না, ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের উচ্চতার অর্ধেক হতে হবে। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল গরিষ্ঠ হবে যখন এর উচ্চতা বলতে আয়তক্ষেত্রের উচ্চতা ত্রিভুজের উচ্চতার অর্ধেক হবে, এটাই আমাদের দেখো প্রুফ ছিল, সেই জিনিসটা কিন্তু প্রুফ করা গেল, ঠিক আছে। নেক্সট বলেছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x অধিবৃত্তে যে স্পর্শক y ইকুয়াল টু 3x প্লাস 5 সংখ্যার এক সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ করবে তার সমীকরণ এবং স্পর্শবিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ যেখানে যেখানে স্পর্শ করেছে সেটা বের করতে হবে। তাহলে যে সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে সেটা যেহেতু স্ট্যান্ডার্ড y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মেই রয়েছে, সেখান থেকে তার প্রবণতা m বলতে কত কাজ করছে, 3, এটা বলতে পারি। এবার যে বক্রের সমীকরণ দেওয়া রয়েছে y স্কোয়ার ইকুয়াল টু 8x, এই বক্র ধরে নিলাম 2 নম্বর অধিবৃত্তের আলফা বিটা বিন্দুতে স্পর্শ, কোন বিন্দুতে বলেনি সেটাই বের করতে হবে, যে আলফা বিটা বিন্দুতে স্পর্শক 1 নম্বর সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণে নত, এটা ধরে নিলাম। তার মানে আমাদের এই আলফা আর বিটার মানটা বের করতে হবে এবং
তার সমীকরণগুলো তার সাথে সাথে বের করতে হবে যে স্পর্শক সমীকরণ কী হবে। এবার আলফা বিটা বিন্দুতে স্পর্শক করলে কি জানি, আলফা বিটা সমীকরণকে স্যাটিসফাই করবে, পরিষ্কার। তার মানে বিটা স্কোয়ার সমান 8 আলফা, এটা বলতে পারি। এবার 2 নম্বর সমীকরণ, অর্থাৎ যে আমাদের বক্রের সমীকরণ ছিল, সেই বক্রের সমীকরণকে এক্স এর সাপেক্ষে অবকলন করা হলো। কেন অবকলন করতে হবে না, অবকলন করলে আমরা ডিওয়াই ডিএক্স পাবো। ডিওয়াই ডিএক্সটা আমাদের স্পর্শকের প্রবণতা হিসেবে কাজ করবে। তার স্পর্শকের প্রবণতা কোন বিন্দুতে, আলফা বিটা বিন্দুতে। তাহলে কত হবে 4/β, কারণ এখানে এক্স এর কোনো জায়গা নেই, এক্সটা ক্যান্সেল আউট হয়ে গেছে, সেই জন্য 4/β। এবার আমরা কি জানি না, দুটি সরল রেখার যদি প্রবণতা জানা থাকে, একটা প্রবণতা m1, অপরটার প্রবণতা যদি m2 জানা থাকে, আর সরল রেখার দুটোর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, ফর্মুলা জানা আছে কি না, tan থিটা ইকুয়াল টু মডিউলাস অফ m1 মাইনাস m2/1 প্লাস m1 m2, যেখানে এই থিটাটা ওই সরল রেখা দুটির মধ্যবর্তী কোণ নির্ণয়ে সাহায্য করে। এবার প্রথমটার প্রবণতা আমরা 3 বের করে ফেলেছি, দ্বিতীয়টার প্রবণতা এখন পেয়ে গেছি 4/β। তাহলে এখন m1 m2 জানা, মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি আমাদের বলে দেওয়া আছে, আমরা ইউজ করতে পারি tan 45 ডিগ্রি ইকুয়াল টু মডিউলাস অফ m1 মাইনাস m2/1 প্লাস m1 m2 ফর্মুলাটা। সেখান থেকে আমাদের ভ্যালু কত আসছে না, মডিউলাস অফ 3β মাইনাস 4 ইকুয়াল টু মডিউলাস অফ β 12 প্লাস β। এবার প্রশ্ন হচ্ছে মডিউলাস তুললে কি করতে হবে, একটা প্লাস মাইনাস দিতে হবে, অর্থাৎ এখান থেকে আমরা বিটার দুটো মান পাবো, একবার প্লাস নিলে একবার মাইনাস নিলে। এই জিনিসটা দেখো পাওয়া গেছে, বিটার মান যখন প্লাস নিচ্ছি আসছে 8, আর মাইনাস নিচ্ছি যখন -2। আর বিটার মান যখন 8 পাচ্ছি, তখন আলফার মান কত 8, কিভাবে পাচ্ছি না, দেখো এই 3 নম্বর সমীকরণে আলফা বিটার মধ্যে একটা রিলেশন আছে, এখানে আমরা বিটার মান বসালেই আলফার মান পেয়ে যাব। একই রকম ভাবে যখন বিটা -2, তখন আলফা আসছে হাফ, ওই রিলেশন থেকে, ঠিক আছে। তাহলে স্পর্শবিন্দুগুলো কি কি পাচ্ছিলাম, আলফা বিটা বলেছিলাম, তাহলে কত হবে, একটা হচ্ছে 8,8, আরেকটা এখানে আলফা বিটা করলে হাফ, -2, সেটাই বলা যায়, এই লাস্ট স্টেপ বলে দিয়েছি। স্পর্শবিন্দুগুলো 8,8 আর হাফ, -2। এবার প্রবণতা দরকার, কারণ আমাদের সমীকরণ বের করতে গেলে প্রবণতা প্রয়োজন। প্রবণতার ফর্মুলা কি ছিল, 4/β ছিল, বিটার মান পেয়ে গেছি, কখনো 4/8 আর 4/-2। তার মানে প্রবণতা একটা হয়ে যাচ্ছে হাফ, একটা হয়ে যাচ্ছে -2। আমার প্রবণতা জানা, আর যে বিন্দুতে স্পর্শক বের করতে হবে সেটা জানা। ফর্মুলা কি ইউজ করব, y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। তাহলে যখন ফার্স্ট ক্ষেত্রে m হচ্ছে আমাদের হাফ, আর তখন x1 y1 বলতে 8,8, তাহলে তার সমীকরণ হবে এটা, সেটাকে সিম্পলিফাই করলে x মাইনাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0। আবার যখন প্রবণতা আমাদের -2, তখন বিন্দু হয়ে যাবে কত, হাফ, -2, সেটা অ্যাপ্লাই করলে আমাদের সমীকরণ আসছে 2x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে এই দুটো হচ্ছে আমাদের সেই স্পর্শকের সমীকরণ, যেটা প্রদত্ত সরলরেখার সাথে 90 ডিগ্রি কোণের মতো, এবং y স্কোয়ার ইকুয়াল টু 8x বক্রকে দুটো বিন্দুতে স্পর্শ করেছে। স্পর্শবিন্দুগুলো কি কি, 8,8 আর হাফ, -2, ঠিক আছে। নেক্সট বলেছে যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, একটা অধিবৃত্তের সমীকরণ দ্বারা প্রথম পাদে যে অংশ সীমাবদ্ধ হয় তার ক্ষেত্রফল বের করতে হবে এবং সেটা চিহ্নিত করতে হবে। দেখো বৃত্তের সমীকরণটাকে প্রথম কি করা হলো না, স্ট্যান্ডার্ড আকারে করা হলো। বৃত্তের সমীকরণের স্ট্যান্ডার্ড আকার কি না, x মাইনাস আলফা এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার, যেখানে আলফা বিটাটা কি না, এটা হচ্ছে আমাদের কেন্দ্র হিসাবে কাজ করে, আর আরটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, সেই হিসাবে কাজ করে। তাহলে সেটা যদি হয়, এটাকে স্ট্যান্ডার্ড আকারে করলে x মাইনাস এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার আসবে। এগুলো নিশ্চয়ই তোমাদের জানা আছে, স্ট্যান্ডার্ড আকারে প্রকাশ করা, জাস্ট বর্গ আকারে করলেই হবে। তাহলে সেক্ষেত্রে কেন্দ্র কত পাচ্ছি, a,0, এবং ব্যাসার্ধ কত না, ডান দিকে দেখো a স্কোয়ার আছে, তাহলে ব্যাসার্ধ এই, তাহলে সেই অনুযায়ী সেই বৃত্তটাকে অঙ্কন করা হলো। এবার মূল বিন্দুতে কেন টাচ করা হয়েছে, কারণ এটা x অক্ষ, এটা x ড্যাশ যদি ভাবি, এটা y ড্যাশ, আর এটা যদি y ভাবি, তাহলে এটা আমাদের মূল বিন্দু। কারণ দেখো যে বৃত্তের সমীকরণটা আছে সেটা 0, 0 দ্বারা স্যাটিসফাই হয়, তার মানে মূল বিন্দুতে টাচ করবে, এটুকু ক্লিয়ার, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী এটা যদি এখানে থাকে, সেই অনুযায়ী আমাদের বৃত্তের সমীকরণ এটা। আবার যে অধিবৃত্ত দেওয়া আছে সেটা y স্কোয়ার ইকুয়াল টু ax, এই অধিবৃত্তের ক্ষেত্রে 1 আর 2 সমাধান করা হলো। কি লাভ, সমাধান করলে ছবিটা আমরা কিভাবে আঁকবো, কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে, সেই সম্পর্কে আমরা কিন্তু একটা জ্ঞান পাবো। এমনও তো হতে পারে যে একটা বিন্দুতে শুধু স্পর্শ করবে, কারণ এইটা বৃত্ত আর অধিবৃত্তটা এইভাবেও চলে যেতে তো পারে, তাহলে সেক্ষেত্রে একটাই ছেদবিন্দু পাবো, আর সেক্ষেত্রে কিন্তু কোনো অঞ্চল সীমাবদ্ধ হবে না। সেই জন্য ছেদবিন্দু কতগুলো আছে সেইটা জানাটা জরুরি, এই জন্য 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে সমাধান করা হলো। সমাধান করতে এক জোড়া মান কি পাওয়া গেল, 0, 0, অর্থাৎ 0, 0-তে টাচ করবে, কারণ দুজনেই 0, 0-তে গেছে। দেখো এই অধিবৃত্তের সমীকরণটাও 0, 0 দ্বারা স্যাটিসফাই হয়। আবার x এর মান যখন a, সেখানে y এর আবার দুটো মান পাচ্ছি, তাহলে টোটাল 3টে বিন্দু, কি কি না 0, 0, a, a আর a, -a, সেই দিকটাই দেখো, একটা 0, 0 বলতে এইখানে টাচ করেছে, একটা a, a বলতে এখানে, আর a, -a বলতে এখানে।
তাহলে সেই অনুযায়ী ছবিটাকে অঙ্কন করা হলো। তাহলে কোন এরিয়ার ক্ষেত্রফল বের করতে হবে না প্রথম পাদে বলেছে। এটা কিন্তু শুধু যদি সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বলতো তাহলে কিন্তু নিচের এই পোর্শনটাও কিন্তু ইনক্লুড হয়ে যেত, কিন্তু সেটা বলেনি, সেই জন্য প্রথম পাদের যেটুকু পোর্শন সেটুকুই যেহেতু চেয়েছে তাহলে তার এরিয়া বের করতে হবে। তার এরিয়া কিভাবে বাউন্ড হয়েছে না ওই উপরের বক্র দ্বারা যে এরিয়া তৈরি হয় মাইনাস নিচের বক্র দ্বারা যে এরিয়া তৈরি হয় সেটা বিয়োগ করতে হবে। আর এক্ষেত্রেও কি করতে হবে ভার্টিক্যাল স্ট্রিপ টানতে হবে। ভার্টিক্যাল স্ট্রিপ মানে কি ওয়াই ডিএক্স, কোথা থেকে কোথা পর্যন্ত জিরো থেকে কেন্দ্র পর্যন্ত, কেন্দ্র বলতে এ, বা কেন্দ্র ভাবতে পারো বা এই পয়েন্টও ভাবতে পারো, এই পয়েন্টের ক্ষেত্রেও শুরুটা এই রয়েছে অর্থাৎ 0 to এই আমাদের ইন্টিগ্রেশন রান করবে, ঠিক আছে। তাহলে 0 to a ওয়াই ডিএক্স থেকে 0 to a ওয়াই ডিএক্স বের করতে হবে। খেয়াল রাখতে হবে কি না দুটো ক্ষেত্রে ওয়াইটা ডিফারেন্ট। প্রথমের ক্ষেত্রে বাইরে রয়েছে আমাদের বৃত্ত আর ভিতরে রয়েছে অধিবৃত্ত, তাহলে বৃত্তের ওয়াই থেকে অধিবৃত্তের ওয়াই বাদ দিতে হবে, সেটাই দেখো পরের লাইনে করা হয়েছে। পরের লাইনে দেখো প্রত্যেকটা এরিয়ার নাম দেওয়া হয়েছে, এগুলো তোমার বেসিক জিনিস জানা আছে যে এরিয়াটাকে কি নাম দেবো। এখানে আমি নাম দিয়েছি ও ডি বি সি ও, যেহেতু খেয়াল রাখতে হবে যেহেতু কার্ভ এরিয়া তাই মাঝে একটা করে নাম দিতে হবে। আর স্ট্রেট এরিয়া হলে একদম পয়েন্ট টু পয়েন্ট নাম দিলে হয়, কিন্তু মাঝে যেহেতু কার্ভ এরিয়া সেই জন্য মাঝেও একটা নাম আমাদের দেওয়া হয়েছে। তার এরিয়া পাবো কি করে না বাইরের বৃত্তের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল মাইনাস অধিবৃত্তের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, তোমরা নামগুলো ম্যাচ করালেই পেয়ে যাবে। বলেছিলাম 0 to a ওয়াই ডিএক্স থেকে ওয়াই ডিএক্স বাদ যাবে। প্রথম ওয়াইটা কার বৃত্ত থেকে নেওয়া হয়েছে আর দ্বিতীয় ওয়াইটা অধিবৃত্ত থেকে নেওয়া হয়েছে। ওর যে সমীকরণ আছে সমীকরণগুলোকে ক্যালকুলেট করলেই ওয়াইয়ের যে মান পাবো সেই মানটা এখানে এনে বসাতে হবে। এবার এর যে প্রথম ইন্টিগ্রেশনের পার্টটা রয়েছে এটাকে দুটি বর্গের সমষ্টি বা অন্তরূপে না প্রকাশ করলে ইন্টিগ্রেশন করা সম্ভব নয়, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ডাইরেক্ট করা যাবে, কারণ দ্বিতীয় ক্ষেত্রে রুট এক্স, কারণ রুটে তো কনস্ট্যান্ট এটা তো বাইরে চলে আসবে, আর রুট এক্স এর ইন্টিগ্রেশন হয় 2/3 x টু দি পাওয়ার 3/2, সেটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আর এটাকে রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমাদের একটু মনে করিয়ে দিই, রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্ম, তার ইন্টিগ্রেশন কত হয় x/2 রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার/2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এই ফর্ম। তাহলে এখানে শুধু কী আছে এক্স বলতে কাজ করছে এক্স মাইনাস এ, তাহলে x/2 বলতে এক্স মাইনাস a/2 রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার/2 সাইন ইনভার্স এক্স বাই এ। আপার লিমিট লোয়ার লিমিট যেহেতু দুটো সেম তাই আলাদা আলাদা ইন্টিগ্রেশনে মান না বসিয়ে একেবারে সিঙ্গেল ইন্টিগ্রেশনে আমি আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিচ্ছি, কিন্তু ইন্টিগ্রালটা আলাদা, সেই জন্য দুটোকে দুটো ডিফারেন্ট জায়গায় রাখা হয়েছিল। কিন্তু যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট আমরা সেম বসাবো তাই দুটো এক জায়গায় রেখেছি। তারপর আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে ক্যালকুলেট করলে সাইন ইনভার্স একটা 1 আসবে, 1 মানে π/2 আসবে। তো সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করার পর ভ্যালু আসছে স্কোয়ার ইন্টু π/4 মাইনাস 2/3 বর্গ একক। এটাই যদি আমাদের নিচের পোর্শনটাকেও ইনক্লুড করতে হতো শুধু কি না একই রকম এরিয়া বের করে তাকেই ইন্টু 2 করে দিতে হতো, যা অ্যান্সার আসছে তাকে ইন্টু 2 করলে যা আসতো সেটাই আমাদের উত্তর হয়ে যেত তার ক্ষেত্রে, আর কিছু না। কারণ সেক্ষেত্রে যে এক্সট্রা কোনো ইন্টিগ্রেশন করতে হবে তা নয়, শুধু লিখে ফেলতাম যে নির্ণয় ক্ষেত্রফল 2 ইন্টু এই ক্ষেত্রফল দিলেই কিন্তু কাজটা হয়ে যেত। নেক্সট বলা রয়েছে একটি সমতল এক্স ওয়াই জেড তিনটি অক্ষকে যথাক্রমে এ বি সি তিনটে বিন্দুতে ছেদ করে। পরিষ্কার, তাহলে ছবিটা মোটামুটি রাফলি তোমরা যদি দেখো এরকম একটা ছবি যে তিনটে সমতল অক্ষকে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষকে এরকম এবিসিতে ছেদ করেছে। যদি মূলবিন্দু থেকে সমতলটি লম্বের পাদবিন্দু এবিসি হয়, মূলবিন্দু যদি এটা হয় তাহলে এখান থেকে যদি আমরা সমতলের উপর লম্ব টানি, রাফলি যদি লম্ব ভাবি, কারণ এটা 3D তো 2Dতে 3D দেখানোটা একটু ডিফিকাল্ট, তো তোমাদের এখানে অ্যাজাম্পশন করতে হবে যে যদি লম্ব টানি সেই লম্বের পাদবিন্দু আমি বলছি এম বলে নাম দিচ্ছি, তাকে এবিসি বলা আছে তার স্থানাঙ্ক, এবং ওই লম্বের যে দৈর্ঘ্য অর্থাৎ ও এম যে লেন্থটা সেই লেন্থটাকেও ক্যাপিটাল পি বলে বলা আছে। এটা স্মল পিও থাকে ক্যাপিটাল পিও থাকে বা অন্য নোটেশন থাকতে পারে, বইতে আর বলে বলে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এক্সারসাইজে রয়েছে তাই করে দিয়েছি। তাহলে দেখাতে হবে ওই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে P5 ডিভাইডেড বাই 2 ABC, পরিষ্কার, তাই এটা বের করতে হবে। এবার যদি লম্বের পাদবিন্দু আমাদের এম এবিসি হয় আর সমতলের কি লম্ব সমীকরণ বের করার জন্য তার লম্বের ডিআরএস প্রয়োজন। লম্বের ডিআরএস পাবো কি করে না লম্বের পাদবিন্দু জানা আর কোথা থেকে লম্ব না মূল বিন্দু থেকে লম্ব, তার মানে ওই দুটো বিন্দু জানা, দুটো বিন্দু জানা মানে তাদের x2 - x1 y2 - y1 z2 - z1, একটু আগে একটা অঙ্কে ইউজ হলো, তাহলে সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা তার ডিআরএসটা বের করতে পারি এবিসি। আবার সমতলের পাদবিন্দু মানে লম্বের পাদবিন্দু যদি সমতলের উপর থাকে তার মানে ওটা ওই বিন্দুগামী, সেটাও বলতে পারবো। তাহলে ওই বিন্দুগামী এবং এবিসি দিক অনুপাত বিশিষ্ট সমতলের সমীকরণ কী হবে, ফর্মুলা ছিল a ইন্টু x - x1 প্লাস b ইন্টু y - y1 প্লাস c ইন্টু z - z1, যেখানে x1 y1 z1টাও এখন এবিসি, তো সেই অনুযায়ী বসালে আমাদের চলে আসছে ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার। এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার যেটা আসছে সেটা কি না আমাদের ও এম যে ডিস্টেন্সটা p বলা ছিল সেই পি ডিস্টেন্সটাই হচ্ছে ওইটা, কারণ ওটাই আমাকে পি বলে বলতে পারি। তা দুদিকে বর্গ করলে পি স্কোয়ার ইকুয়াল টু আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে এই ডান দিকে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে সেটা আদতে বি স্কোয়ার চলে এলো। এইবার একে কী করা হলো ছেদিতাংশ আকারে প্রকাশ করা হলো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1, এটা ছেদিতাংশ আকার।
এই আকারে প্রকাশ করলে এক্স এর নিচে যেটা থাকে সেটা এক্স অক্ষের ছেদাংশ, ওয়াই এর নিচে যা থাকে ওয়াই অক্ষের ছেদাংশ, জেড এর নিচে যা থাকে জেড অক্ষের ছেদাংশ। তাহলে সেই অনুযায়ী এই যে এ বি সি এই তিনটে বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। পরিষ্কার? A00, 0B0, 0, 0, C হয়ে গেল। এবার আমাদের প্রশ্ন হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দরকার। দেখো ডাইরেক্ট ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল আমরা বের করতে পারবো না। সেই জন্য কি করা হলো না, আগে চতুস্থলক, চতুস্থলক বলতে কি চারটি শীর্ষবিন্দু যা থাকবে ও এবিসি কে চতুস্থলক বলা হয়, এই ও এবিসির আয়তন বের করা হলো। ফর্মুলা কি 1/6 ইন্টু ওদের যে কোঅর্ডিনেটগুলো রয়েছে যে কোঅর্ডিনেট দ্বারা তৈরি ডিটারমিনেট কি, প্রথমটা হচ্ছে A00, 0B0, 0, 0, C এই ফর্মটা, সেই ফর্মে যেহেতু বাকিগুলো জিরো রয়েছে তাই জিরো, যদি এগুলো অন্য এলিমেন্ট থাকতো তাহলে কিন্তু এখানে অন্য এলিমেন্ট বসতো। তাহলে সেই ফর্মুলাতে প্রথম বসিয়ে দেওয়া হলো। সেই ফর্মুলাতে বসিয়ে দেওয়ার পর চতুস্থলকের আয়তন কত পাচ্ছে 1/6 P6 A/ABC। এইবার চতুস্থলকের আয়তনে আরও একটা ফর্মুলা কি জানা আছে না, 1/3 অফ চতুস্থলকের যে ভূমি, যে কোনো আমরা চতুস্থলক যদি কনসিডার করি, উপরে যদি একটা বাহু থাকে উপর থেকে তো সবগুলো বাহু কানেক্ট থাকে, এই জিনিসটাকে তার ভূমি বলা হয়। এই ভূমি যদি আমাদের ভূমির ক্ষেত্রফল জানা থাকে, ভূমির ক্ষেত্রফল যদি আমি ডেল্টা বলি, ভূমির ক্ষেত্রফল যদি জানা থাকে তাহলে এই শীর্ষ থেকে ভূমির উপর যে লম্ব, সেই লম্বের দৈর্ঘ্য ইন্টু এই ভূমির ক্ষেত্রফল তাকে 1/3 দিয়ে গুণ করলে চলে আসে। এইটা হচ্ছে ফর্মুলা রয়েছে। তো সেটাও আয়তনের ফর্মুলা। তা দুটোই যদি আয়তনের ফর্মুলা হয় তাহলে তাদের কি করে ইন্ডিভিজুয়ালি আমরা ইকুয়াল করে দিতে পারি। তাহলে এই দুটো যদি পরস্পর ইকুয়াল হয় সেখান থেকে এই ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত হবে, এইটা ডিভাইডেড বাই এটা, যেটাই করা হচ্ছে P6/6 ABC ডিভাইডেড বাই 1/3 ইন্টু এম। এবার ও এম এর ভ্যালু মানে কি, ওটাই পি। তাহলে একটা পি ক্যান্সেল আউট হলে আর কটা পি পড়ে থাকবে, P5 পড়ে থাকবে, নিচে 2ABC চলে আসছে, তার মানে P5/2ABC এটা প্রুফ হয়ে যাচ্ছে। নেক্সট বলা রয়েছে একটি সরল রেখা সমীকরণ দেওয়া রয়েছে, তার কার্টেসীয় ফর্ম দেওয়া রয়েছে। একটা বিন্দু থেকে ওই সরল রেখার উপর লম্ব টানা হচ্ছে, সেই লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক আমাদের বের করতে হবে, ওই লম্বের সমীকরণ বের করতে হবে, ওই লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। এই তিনটে জিনিস আমাদের বের করতে হবে। এবার দেখো যেহেতু সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে, সরলরেখার উপর যে কোনো আমি যদি ইকুয়াল টু কে ধরে নিই তাহলে ওখান থেকে সরলরেখার উপর একটা যে কোনো বিন্দু র্যান্ডাম বিন্দু স্থানাঙ্ক আমরা পেতে পারি ইন টার্মস অফ কে, সেটাই ধরে নেওয়া হয়েছে। এবারে কে এর মান পরিবর্তন হতে থাকলে কি হবে না, ওই সরলরেখার উপর যে কোনো বিন্দুকেও জেনারেট করতে পারবে। তার মানে কোনো একটা সময় ওই কে এর মানের জন্য ওটাই এই এ থেকে যে লম্ব টানা হয়েছে এই লম্বের পাদবিন্দুকে তৈরি করবে। সেটাই বলা হয়েছে যে যা কে এর একটি নির্দিষ্ট মানের জন্য এ থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু এম এর স্থানাঙ্ককে নির্দেশ করবে। তার মানে এ এম এর দিক অনুপাত কত হবে না, আমরা কি জানি এখন এম এর বিন্দুটা কি না, ওই কি ইন টার্মস অফ কে ধরে নিয়েছি, এটাই এখন আমার এম এর স্থানাঙ্ক। তাহলে এখন এ স্থানাঙ্ক দেওয়া আর এম এর স্থানাঙ্ক ধরে নিয়েছি, তাহলে এ এম এর দিক অনুপাত কি পাবো, x2 - x1, y2 - y1, z2 - z1 বললাম, সেই ফর্মুলা ইউজ করে সেটা করা হলো। এবার প্রদত্ত সরলরেখার দিক অনুপাত কত দেওয়া রয়েছে 2 - 3, আর দেখো নিচে দেওয়া রয়েছে 2 - 3 আর নিচে যেটা থাকে সেটাই আমাদের দিক অনুপাত, কারণ এটা অলরেডি আমাদের সিমেট্রিক্যাল ফর্মে রয়েছে, ঠিক আছে, বা প্রতিসম আকারে রয়েছে। তাহলে এবার কি না, এই এ এম এর সাথে প্রদত্ত সরলরেখা লম্ব, কারণ লম্ব টেনেছি, আর লম্ব হলে দিক অনুপাতগুলির গুণফলের সমষ্টি কি হয়, 0 হয়। সেই জিনিসটা দেখো এবারে শর্তানুযায়ী অ্যাপ্লাই করা হলো, সেখান থেকে কে এর ভ্যালু কত আসছে 1 আসছে। তার মানে এই যে পাদবিন্দু চেয়েছিলাম সেই পাদবিন্দুতে কে এর জায়গায় 1 বসালে এম এর যা মান আসবে সেটাই আমাদের স্থানাঙ্ক, সেটাই করা হলো এম এর স্থানাঙ্ক পাদবিন্দু। লম্বের সমীকরণ কি না, সমীকরণ হচ্ছে যে কোনো একটা বিন্দুগামী করে দিতে পারি, আমি এম বিন্দুগামীও করতে পারি, আর যেহেতু এ বিন্দুগামী বলেছিল তো এ বিন্দুগামীও করতে পারি, একই কথা। তাহলে x - x1 ডিভাইডেড বাই হচ্ছে এবারে নিচে যে 2 - 4 - 2 থেকে গেলো, কারণ এটা তার কি ওই সরলরেখা ডিআরএসটা কত ধরেছিলাম 2k - 3k - 1 আর 8k - 10। তার মানে এখানে কে ইকুয়াল টু 1 বসালে তার দিক অনুপাত পেয়ে যাবো, সেটাই বের করে এটা করা হয়েছে 2 - 4 এবং -2। আর নির্ণয় দূরত্ব মানে কি, এ বিন্দু দেওয়াই ছিল আর এম বিন্দু জানা, তাহলে ওদের মধ্যে দূরত্বের ফর্মুলা লাগিয়ে দেওয়া হয়েছে √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার প্লাস z2 - z1 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার আসছে কত 2√6, এটা হচ্ছে নির্ণয় লম্ব দূরত্ব। তার মানে দেখো আমাদের যে 10টা পেজের আমরা বলেছিলাম সেই 10টা পেজের কিন্তু ক্যালকুলেশন আমাদের কমপ্লিট করা হলো। এরপর আমি তোমাদের এমসিকিউ ম্যারাথন আনবো, অর্থাৎ 100+ এমসিকিউ সলভ করবো, কারণ তোমাদের এমসিকিউতে যে 100 নম্বর আছে সেটা সিকিউর করতে হবে, সেই জন্য কিন্তু একটা এমসিকিউ ম্যারাথন আনছি। তারপরে যদি তোমাদের কানেক্টেড থাকো এবং সময় থাকে আমি অবশ্যই আরও যে পেজ রয়েছে, এখনও বোধহয় 5টা পেজ রয়েছে, আমি চেষ্টা করবো সব পেজগুলোকে কমপ্লিট করিয়ে দেওয়া। তোমরা কিন্তু চ্যানেলটার সাথে জুড়ে থাকো, অবশ্যই তোমরা অনেকটাই সাপোর্ট করেছো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর তোমরা অবশ্যই সাপোর্ট থাকো পাশে, আর একটা ভালো রেজাল্ট করে দেখাও। অবশ্যই আমাকে টেলিগ্রামে জানাবে প্রত্যেকের পরীক্ষা কেমন হচ্ছে বা কীভাবে তোমাদের প্রিপারেশান চলছে, সমস্যা হলে অবশ্যই জানাবে, ঠিক আছে।